মাস্কিলো স্কেলিটাল সিস্টেম, এটা আমাদের রেগুলার লাইফে, ডে টু ডে লাইফে আমরা যখন প্র্যাকটিস করবো অ্যাজ এ ফিজিশিয়ান, তখন যেমন আমাদের ইম্পর্টেন্ট, বাট সব থেকে বড় কথা আমাদের ফাইনাল পাস করতে হইলে এই চ্যাপ্টারটা মিস আউট করা যাবে না। এখান থেকে অবশ্যই কোশ্চেন থাকবে, রিউমাটয়েড আর্থ্রাইটিস, তারপরে এসএলই, আরও অনেকগুলো ডিজিজ, অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, সেরো পজিটিভ সেরো নেগেটিভ গুলা। সো এই টার্মগুলা ওভারঅল কথা আমরা আলোচনা করতে থাকবো। এবং ফিমেইলে বেশি হয় এরকম ডিজিজগুলোর মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, তারপরে সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটোসিস, এই ডিজিজগুলো তো আছে। দেখা যায় যে মানে মেলের থেকে 3 গুণ বেশি হচ্ছে ফিমেইলে হয় রিউমাটয়েড আর্থ্রাইটিস। অপরদিকে এসএলইও মানে মেলের থেকে 9 গুণ বেশি হচ্ছে ফিমেইলে হয়। এবং তাহলে মেইলে কি বেশি হয়? মেইলে হচ্ছে গাউট বেশি হয়, গাউট। আর তা বাদে হচ্ছে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস মানে কি? রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস মানে হচ্ছে যে একটা ইনফেকশন হয়েছে। কোথায় ইনফেকশন হয়েছে? বডির কোনো একটা জায়গায়, অন্য কোনো জায়গায়, যেমন ধরো জেনিটাল ট্রাক্টে ক্যালামাইডিয়া ট্রাকোমাটিস দ্বারা হয়তো ইনফেকশন হয়েছে, অথবা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কোনো ইনফেকশন হয়েছে স্যালমোনেলা, শিগেলা বা ক্যাম্পাইলোব্যাক্টার দ্বারা। এবং তারপরে তার দেখা গেছে 1 থেকে 4 উইকস পরে যে মানে জয়েন্টে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস হয়েছে। আর্থ্রাইটিস মানে কি? ইনফ্লামেশন অফ জয়েন্টস। হ্যাঁ, সো ইনফ্লামেশন অফ জয়েন্ট, এটাকে বলে আর্থ্রাইটিস। এবং আর্থ্রাল দিয়ে মানে হচ্ছে যে পেইন ইন দ্য জয়েন্ট, ঠিক আছে, মানে শুধু পেইন। তবে ইউজুয়ালি মনে রাখবা, আর্থ্রাইটিস থাকলে আর্থ্রাল জিয়াও থাকে। আর্থ্রাল জিয়া থাকে, সাথে সাথে সোয়েলিং থাকে। সো আর্থ্রাল জিয়া এবং সাথে সোয়েলিং, এবং সাথে একটু রেডনেসও থাকতে পারে যদি ইনফ্লামেশন। তার মানে আর্থ্রাল জিয়া মানে শুধু পেইন, বাট আর্থ্রাইটিস যখন আমি বলতেছি সেখানে পেইনও আছে, সাথে সোয়েলিংও আছে। এখন আমাদের বেশ কয়েকটা টার্ম একটু জানতে হবে, যে মনো আর্থ্রাইটিস, অলিগো আর্থ্রাইটিস, পলি আর্থ্রাইটিস। তাহলে মনিগো মানে কি? সরি, মনো আর্থ্রাইটিস মানে কি? মনো আর্থ্রাইটিস মানে হচ্ছে যখন একটা সিঙ্গেল জয়েন্ট ইনভলভ হয়েছে, যে কোনো একটা সিঙ্গেল জয়েন্ট আমাদের বডি হইতে পারে, সেটা নি জয়েন্ট হইতে পারে, সেটা মানে যে কোনো একটা জয়েন্ট আমাদের বডি। আর অলিগো আর্থ্রাইটিস মানে হচ্ছে 2 থেকে 4টা জয়েন্ট যখন ইনভলভ হয়েছে, সেটাকে আমরা অলিগো বলতেছি। আর পলি আর্থ্রাইটিস বলতেছি যখন 5টা বা তার বেশি, হ্যাঁ, 5টা বা তার বেশি, বা আমরা বলতে পারি 4টার বেশি, এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা বলি পলিআর্থ্রাইটিস। তাহলে এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর আসো যে তাহলে মনো আর্থ্রাইটিস, একটা অ্যাকুট মনো আর্থ্রাইটিস হয়েছে, সেটার কি কি কারণ হইতে পারে? সো সেপটিক আর্থ্রাইটিস একটা কারণ হতে পারে। সেপটিক আর্থ্রাইটিস মানে ইনফেক্টিভ, মানে ওই জয়েন্টে ডাইরেক্টলি ইনফেকশনের কারণে ইনফ্লামেশন হয়েছে। সো সেপটিক মানে ইনফেকশন, ইনফেকশনের কারণে যেটা হয়েছে সেটা। তারপরে হচ্ছে গাউট, মানে ইউজুয়ালি আমরা ফার্স্ট মেটাটার্সাল ফ্যারেঞ্জিয়াল যে জয়েন্ট পায়ে, মেটাটার্সাল এবং ফ্যালাংস যেটা, ওইটার মাঝে যে জয়েন্টটা, এটাতে ফার্স্ট যেটা উইটার ক্ষেত্রে এটা হইতে পারে, মোস্ট কমনলি এখানে হয়। তারপরে সিউডো গাউট হইতে পারে, এটা ইউজুয়ালি এল্ডারলি একটা ফিমেল, বয়স্ক একটা মহিলাকে বেশি এফেক্ট করতে পারে। মানে জয়েন্টে যখন আসলে ইউরিক অ্যাসিড বা এরকম বিভিন্ন সাবস্টেন্স জমা হয়, আমরা গাউট নিয়ে পড়বো, তখন সেটাকে আমরা গাউট বলতেছি। এবং হেমাথ্রোসিস, যেটা হচ্ছে ইউজুয়ালি হিমোফিলিয়াতে হয়, এক্স লিঙ্ক রিসেসিভ একটা ডিজিজ, তার ক্ষেত্রেও কিন্তু আমরা এরকম জানি জয়েন্টে সোয়েলিং হতে পারে। এবং এটা এক্স লিঙ্ক রিসেসিভ, অর্থাৎ শুধুমাত্র মেল, যারা মেল জেন্ডারের মানুষের এফেক্টেড হয়, এবং একটা জয়েন্টই বা একটা পার্টিকুলার জয়েন্টে, ধরো নি জয়েন্ট ফর এক্সাম্পল, একটা নি জয়েন্টকে এফেক্ট করতেছে, ট্রমার কারণে মোনো আর্থ্রাইটিস হইতে পারে। ইভেন অলিগো আর্থ্রাইটিস যাদের থাকবে বা পলি আর্থ্রাইটিস যাদের হবে, তারা শুরুতে মনো আর্টিকুলার বা একটা জয়েন্টে এফেক্ট করতে পারে শুরুতে, পরবর্তীতে সেটা হয়তো বা মাল্টিপল জয়েন্টকে এফেক্ট করতেছে। এবং তারপরে টিউবারক্লোসিস, তারপরে নিসিরিয়া গনোরির কারণে যদি ইনফেকশনের কারণে যদি আর্থ্রাইটিস হয়, বা লিউকেমিয়া যাদের থাকে, অস্টিওমাইলাইটিস যাদের থাকে, তাদেরও এরকম মনো আর্থ্রাইটিস প্রেজেন্ট করতে পারে। স্পেশালি চিলড্রেনদের ক্ষেত্রে লিউকেমিয়া, অস্টিওমাইলাইটিস এটা মনো আর্থ্রাইটিস হিসেবে প্রেজেন্ট করতে পারে। ধরো 48 বছর বয়সে একটা মানুষ, তার রাইট নি সোয়েলিং, মানে একটা নিতে সোয়েলিং, তার মানে মনো আর্থ্রাইটিস। তাহলে কি কি আমি চিন্তা করতে পারি? সেপটিক আর্থ্রাইটিস হইতে পারে, টিউবারকুলার আর্থ্রাইটিস হইতে পারে, সিউডো গাউট হইতে পারে, টমার কারণে হইতে পারে, বা অলিগো পলিআর্থ্রাইটিসের মনো আর্টিকুলার প্রেজেন্টেশন হইতে পারে। এখন আসলে 18 বছর বয়সে একটা বাচ্চা না, মানে 18 বছর বয়সে একটা বয়, তার পেইন আছে, সোয়েলিং আছে, মানে আর্থ্রাইটিস আছে রাইট নিতে 1 সপ্তাহ ধরে। তাহলে কি কি হইতে পারে? এটা হচ্ছে গিয়ে আমরা 4টা ডিগ্রি চিন্তা করতে পারি। সেপটিক আর্থ্রাইটিস হইতে পারে ফর শিওর। এবং যারা একটু কম বয়স্ক, ওদের ক্ষেত্রে সেপটিক আর্থ্রাইটিস হওয়ার চান্স বেশি। কম বয়স্ক এবং অনেক বেশি বয়স এদের ক্ষেত্রে। তারপরে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস হইতে পারে। যদিও এখানে আগে একটা ইনফেকশনের হিস্ট্রি বলে নাই, হিস্ট্রি বলে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস হওয়ার চান্স বেশি, বাট হাউএভার এটা রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস আমি ধরে নিলাম। এবং হিমোফিলিক হইতে পারে, এটা ইম্পর্টেন্ট, এবং মেল যেহেতু বয় বলছে, সো হিমোফিলিকটা আমরা এক্সক্লুড, মানে আমাদের করতে হবে, এটা রাখতে হবে আমাদের ডিডিতে। এবং গণকক্কাল আর্থ্রাইটিস হইতে পারে হাউএভার। এবং আমরা কি ইনফরমেশন নিব? অবশ্যই যে হাই ফিভার আছে কিনা, তাহলে সেপটিক আর্থ্রাইটিস যদি ইনফেকশনের কারণে। তারপরে রিসেন্ট ইউটিআই বা ডিসেন্ট্রি হয়েছিল কিনা, তাহলে সেটা রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস হইতে পারে।
এটা ইম্পর্টেন্ট কথা। এবং সেম টাইপ অফ অ্যাটাক আগে হয়েছিল কিনা, তারপরে মাসেল মাইনার ট্রমাতেই মাসেল হেমাটোমা হয়ে গেছিল কিনা, তারপরে হিমোফিলিক আর্থ্রাইটিসের দিকে আমরা যাচ্ছি, এবং প্রুলেন্ট ইউরেথ্রাল ডিসচার্জ ছিল কিনা, তাহলে গণকক্কাল আর্থ্রাইটিসের দিকে হয়তো এটা যাবে। ইনভেস্টিগেশন হচ্ছে আমরা ব্লাড ফর টোটাল কাউন্ট এবং ডিফারেন্সিয়াল কাউন্ট অফ ডাব্লিউবিসি এটার জন্য করব। ইয়েস স্যার, আমরা হচ্ছে দেখব, এবং আমরা জয়েন্ট ফ্লুইড স্টাডি করতে পারি অ্যাসপিরেশন করে। পাশাপাশি আমরা রুটিন মাইক্রোস্কোপি এক্সামিনেশন অফ ইউরিন, তারপরে মাইক্রোস্কোপি এক্সামিনেশন অফ প্রোস্টেটিক স্মেয়ার, এগুলো হচ্ছে, এটা হচ্ছে গণকক্কালের জন্য। হ্যাঁ, মানে ম্যাসাজ করে ওই জায়গায় পোস্টেটিক ম্যাসাজ করে আমরা হচ্ছে স্যাম্পল কালেক্ট করার জন্য এটা। হাউএভার 25 বছর বয়সে একটা তার হচ্ছে লেফট নিতে শৈলী, মানে লেফট নি মানে মোনো আর্টিকুলার আর্থ্রাইটিস, ঠিক আছে, তাহলে এইগুলোই চলে আসবে। এরপর আসে অলিগো আর্থ্রাইটিস। অলিগো আর্থ্রাইটিস মানে হচ্ছে 2 থেকে 4টা জয়েন্ট ইনভলভ হয়েছে, এবং এটার অনেকগুলো কারণ থাকতে পারে। এটা হচ্ছে সেরো নেগেটিভ। সেরো নেগেটিভ বলতে বোঝায় কি, দেখো সেরো নেগেটিভ বলতে বোঝায় যে সেরো নেগেটিভ কথাটা যখন আসবে মনে রাখবা যে আমাদের যখন রিউমাটয়েড আর্থ্রাইটিস কারো হয়, যখন রিউমাটয়েড আর্থ্রাইটিস হইলে তার রিউমাটয়েড ফ্যাক্টর নামে একটা ফ্যাক্টর আছে, ঠিক আছে, রিউমাটয়েড ফ্যাক্টর বা একটা অ্যান্টিবডি ওইটা বডিতে প্রেজেন্ট থাকে, ঠিক আছে। তার মানে রিউমাটয়েড ফ্যাক্টর প্রেজেন্ট থাকে। তার বাদে হচ্ছে আমরা বলি অ্যান্টি সিসিএফ, মানে অ্যান্টি সিসি অ্যান্টি সাইটোলিনেটেড, মানে সরি অ্যান্টি সিসিপি, অ্যান্টি সাইটোলিনেটেড অ্যান্টি মানে পেপটাইড অ্যান্টিবডি, যেটা অ্যান্টি সিসিপি। তাহলে এই যে 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 হচ্ছে গিয়ে অ্যান্টি সাইটোলিনেটেড পেপটাইড অ্যান্টিবডি, তো এটা কিন্তু পজিটিভ হয়। তাহলে এটা যদি পজিটিভ হয় রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে, রিউমাটয়েড ফ্যাক্টর তারপরে অ্যান্টি সাইটোলিনেটেড পেপটাইড অ্যান্টিবডি, তো ওই জিনিসগুলো পজিটিভ হয়। তো যেগুলোতে ওই জিনিসগুলো পজিটিভ হয় সেগুলোকে আমরা বলি সেরো পজিটিভ। সেরামে মানে যেই সকল মানুষের সেরামে ওইগুলো পজিটিভ হয়। বাট যেগুলোতে নেগেটিভ হয়, যেমন ধরো এই সকল ডিজিজে কিন্তু ওইগুলো পজিটিভ হবে না, যেমন রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, তো এগুলো কিন্তু হচ্ছে আমার সেরো নেগেটিভ স্পন্ডাইল আর্থ্রাইটিস, স্পন্ডার আর্থ্রাইটিস। হাউএভার মানে সেরো নেগেটিভ, এটা একটু মনে রাখো জাস্ট, সেরো নেগেটিভ, এবং এগুলো অলিগো আর্থ্রাইটিসের মধ্যে এগুলো আমরা ফেলতেছি। আর তারপরে এন্টেরোপ্যাথিক আর্থ্রাইটিস। হ্যাঁ, এন্টেরোপ্যাথিক আর্থ্রাইটিস। এখন একটা ইম্পর্টেন্ট কথা যে এন্টেরোপ্যাথিক আর্থ্রাইটিস এটা বলতে কি বোঝায়, এটা আমাদের একটু জানা উচিত, এটা সম্পর্কে আমাদের একটু নলেজ থাকা উচিত। এটা মানে হচ্ছে যে ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ, যাদের ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ যাদের আছে, ঠিক আছে, যারা হচ্ছে ইন্টেস্টাইনাল ইনফ্লামেটরি বিভিন্ন ডিজিজ আছে, স্পন্ডাইলো, আচ্ছা এখানে এখানে একটু বানান ভুল করছে, এখানে হবে স্পন্ডাইলো আর্থোপ্যাথি, হ্যাঁ, আর্থ্রোপ্যাথি বা আর্থ্রাইটিস, তার মানে সেরোনেগেটিভ স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি বা আর্থ্রাইটিস, এটা হয়ে গেল। এবং আলসারেটিভ কোলাইটিস বা কনজিস যাদের আছে, বা সিলিয়াক ডিজিজ বা ম্যালোবজারপিক বিভিন্ন ডিজিজ আছে, তো তাদের ক্ষেত্রে মেনলি এটা হয়, এবং এরা মেনলি লার্জ জয়েন্টকে এফেক্ট করতে পারে, স্পাইনকে এফেক্ট করতে পারে, স্যাক্রোআইলিয়াক জয়েন্টকে এফেক্ট করতে পারে। এবং এই সকল পেশেন্টের সাথে ডায়রিয়ার হিস্ট্রি, তারপরে অ্যাবডোমিনাল পেইনের হিস্ট্রি, তারপরে স্টুলে ব্লাডি স্টুলের হিস্ট্রি, ওয়েট লসের হিস্ট্রি, এগুলো থাকতে পারে। এবং পেশেন্ট জয়েন্ট পেইন, সোয়েলিং, মর্নিং স্টিফনেস, ব্যাক পেইন, এরকম জিনিসটা প্রেজেন্ট করতে পারে এন্টেরোপ্যাথিক, মানে আইবিডির সাথে অ্যাসোসিয়েটেড। এই কথাটা জাস্ট একটু মাথায় রাখবে। পাশাপাশি পেশেন্টের ইভাইটিস, এরিথেমা নোডুসাম, পায়োডার্মা গ্যাংলিওসাম, এই জিনিসগুলোও থাকতে পারে, কিছু মানে এক্সট্রা ফিচার্স আর কি। তারপরে জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস। তার মানে দেখো এগুলো কি, এগুলো হচ্ছে সেরোনেগেটিভ স্পন্ডাইল আর্থ্রাইটিসের মধ্যে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডাইলিটিস, এন্টেরোপ্যাথিক আর্থ্রাইটিস, এগুলো সব অলিগো আর্থ্রাইটিস। আচ্ছা, এখন আসো যে আমাদের রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস যেটা, এটা আমরা অলিগোর মধ্যে পড়লাম আবার মনোর মধ্যে পড়লাম, তাহলে এখানে কাহিনীটা কি, এটা একটু মনে কোশ্চেন রাখছে। রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস টিপিক্যালি আমরা বলি লার্জার জয়েন্টস অফ লোয়ার লিম্ব, এদেরকে মেইনলি এফেক্ট করে, যেমন স্পেশালি নি, অ্যাঙ্কেল, এগুলোকে এফেক্ট করে। তাহলে এরা হচ্ছে এরা মেইনলি অলিগো আর্থ্রাইটিস, ঠিক আছে, অলিগো আর্থ্রাইটিস, মেইনলি অলিগো আর্থ্রাইটিস, এটা মনে রাখবা। যেটা মেইনলি অ্যাসিমেট্রিক, মানে সিমেট্রিক্যালি যে এফেক্ট করে তা না, যেমন ধরো যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস হয় সেটা সিমেট্রিক্যালি, যে এই সাইড একটা জয়েন্ট ওই সাইড একটা জয়েন্ট, এইভাবে এফেক্ট করে আর কি। বাট এরা অ্যাসিমেট্রিক্যালি এফেক্ট করে, এবং এরা লোয়ার লিম্বকে এফেক্ট করে, লোয়ার লিম্বের জয়েন্টগুলো। এবং এরা এটা মনো আর্থ্রাইটিস হিসেবে ফার্স্টে শুরু হইতে পারে, বাট পরবর্তীতে কিন্তু অলিগো আর্থ্রাইটিস হয়। তার মানে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসের কথা যদি বলা হয় মনে রাখবা মেইনলি এরা অলিগো আর্থ্রাইটিস, আর সেপটিক আর্থ্রাইটিস এটা আবার মনো আর্থ্রাইটিস। তো এভাবে একটু মনে রাখবা। তারপরে জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস ইয়াংদের হয়, এবং এটাও কিন্তু একটা অলিগো। তারপরে
পলিআর্থ্রাইটিসের ক্ষেত্রে ফার্স্ট অলিগোআর্থ্রাইটিস থাকতে পারে, পরবর্তীতে সেটা পলিআর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। তারপরে ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস, নিসিরিয়ার কারণে বা মাইক্রোব্যাকটেরিয়ার কারণেও কিন্তু অলিগোআর্থ্রাইটিস হতে পারে। এবার আসো পলিআর্থ্রাইটিস, এবং পলিআর্থ্রাইটিস 5 অর মোর জয়েন্টসকে যখন ইনভলভ করতেছি সেটাকে বলতেছি। এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, ভাইরাল আর্থ্রাইটিস, তারপরে জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটিক ফিভার, এই সকল ক্ষেত্রে পলিআর্থ্রাইটিসে প্রেজেন্ট করতে পারে। এখানে আমাদের বলে রাখতে হবে রিউমাটয়েড আর্থ্রাইটিস, তারপরে হচ্ছে ধরো এসএলই, এভাবে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিসটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের ভালো করে বলে রাখতে হবে। অস্টিও আর্থ্রাইটিস হইতে পারে। সো ভাইরাল আর্থ্রাইটিস, এসএলই, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই কয়েকটা কথা একটু বলে রাখো। 40 বছর বয়সে একটা পলিআর্থ্রাইটিস এবং প্রিন্সিপালি স্পল জয়েন্টস বলে রাখবো। আমাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস মিলি স্পল জয়েন্টগুলো, মানে হ্যান্ডসের যে স্পল জয়েন্টসগুলো আছে ওইগুলো মিলি এফেক্টেড হয়। 40 বছর এবং ফিমেলদের বেশি রিউমাটয়েড আর্থ্রাইটিস হয় এবং সিমেট্রিক্যালি এরা এফেক্ট করে স্মল জয়েন্টসগুলো, এবং লার্জ জয়েন্টস অফ হ্যান্ডস ফিটসকে এফেক্ট করে। আচ্ছা, 15 বছর বয়সে একটা লেডি, মহিলা, ফিভার আছে, মাল্টিপল জয়েন্ট সোয়েলিং আছে, তাহলে কি চিন্তা করতে হবে? তাহলে এটা ভাইরাল আর্থ্রাইটিস, যেহেতু ফিভার আছে, রাইট? ফিভারের কথা বলছে, তো এখন আর বয়সও কম, সেটা আবার রিউমাটয়েড আর্থ্রাইটিস ভাবার দরকার নেই। আমরা জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস ভাবতে পারি, এসএলই ভাবতে পারি, ভাইরাল আর্থ্রাইটিস ভাবতে পারি, রিউমাটিক ফিভার ভাবতে পারি। যে রিউমাটিক ফিভারের কারণেও কিন্তু আমরা রিউমাটিক ফিভারের যে হচ্ছে আমরা জোজ ক্রাইটেরিয়া পড়ছি, ওখানে মেজর ক্রাইটেরিয়াতে 5টা ক্রাইটেরিয়া ছিল। ওটার মধ্যে একটা পয়েন্ট ছিল যে মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস, এটা পড়ে আছে কি সবাই? মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস, রাইট? সো এটা কিন্তু তার মানে কি পলিআর্থ্রাইটিস এখানে হয়, মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস বলতে কি বোঝায় এটা একটু বলে যাই। এটা অনেক সময় আমি দেখছি অনেক স্যার জিজ্ঞেস করে যে একটা জয়েন্ট থেকে আরেকটা জয়েন্টে শিফট করে, ঠিক আছে? ধরো ফার্স্ট অফ অল ডে 1-এ ডি জয়েন্টটা পেইনফুল ছিল, ডি জয়েন্ট আর্থ্রাইটিস। ডে 3-তে ডিটা সেরে গেছে কিন্তু অ্যাঙ্কেল পেইনফুল হয়েছে, মানে যখন একটা থেকে আরেকটা শিফট করলো তখন ওইটা সেরে গেছে, আরেকটাতে শিফট করছে, সো এরকম আর কি। এটাকে বলে মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস। হাউএভার এখন আসলে যে 30 বছর বয়সে একটা মহিলা, তার হচ্ছে মাল্টিপল জয়েন্ট পেইন আছে, সোয়েলিং আছে এবং হঠাৎ ডিফাই ছিল, মানে 30 বছর বয়সে, যেহেতু এখানে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস চিন্তা করতে পারি, এসএলই বা ভাইরাল আর্থ্রাইটিস কিন্তু আমরা চিন্তা করতেই পারি। আচ্ছা, আচ্ছা, এরপর আসো যে আমরা জুভেনাইল ইডিওপ্যাথিক যে আর্থ্রাইটিস, এটা নিয়ে কয়েকটা কথা একটু বলে দেই। এটাকে জেআইএও বলা হয় এবং এটা কোরিক ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, যেটা ইউজুয়ালি 16 বছরের কম বয়সীদের হয়। তার মানে দেখো, এটা যেহেতু 15 বছর ছিল, তার মানে তার হতে পারে 16 বছরের কম বয়সীদের হবে, এবং কস্টটা আন্ডোর, এবং এটা 6 উইক্সের বেশি অ্যাটলিস্ট পারসিস্ট করবে, এবং এটা কিন্তু একটা ক্রাইটেরিয়া। এবং এটা ইউজুয়ালি অলিগো আর্থ্রাইটিস, তার মানে কি 2 থেকে 4টা জয়েন্ট এরা ইনভলভ করতে পারে। আর মেনলি লার্জ জয়েন্ট, নি, অ্যাঙ্কেল, এগুলোকে এফেক্ট করে, ইয়াং গার্লসদের এফেক্ট করে, এবং এদের ইউভিআইটিস হতে পারে, অ্যাসোসিয়েটেড ইউভিআইটিস, ঠিক আছে? আর এটা আমরা জানলাম। পাশাপাশি দেখা যায় এদের মানে বডিতে র্যাশ থাকা, লিম্ফ্যানোপ্যাথি থাকা, হেপাটোস্প্লিনোমেগালি থাকা, এগুলো থাকতে পারে, মর্নিং স্টিফনেস, জয়েন্ট সোয়েলিং, এগুলোও থাকে। আমরা হচ্ছে এখানে এই জিনিসগুলো একটু দেখবো। আচ্ছা, এখন আসো যে একটা পলিআর্থ্রাইটিসের পেশেন্ট, তাকে তুমি কিভাবে আসলে প্রসিড করবা? ফার্স্ট হচ্ছে সিমেট্রিক্যাল নাকি অ্যাসিমেট্রিক্যাল, এই জিনিসগুলো দেখতে হবে। এবং আপার আর লোয়ার লিম্বে কেমন এফেক্ট করছে, লার্জ এবং স্মল জয়েন্টসের মধ্যে কোনগুলোকে এফেক্ট করছে, এবার পেরি আর্টিকুলার ইনভলভমেন্ট আছে কিনা, যে জয়েন্টের আশপাশ দিয়ে কেমন ইনভলভমেন্ট, এবং এক্সট্রা আর্টিকুলার ফিচার্স কি কি আছে, এই জিনিসগুলো আবার একটু দেখতে হবে। তারপরে ইনভেস্টিগেশন, আমরা ব্লাড টোটাল কাউন্ট, ডিফারেনশিয়াল কাউন্ট, হিমোগ্লোবিন, ইএসআর, এগুলো তো দেখবো, মানে সিবিসি উইথ ইএসআর, সহজ কথা। তারপরে রিউমাটয়েড, মানে রিউমাটয়েড ফ্যাক্টরগুলো, এগুলো রিউমাটয়েড ফ্যাক্টর টেস্ট করব। তারপরে এফেক্টেড জয়েন্টকে আমরা এক্সরে করব, ঠিক আছে? তারপরে আমরা অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, অ্যাডা, যেটা এটা দেখব। এবং আমরা এটা দেখব। তারপরে হচ্ছে আমরা অ্যান্টি ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, যেটা এটা আমরা দেখতে পারি এসএলইর জন্য। তারপরে বটক্স টেস্ট করতে পারি টিউবারকুলোসিসের জন্য। তারপরে হেপাটাইটিস বিসির জন্য ভাইরাল মার্কার। তারপরে গাউটের জন্য সেরাম ইউরিক অ্যাসিড লেভেল, জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেশনের স্টাডি করতে পারি। এটা আমরা একটু জানলাম। এবং আমরা যখন ম্যানেজ করবো পলিআর্থ্রাইটিস, আমরা পেশেন্টকে ফার্স্টে অ্যাসুরেন্স করা, এডুকেশন করা, সিমটমের জন্য পেইন রিলিফের জন্য এডেসাইজ দেওয়া, এবং কোন কারণে হয়েছে, রিউমাটয়েড আর্থ্রাইটিসের কারণে ফর এক্সাম্পল হয়েছে, তাহলে আমি স্পেসিফিক ট্রিটমেন্ট দিব। এবং তার যদি ডিসএবিলিটি হয়ে যায়, তাহলে সেটাকে আমরা লিমিটেশন করতে হবে। ইভেন যদি ধরো রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়েছে, তার হচ্ছে একটা মানে কি হয়েছে বলো তো, একটা ডিসএবিলিটি বা আমরা বলতে পারি একটা ডিফর্মিটি হয়ে গেছে, তখন কিন্তু সেটা আবার সার্জারি করা লাগে, আর্থোডেসিস করা লাগে, জয়েন্টটা একেবারে লাগাই দেওয়া হয়, এবং রিহ্যাবিলিটেশন করা। এবং নন ফার্মালজিক্যাল কিছু ম্যানেজমেন্ট আছে, যে পেশেন্টকে এডুকেট করা শুরু করে, এবং পাশাপাশি রেগুলার এক্সারসাইজ করা, রিহ্যাবিলিটেশন এবং ডিসএবিলিটি কভার, এই জিনিসগুলো তো করতে হবেই। আর নন ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, মানে ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, নন ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, এটাও কিন্তু আর্থ্রাইটিসের একটা ক্লাসিফিকেশন। সো যেখানে ইনফ্লামেশন নাই, নন ইনফ্লামেটরি, এদের মধ্যে আছে অস্টিও আর্থ্রাইটিস, তারপরে
হেমোক্রোমাটোসিসের কারণে যদি আর্থ্রাইটিস হয় সেটাও নন ইনফ্লামেটরি, অ্যাক্রোমেগালির কারণে হতে পারে। সো সেটা ইউজুয়ালি নন ইনফ্লামেটরি। অস্টিও আর্থ্রাইটিসটা এখানে মনে রাখবে এটা নন ইনফ্লামেটরি। আর ইনফ্লামেটরির মধ্যে কি আছে? রিউমাটয়েড আর্থ্রাইটিস। এখন তোমাকে যদি বললো এটা ভেরি ভেরি পেইড কোশ্চেন অফ এক্সাম, যে ইনফ্লামেটরি আর্থ্রাইটিস আর নন ইনফ্লামেটরি আর্থ্রাইটিসকে কিভাবে ডিফারেন্সিয়েট করবা। তারপরে বডিক স্টিফনেস, মানে বডিকে একেবারে জয়েন্টটা শক্ত হয়ে আছে, নাড়াচাড়া করা যাচ্ছে না, যে জয়েন্ট আর্থ্রাইটিস আছে এফেক্টেড, ওই জিনিসটা ইনফ্লামেটরি আর্থ্রাইটিসে প্রেজেন্ট থাকে। তারপরে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা কি বডিক স্টিফনেস থাকবে? আসলে থাকবে। আবার ধরো এটাতে নন ইনফ্লামেটরি বা অস্টিওআর্থ্রাইটিস, এখানে অস্টিওআর্থ্রাইটিস, এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস, এভাবে মনে রাখো। অস্টিওআর্থ্রাইটিসে তার মানে বডি স্টিফনেস থাকবে না, এবং অ্যাক্টিভিটি মানে কাজ করলে দেখা যায় যে ব্যথা, মানে এই যে জয়েন্টে পেইন বা সোয়েলিং, এই জিনিসগুলো কাজ করলে মানে ইমপ্রুভ করে, কাজ করলে সেরে যায়। বাট রেস্ট দিলে এটারও অবস্থা খারাপ হয়ে যায়। তার মানে কি, দেখো পার্সেন্টটা রেস্ট দিলে আরো ঝামেলা, পার্সেন্টটা যখন কাজ করতেছে তখন সারতেছে। অপরদিকে অস্টিওআর্থ্রাইটিসে যেটা হয় যে কাজ করলে ব্যথা বাড়ে, বাট রেস্ট দিলে আবার ব্যথা কমে যায়, সেরকম একটা বিষয়। আর জয়েন্টের টেম্পারেচারটা দেখা যায় ইনফ্লামেটরি আর্থ্রাইটিসে বেশি থাকতে পারে, আর অস্টিওআর্থ্রাইটিসে কম থাকবে। জয়েন্টে ক্রিপিটেশন প্রেজেন্ট থাকতে পারে, যেটা হচ্ছে আমরা বলি যে অস্টিওআর্থ্রাইটিসে। তারপরে এই দুইটা পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোনটা রেস্ট দিলে পারে ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, রেস্ট দিলে পারে, ঠিক আছে। আচ্ছা, 14 বছর বয়সে একটা মেয়ে, তার হচ্ছে মানে আর্থ্রাইটিস আছে, তাহলে কি কি চিন্তা করবো? এখানে আমি জুভেনাইল চিন্তা করতে পারি, এসএলই, রিউমেটিক ফিভার, ভাইরাল হেপাটাইটিস, এগুলো চিন্তা করতে পারি। তো তার রিসেন্টলি শর্ট থ্রোট হয়েছিল কিনা, স্কিন ইনফেকশন হয়েছিল কিনা, এগুলো আপনি একটু চিন্তা করলাম। তার রিউমেটিক ফিভার হইতে পারে, বডি এই আছে কিনা, তারপর চেস্ট বল জয়েন্টের লার্জ জয়েন্ট সিমেট্রিক্যালি না অ্যাসিমেট্রিক্যালি এফেক্ট করছে, তার শ্বাসকষ্ট পালপিটেশন আছে কিনা, এগুলো আমরা একটু চেক করলাম। এবং তার ওরাল আলসার বা ফটোসেন্সিটিভিটি আছে কিনা, এটা হচ্ছে এসএলই চেক করার জন্য। আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট মানে সিবিসি উইথ এসআর, তারপর হচ্ছে এএনএ, অ্যান্টি ডিএনএস ডিএনএ এসএলইর জন্য। তারপরে হচ্ছে আমরা একটু হার্টটা দেখলাম, ইকোকার্ডিওগ্রাফি করলাম, এসও টাইটারটা দেখলাম রিউমেটিক ফিভারের জন্য। এফেক্টেড জয়েন্টটা আমরা একটু লোকাল এক্সরে করতে পারি। সুপারফিশিয়াল পাওয়ার ফাঁসা হাতের, এটাতে যদি ফাইব্রোসিস বা কন্ট্রাকচার হয়, তাহলে সেটাকে আমরা বলি ডুপাই ট্রান্স কন্ট্রাকচার, ঠিক আছে। তারপরে হাতে পাওয়ার ফাঁসাতে, এবং এটা এক ধরনের ডিফর্মিটি টাইপের আমরা বলি। এটাতে ফিঙ্গারটা দেখা যায় যে এক্সটেন্ড করতে পারে না ফুললি, এবং এটা তোমরা একটু সার্চ দিলেই পাওয়া যাবে। এবং আর মেনলি রিং ফিঙ্গার যেটা থাকে ওইটা, এবং লিটল ফিঙ্গার, এগুলো ফাস্ট এবং সব থেকে বেশি খারাপভাবে এফেক্টেড হয়, এবং এইজ রিলেটেড, এবং ইউজুয়ালি দুই হাতে বাইল্যাটারাল হয়, এবং পুরুষে বেশি হয়। এরা আস্তে আস্তে প্রোগ্রেস করে এটা, এবং এটা ট্রিটমেন্টে ফিজিওটমি দরকার হইলেও হইতে পারে। এটা আমরা জানলাম। এরপর আসলে সেরো পজিটিভ সেরো নেগেটিভ বলতে কি বোঝায়? সেরো পজিটিভ মানে হচ্ছে রিউমাটয়েড ফ্যাক্টর, যেটা রিউমাটয়েড ফ্যাক্টরটা এখানে ইম্পর্টেন্ট, মানে রিউমাটয়েড ফ্যাক্টর যেটা, এটা হচ্ছে আরএ ফ্যাক্টর, রিউমাটয়েড আর্থ্রাইটিস ফ্যাক্টর। তো এটা হচ্ছে প্রেজেন্ট থাকতেছে, তারপরে সেরো পজিটিভ, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, এগুলোতে প্রেজেন্ট থাকতে পারে। আর সেরো নেগেটিভ মানে যেগুলোতে রিউমাটয়েড আর্থ্রাইটিস যে ফ্যাক্টর, সেটা সেরামে প্রেজেন্ট থাকে না, এবং অ্যালকালিজিক স্পন্ডাইলিটিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, তারপর ইনফ্লামেটরি বাউল ডিজিজ রিলেটেড যে অ্যান্টেরোপ্যাথিক আর্থ্রাইটিস, এগুলোতে কিন্তু নেগেটিভ, সেরো নেগেটিভ। এখন 30 বছর বয়সে একটা মহিলা, তার ফিভার আছে, আর্থালজি আছে, পেইনফুল পালপেবল ডাস্কি ব্লু রেড ডোডিউলস আছে ওভার দ্য শিট, ঠিক আছে। তারপরে এটা কি হইতে পারে? মনে রাখবা ইরাইথেমা রোডুসাপ বলি এটাকে আমরা, ঠিক আছে। তাহলে ইরাইথেমা রোডুসাপ কি সেটা আমরা পরে জানবো, বাট এটাকে আমরা ইরাইথেমা রোডুসাপ বলি এই কন্ডিশনটাকে, যে ফিভার আছে, আর্থ্রালজি আছে, পেইনফুল পালপেবল একটা ডাস্কি, যে পালপেবল ডাস্কি ব্লু রেড নোডিউলস ওভার দ্য শিট, এটা ইরাইথেমা নোডুসাম। এবং এক্ষেত্রে পেশেন্টের শর্ট থ্রোট, স্কিন ইনফেকশন, স্ট্রেপ্টোককাল ইনফেকশন ছিল কিনা, তারপরে কাফ হেপাটাইটিস, ওয়েট লস, টিবি ছিল কিনা, তারপরে কাফ রেসপিরেটরি ডিস্ট্রেস মানে সার্কোডিসিস ছিল কিনা, হেপাটাইটিস বি ছিল কিনা, ওরাল আলসার, করিক ডিসেপ্টি, ওয়েট লস ছিল কিনা, ইনফ্লামেটরি বাউল ডিজিজ ছিল কিনা, সো এগুলো ছিল কিনা, মানে আর্থ্রাইটিসের যে কারণগুলো থাকতে পারে ওইগুলো আমরা ফার্স্ট এক্সপ্লোর করার ট্রাই করবো। এবং তার সালফাডাবাইড, সালফাডাইল ইউরিয়াস, কন্ট্রাসেপ্টিভ, এগুলোর হিস্ট্রি ছিল কিনা, এই ওষুধগুলো কিন্তু এখানে রোল প্লে করতে পারে। ওকে ফাইন। এরপর আসলে সিবিসি, ইএসআর, চেস্ট এক্সরে, পোস্টার রিভিউ আমরা একটু লাগ দেখার জন্য, এবং সেরোলজিক্যাল মার্কার ফর হেপাটাইটিস বি, লিফ নোড বায়োপসি, এগুলো একটু করা যেতে পারতো। আবার এখন আসলে লো ব্যাক পেইন এটা ইম্পর্টেন্ট একটা টপিক। তো ধরো লো ব্যাক পেইন একটা 50 বছর বয়সী ওল্ড মহিলা, তার কি কি কারণ হতে পারে? ওটা একবার প্রোল্যাপস, টিটাভার্টিক, মানে কিছু আছে ব্যাকারিক্যাল কজ, এটা একটু ফার্স্টে জানতে হবে। ব্যাকারিক্যাল কিছু কজ আছে। তো ব্যাকারিক্যাল কজের মধ্যে যে প্রোল্যাপসড ইন্ট্রাভার্টিবুলার ডিস্ক, তারপরে লাম্বার স্পন্ডাইলোসিস, ঠিক আছে, স্পন্ডাইলোলিস্থেসিস, হ্যাঁ। তো এই টার্মগুলোর সাথে
একটু পরিচিত হওয়া উচিত সবার, মানে এই টার্মগুলো বলতে কি বোঝায় এটা আমাদের একটু আহ, জানা উচিত, রাইট? তাহলে লাম্বার স্পন্ডাইলোসিস এটা মানে কি? এটা মানে হচ্ছে যে আমাদের লাম্বার স্পাইন একটা ডিজারেটিভ চেঞ্জ, ওয়ারের টিয়ার চেঞ্জ আমরা বলি যে এইজ রিলেটেড, বয়স বাড়ার সাথে 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 লাম্বার ভার্টিব্রা এবং ইন্টারভার্টিব্রালটিসগুলোতে ডিজারেশন হচ্ছে। আর স্পন্ডাইলোলিস্থেসিস যেটা, এটা বলতে বোঝায় যে এটা মানে হচ্ছে আমাদের ফরওয়ার্ড স্লিপিং অফ ওয়ান ভার্টিব্রা, মানে সামনের দিকে নিচের ভার্টিব্রা থেকে আরেকটা ভার্টিব্রা সামনের দিকে চলে আসছে, এবং এটা স্পেশালি লাম্বার স্পাইনেই বেশি হয়। অ্যান্টিরিয়র ডিসপ্লেসমেন্ট অফ এ ভার্টিব্রা ওভার অর বিলো ইট, মানে একটা ভ্যাটিব্রা নিচে আছে বাট আরেকটা কি করছে, আরেকটা একটু সামনে চলে ডিসপ্লেস হয়ে গেছে, এটা বলি স্পন্ডাইলোলিস্থেসিস। এটা একটা কারণ হতে পারে। বা স্প্রিং টান লাগা, স্পাজম, একটা বাসেল স্পাজম লেগে, তারপর লিগামেন্ট ব্যাকে ওই জায়গায় টান লাগছে, সো স্প্রিডের কারণে টান লাগার কারণে সেই কারণে ব্যথা হইতে পারে। বা কনজেক্টাল কোনো অ্যাবনরমালিটিস আছে, এটা মেকানিক্যাল। আর নন মেকানিক্যাল বলতে বোঝা রয়েছে যে কোনো একটা ইনফ্লামেটরি ডিজিজ, আবার অ্যালকালাইটিক স্পন্ডাইলিটিস, তারপরে স্যাক্রোআইলিয়াইটিস, স্যাক্রোআইলিক জয়েন্টের জায়গায় ইনফ্লামেশন, তারপরে ভাইরাল ইনফেকশন, তারপরে ভাইরাল ইনফেকশন বাদেও অ্যারাকনয়েডাইটিস, রাইট? অ্যারাকনয়েডাইটিস এটা মানে কি? অ্যারাকনয়েডাইটিস মানে হচ্ছে যে আমাদের অ্যারাকনয়েড যে ব্যাটার আছে ওই জায়গায় ইনফ্লামেশন। তারপরে হচ্ছে মেটাবলিক কারণের মধ্যে অস্টিওপোরিসিস, অস্টিওপ্যালেশিয়া। অস্টিওপ্যালেশিয়া হচ্ছে ভিটামিন ডি এর অভাবে হয় বয়স্কদের। অস্টিওপোরিসিস হচ্ছে হাড্ডির ক্ষয়, আমরা বলি যে বোন মিনারেল ডেনসিটি বা বিএমডি এটা কমে যায়। তারপরে হাইপার প্যারাথাইরয়েডিজম যাদের থাকে তাদের ক্ষেত্রে এটা হইতে পারে। প্যাজেট ডিজিজ অফ বোন যেটা, এটাতেও হইতে পারে। এটা মেটাবলিক কারণ। আর নিওপ্লাস্টিক কারণের মধ্যে যদি ক্যান্সার হয়, বোস কমন একটা ক্যান্সার, মাল্টিপল মায়োলোমা, যেটা বোনকে এফেক্ট করে, প্রাইমারি একটা টিউমার, এবং সেকেন্ডারি মেটাস্টেসিস অন্য জায়গা থেকে বোনে হচ্ছে, অনেক জায়গা থেকেই বোনে হইতে পারে, ব্রেস্ট, প্রোস্টেট, লাং, সো এই জায়গা থেকে বোর্ডে হইতে পারে। ইন্টা তারপরে ইন্টাথিকাল টিউমার, রাইট? ইন্টাথিকাল টিউমার। তো ইন্টাথিকাল টিউমার মানে কি সেটা আমরা একটু বলি। ইন্টাথিকাল টিউমার মানে হচ্ছে যে যেটা আমাদের ডুরাল যে স্যাক ওই জায়গায় অবস্থান করতেছে, মানে ডুরা ম্যাটারের ওই জায়গাটাতে যে টিউমারটা আছে। এবং থিকাল স্যাকের মধ্যে আমরা জানি স্পাইনাল কর্ড, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সিএসএ, বিভিন্ন নার্ভস থাকে, সো ওই জায়গাতে একটা টিউমার। এবং অস্টিওরাস্টোমে এটা বোনের একটা টিউমার, সো এটার কারণে পেইন হতে পারে। এবং রিফার্ড পেইন, ধরো পেনকিয়াটাইটিস থেকে মানে আমাদের লো ব্যাক পেইন হতে পারে, ব্যাকে পেইনটা রেডিয়েট করে যাইতে পারে। তারপরে পেপটিক আলসার ডিজিজ, তারপরে রেনাল স্টোন, তারপর হচ্ছে ধরো তোমার ইউটেরাস বা ওভারিতে কোনো প্রবলেম, বাইলে কোনো প্রবলেম, অ্যাওর্টিক অ্যানিউরিজম হয়েছে, তো এই সকল কারণে কিন্তু ব্যথাটা পেছনে যেতে পারে। কোলিসিস্টাইটিস হয়েছে কারো, এই ব্যথাটাও যাইতে পারে, মানে পিত্তথলিতে পাথর। এটা আমরা জানলাম। এরপরে আসো যে আরও কয়েকটা টার্ম এখানে আছে, যে ফাইব্রো মায়ালজিয়া হইতে পারে। তো ফাইব্রোমায়ালজিয়া মানে হচ্ছে যে আমাদের এই আমাদের বডিতে যে কোন মানে মাস্কুলোস্কেলিটাল পেইন তো মানুষটার আছে, এবং এখানে স্লিপ ডিস্টারবেন্স, মাল্টিপল জায়গায় জায়গায় ব্যথা, এবং এটাকে আমরা বলতেছি যে মানে জয়েন্টে কোনো ইনফ্লামেশন নাই, জয়েন্টে ইনফ্লামেশন নাই, বাট ক্রনিক ওয়াইড স্পিড একটা বডি পেইন এবং টেন্ডারনেস এবং দুর্বলতা আছে, এটাকে বলি আমরা ফাইব্রোমায়ালজিয়া। এবং তা বাদে আরেকটা টার্ম দেখো, পলিমায়ালজিয়া রিউম্যাটিকা। তো এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় যে ইনফ্লামেটরি একটা ডিসঅর্ডার, যেটা ওল্ডার অ্যাডাল্টদের হয়, এবং এটা শোল্ডার এবং স্পেশালি হিপের রিজনটাতে এরা হচ্ছে মানে কি করে, স্টিফনেস করে। 50 বছর বয়সের বেশি যারা, তাদের ক্ষেত্রে এল্ডারলি, এবং সিভিয়ার মর্নিং স্টিফনেস, শোল্ডারে ব্যথা হওয়া, হিপে ব্যথা হওয়া, এবং হাত উপরে তুলতে না পারা, তারপরে একটা চেয়ারে বসে থাকলে উঠতে না পারা, কিছুটা দুর্বল দুর্বল লাগা। সো এটাই একটা ইম্পর্টেন্ট কথা। এখানে মাসেলগুলো পেইনফুল এবং স্টিফ হয়ে যায়, বাট উইক না, এরকম একটা কথা। আচ্ছা, এখন আসলে যে লো ব্যাক পেইনের ম্যানেজমেন্ট কীভাবে করবো আমরা, কোথায় মানে কোথায় পেইন হচ্ছে এই জিনিসগুলো আমাদের একটু লোকেট করতে হবে। কারণ যদি পেইন থোরাসিক রিজনে হয়, থোরাসিক ভার্টিব্রাল রিজন, তাহলে সেটা খুবই অ্যালার্মিং। তারপরে পেইনের রেডিয়েশন, মানে রেডিয়েশন অফ পেইন, পেইনটা কোথায় কোথায় যাচ্ছে, এবং পেইনটা মেকানিক্যাল নাকি ইনফ্লামেটরি ইন নেচার, এটা একটু জানতে হবে। এবং মানে ইনফ্লামেটরি নাকি নন ইনফ্লামেটরি। মেকানিক্যাল বলতে ধরো ফর এক্সাম্পল আর্থ্রাইটিস যখন আমরা পড়ছিলাম, আলহামদুলিল্লাহ, যখন আমরা আর্থ্রাইটিস পড়ছিলাম সেটা হচ্ছে মেকানিক্যাল। আবার ধরো ইনফ্লামেটরি মানে হচ্ছে এটা ইনফ্লামেটরি। সো এটার পেইনটার টাইপ কেমন? ওকে ফাইন। ইনফ্লামেটরি যেটা, সেটা রেস্ট নিলে পেইন কি হয় বলো তো? বাড়ে।
ওকে, এরপর আসো যে এইজ অফ পেশেন্ট। পেশেন্ট যদি 20 বছরের কম হয় বা 55 বছরের বেশি হয় সেটা কিন্তু ডেঞ্জারাস, এবং পাস মেডিকেল হিস্ট্রিটা এখানে আমাদের একটু ইম্পর্টেন্ট, যে তার কোনো ক্যান্সার, টিউবারকুলোসিস বা কোনো গ্লুকোকর্টিকয়েড বা স্টেরয়েড ইউজ করছিল, অস্টিওপোরোসিস, বোন ক্ষয় হয়ে গেছে, এরকম হয়েছিল কিনা, তার কোনো মানে সিস্টেমিক সিমটমস, টিবির মতো কোনো সিমটমস আছে কিনা, বা তার মেজর কোনো টমার হিস্ট্রি আছে কিনা, তার বায়োল ব্লাডার হ্যাবিট ঠিক আছে কিনা, স্পাইনে কোনো ডিফর্মিটি আছে কিনা, তারপরে লোয়ার লিম্বের এক্সামিনেশন করে আমরা মোটর সেন্সরি সিস্টেম ঠিক আছে কিনা এটা একটু দেখবো। এবং আমরা যখন ইনভেস্টিগেশন করবো লোয়ার ব্যাক পেন, আমরা একটা এক্স রে করতে হবে, যেটা মানে আমার স্পাইনকে ইনভলভ করতে হবে, প্লেন প্লেন এক্স রে অফ ইনভলভ স্পাইন। তারপরে এমআরআই অফ ইনভলভ স্পাইন করা যেতে পারে, যে স্ট্রাকচার কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা স্পাইনে। ইএসআর, সিবিসি, ইএসআর এগুলো তো করবো, সিরিয়াক্টিভ প্রোটিনটা একটু সাথে দেখবো। এইগুলো একটু আমরা একটু দেখতে পারি। আর ট্রিটমেন্টে আমরা পেশেন্টকে এক্সপ্লেনেশন রিঅ্যাসিওর করা এবং এনএসআইস দেওয়া, মানে ব্যথার ওষুধ যেটা। তারপরে ফিজিওথেরাপি, এবং যে কস্টটার কারণে এটা হচ্ছে, মেকানিক্যাল নাকি ইনফ্ল্যামেটরি, সো ওই পার্টিকুলার কস্ট আইডেন্টিফাই করে সেটা ট্রিটমেন্ট করা, এটা ইম্পর্টেন্ট। এবং দেখো যে আমাদের ইনফ্ল্যামেটরি যে লো ব্যাক পেইন সেটা ইউজুয়ালি গ্রাজুয়াল অনসেট হয় এবং 40 বছরের আগে ইউজুয়ালি শুরু হয়, এবং মর্নিং স্টিফনেস কী হবে, প্রেজেন্ট থাকবে। মর্নিং স্টিফনেস আমরা জানি প্রেজেন্ট থাকে, এবং মুভমেন্ট করলে ব্যথা কমে, বাট নর্মালি রেস্টিং অবস্থায় ব্যথা কিন্তু বেশি থাকে। এটা হচ্ছে ইনফ্লামেটরি যে কোনো আর্থ্রাইটিস বলো বা লো ব্যাক পেন বলো, এগুলোর ফিচার এবং সিস্টেমিক ফিচার্স এখানে প্রেজেন্ট থাকে। সো ওই জিনিসগুলো এখানে আর কি এখানে দেওয়া আছে। এই জিনিসগুলো আমি একটু দেখে দিব যে ইনফ্লামেটরি লো ব্যাক পেন আর মেকানিক্যাল লো ব্যাক পেনের মধ্যে ডিফারেন্স। মেকানিক্যাল লো ব্যাক পেনগুলো হুটহাট করে শুরু হয়, হুটহাট করে শুরু হইতে পারে, এবং এটা হচ্ছে গ্রাজুয়ালি শুরু হয় ইনফ্লামেটরি পেনটা। এক্সারসাইজে পেন হচ্ছে এক্সারসাইজ করলে পেইন বাড়ে, আর ইনফ্লামেটরিতে এক্সারসাইজ করলে পেইন কমে। কারণ আমরা জানি মুভমেন্ট করলে ইনফ্লামেটরিতে পেইন কমে, বাট রেস্টে আবার পেইন বাড়ে ইনফ্লামেটরিতে। মর্নিং স্টিফনেস এখানে প্রেজেন্ট থাকবে, তারপরে সিস্টেমিক ফিচার, সোয়েলিং, ওয়ার্ম জয়েন্ট, সিএসআর এগুলো সবই রেজ বা বেশি থাকবে আমার ইনফ্লামেটরি পেইন ইসে। তো নর্মালি একটা সিম্পল মেকানিক্যাল লো ব্যাক পেনের কথা চিন্তা করো, যেটা হচ্ছে ইনফ্লামেটরির কোনো কারণে হয়নি, তাহলে সেটা হচ্ছে ফিজিক্যাল মানে রেস্ট নিলে কমে। হুটহাট শুরু হয় হয়তো কোনো একটা জিনিস লিফট উঁচু করতে গেছে বা সামনের দিকে বেন্ডিং হইছে, সেটার কারণে ব্যথাটা হইছে এবং বারবার হচ্ছে, এবং ব্যাক বা পায়ের উপরের দিকে, মানে মাজার দিকে, কোমরের দিকে ফিক্স, মানে ওই দিক দিয়ে আছে, এবং কোনো পার্টিকুলার নার্ভ রুট ডিস্ট্রিবিউশন নাই, জাস্ট পেছন দিয়ে হচ্ছে, এবং কোনো সিস্টেমিক ফিচারের সাথে নাই যে জ্বর ঠর আছে বা অন্য কোনো প্রবলেম আছে, এগুলা নাই, এবং এটার প্রগনোসিস গুড, ঠিক আছে, মানে 90% রিকভারি হয়ে যায় 6 উইক্সের মধ্যে। তো এটাই ইম্পর্টেন্ট একটা কথা। তাহলে আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা, তাহলে মেকানিক্যাল কারণ কি ছিল এগুলো একটু জানতে হবে। যে আচ্ছা, পোলার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, লাম্বার স্পন্ডাইলোসিস, স্পন্ডাইলোলিস্থেসিস, স্প্রেইন, টান লাগার কারণে অনেকেরই এরকম ব্যথা হইতে পারে, বাট পরে আবার আস্তে আস্তে সেরে যাচ্ছে, এরকম কিন্তু হইতেই পারে। আচ্ছা, এবং নার্ভ রুট পেইন যদি হয় তাহলে সেটা কিন্তু মানে যেটা এটা হচ্ছে লো ব্যাক পেইনের থেকে কিন্তু বেশি, ইউনিল্যাটারাল লেগ পেইন এটা বেশি ডেঞ্জারাস, এবং পেইন হচ্ছে নিয়ের পেছনে চলে যাইতে পারে, এবং ওই ডিস্ট্রিবিউশনে মানে অবশ অবশ লাগা, সেন্সেশন কমে যাওয়া এরকম হইতে পারে, এবং পেইনটা কি হইতে পারে বলো তো, পেইন হইলেও সেটা শুটিং টাইপের পেইন হইতে পারে। আর মোটর সেন্সরি এবং রিফ্লেক্স সাইন্স সেগুলাতে আমরা চেঞ্জ দেখতে পারি, এবং 50% হচ্ছে 6 উইক্সের মধ্যে রিকভারি করতে পারে। আর কর্ডাইকোনিয়া সিনড্রোম একটা সিনড্রোম আছে, এটাতে দেখা যায় যে প্রস্রাব করতে সমস্যা হয়, তারপরে অ্যানাল টোন নষ্ট হয়ে যায়, ফিকাল ইনকন্টিনেন্স হয়, পায়খানাতে সমস্যা, তারপরে এখানে দেখা যায় যে গেইট মানে হাঁটা চলাতে ডিস্টারবেন্স, এবং ওই যেই মানে যেই লেগটা এফেক্টেড হয়েছে বা যেই জায়গাটা এফেক্টেড হয়েছে ওই জায়গায় ব্যথা হইতে পারে, অবশ অবশ লাগতে পারে, উইক লাগতে পারে। সো এই জিনিসগুলো কিন্তু হইতে পারে। আচ্ছা, এখানে একটা টার্ম আছে স্যারেল অ্যানেস্থেশিয়া। এটা মানে কি স্যারেল অ্যানেস্থেশিয়া? স্যারেল অ্যানেস্থেশিয়া মানে হচ্ছে আমাদের মানে একটা জায়গা একটা জায়গাতে মানে স্পেশালি আমরা বলি যে পেরিনিয়াল যে রিজন আছে আমাদের বাটাক, তারপরে ইনার থাই, তারপরে জেনিটাল এরিয়া, এই সকল জায়গায় নামনেস হওয়া, নামনেস বা মানে অবশ অবশ হয়ে যাওয়া, সেটাকে বলি আমরা স্যারেল অ্যানেস্থেশিয়া। অ্যানেস্থেশিয়া মানে অবশ হয়ে যাওয়া। ওকে, তার মানে এখন আসো অস্টিও আর্থ্রাইটিস নিয়ে একটু কথা বলি। এটা একটা মেকানিক্যাল টাইপের প্রবলেম, মানে মোস্ট কমন আর্থ্রাইটিস ইন দ্য ওয়ার্ল্ড, সহজ কথা, এবং এটা অনেক পেশেন্ট পাবা তুমি ওয়ার্ডে, এবং এরা কমনলি হিপ জয়েন্ট এবং নি জয়েন্ট এখানে ইনভলভ হয়। এবং অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে সাইনোভিয়াল জয়েন্টের একটা কন্ডিশন, বা আমরা বলি সাইনোভিয়াল টাইপের যে জয়েন্টগুলো আছে ওইগুলোকে এফেক্ট করে, এবং এখানে আর্টিকুলার হায়ালিন যে কার্টিলেজ থাকে, ওইখানে জয়েন্টে যে হায়ালিন কার্টিলেজ থাকে সেখানে দেখা যায় যে ওই জয়েন্টটার কন্ট্রোর চেঞ্জ হয়ে যায়, জয়েন্টের কন্ট্রোরটা চেঞ্জ হয়ে যায়। ওইখানে আমরা দেখবো, আমরা যখন এক্সরে দেখি, এক্সরেতে খুব সুন্দর করে বুঝতে পারি যে মানে ওই জয়েন্ট কন্ট্রোল মানে রিমডেলিং হয়, এবং এখানে নিউ বোন প্রলিফারেশন হয়, নিউ বোন ফরমেশন হয়, এরকম একটা অবস্থা আর কি জয়েন্টে, হাইলাইন কার্টিলেজ
এর লস হয় এবং এখানে নিউ বোন ফর্মেশন হয়। প্রাইমারি অস্টিওআর্থ্রাইটিস হইতে পারে যেখানে ইনসালটা ভালো করে মানে বোঝা যায় না। আর সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস এখানে অনেকটা অবভিয়াস কজ থাকবে যে আচ্ছা ট্রমা বা লিগামেন্ট রাপচার হয়েছে, বাট এখানে অত করে প্রাইমারিতে বোঝা যায় না অত সুন্দর করে। আর কম্পেনসেটেড অস্টিওআর্থ্রাইটিস নামে একটা টার্ম আছে, এটা আমরা একটু জানলাম। এবং এটা মেইনলি নি জয়েন্টে, হিপ জয়েন্টে, এই সকল জায়গায় বিষয়, তারপরে স্পাইনে, তারপরে আরও বিভিন্ন জায়গায় হইতে পারে। কি রিস্ক ফ্যাক্টর আছে যারা স্পেশালি ফার্মার বা মাইনার্স বিভিন্ন জায়গায় খোঁচাখুচি করে, মাটি খুঁচে খুঁচে, বা যারা অনেক অ্যাথলিটস যারা, ওদের ক্ষেত্রে হইতে পারে। যারা মোটা ট্রমার শিকার বা হরমোনাল বিভিন্ন কারণ, যাদের ইস্ট্রোজেন ডিফিসিয়েন্সি আছে তাদের ক্ষেত্রে, বা স্কেলিটাল ডিসপ্লাসিয়া রিলেটেড প্রবলেম আছে, ডেভেলপমেন্টাল ডিসপ্লাসিয়া অফ হিপ ডিডিএইচ যাদের আছে, বা লিগামেন্ট রাপচার প্যাচেস ডিজিজ, এগুলোর কারণে হইতে পারে। এগুলো রিস্ক ফ্যাক্টর। সো পেইনটা আস্তে আস্তে ডেভেলপ করবে এবং মান্থস থেকে ইয়ার্সের মধ্যে, এবং এই পেইনটা হচ্ছে মানে গুড ডেজ ব্যাড ডেজ থাকবে, মানে মাঝে মধ্যে ঠিক আছে, মাঝে মধ্যে আবার ঝামেলা। এবং এরা মুভমেন্ট করলে মেইনলি প্রবলেম হয়, রেস্টে ঠিক থাকে, বাট মুভমেন্ট, ওয়েট বিয়ারিং, রেস্ট নিলে আবার ঠিক হয়ে যায়। এবং আমরা বলি যে মর্নিং স্টিফনেস খুবই মানে থাকলেও খুবই কম সময়ের মতো থাকে, 15 মিনিটেরও কম। মানে মর্নিং স্টিফনেস তেমন একটা থাকে না। আর মানে দেখা যায় যে এই সকল পেশেন্টদের ক্ষেত্রে মানে যে সকল জায়গায় অ্যাফেক্টেড ওইটা তো পেইনফুল হইলো, এবং সাইন আমরা দেখবো রেস্ট্রিক্টেড মুভমেন্ট হইতে পারে যে জায়গাটাতে অ্যাফেক্টেড হয়েছে, এবং কিছু ক্রিপিটেশন এখানে পাওয়া যেতে পারে, যে মানে পালপেবল এবং সামটাইম অডিবল ক্রিপিটেশন। আর বনি সোয়েলিং, জয়েন্ট মার্জিনের জায়গায় অস্টিওফাইট নামে কিছু জিনিস পাওয়া যেতে পারে, আমরা এক্সরেতে এটা বুঝতে পারি। অস্টিওফাইট এবং ডিফর্মিটি তৈরি হইতে পারে, মাসেল উইকনেস, ওয়েস্টিং থাকতে পারে, এটা আমরা জানলাম। এবং এখানে দেখা যেতে পারে ইফিউশন হইতে পারে জয়েন্ট ক্যাভিটিতে। সিবিসি সিবিসি আমরা করতে পারি, সিবিসি উইথ স্যার প্লেন এক্সরে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইউজুয়ালি দ্য অনলি ইউজফুল ইনভেস্টিগেশন অ্যান্ড শো। সেখানে আমরা কি পাই যে জয়েন্ট স্পেস যেটা সেটা ন্যারোয়িং হয়ে গেছে, ফোকাল ন্যারোয়িং অফ জয়েন্ট স্পেস এবং অস্টিওফাইট, এই দুইটা কথা। তার মানে কি ন্যারোয়িং অফ জয়েন্ট স্পেস এবং অস্টিওফাইট, এই দুইটা কথা বলতে পারলে পাস। তো এর মানে কি আমি বলি যে ধরো এই যে জয়েন্ট, নি জয়েন্ট ফর এক্সাম্পল, তো নি জয়েন্ট এই যে এতটুকু জায়গা নর্মালি, নি জয়েন্টের মধ্যে এতটুকু জায়গা নর্মালি। এখন ধরো এখানে কি হয়েছে যে এই জায়গাটা এভাবে অবলিটারেটেড হয়ে গেছে, প্রলিফারেশন অফ নিউবর্ন হয়ে এখানে কার্টিলেজ ড্যামেজ হয়ে এভাবে এই জায়গায় কমে গেছে। তার মানে কি দেখো এই জায়গায় এখন মাত্র এতটুকু জায়গা আছে, এতটুকু জায়গা আছে, বাট এই জায়গায় তো জায়গা ঠিক আছে, তার মানে ঝামেলাটা এই জায়গাটাতে। সো এইভাবে দেখা যায় জয়েন্ট ক্যাভিটিতে ন্যারোয়িং হয়ে যায় জয়েন্ট ক্যাভিটিটা বা জায়গাটা, জয়েন্ট স্পেসটা। তো এবং এখানে অস্টিওফাইট আমরা ফর্মেশন হইতে দেখি, অস্টিওফাইট আমরা পাইতে পারি, এটা ইম্পর্টেন্ট। এবং এখানে বনি স্ক্লেরোসিস দেখতে পারি, মানে তুমি যদি এক্সরে যদি দেখো তাহলে দেখবা যে এই জায়গায় আমি উদাহরণ দিলাম না, যে ধরো এই যে জয়েন্ট, এখন এই জায়গায় তুমি বেশি বেশি মানে একেবারে এই জায়গাটাতে ধরো ফর এক্সাম্পল একেবারে সাদা সাদা হয়ে গেছে, মানে বেশি স্ক্লেরোসিস জয়েন্টের ওই জায়গা দিয়ে, মানে আমরা বলি সাবকন্ড্রাল স্ক্লেরোসিস, মানে বনি ডেনসিটি বেড়ে যাওয়ার কারণে ওই জায়গাটাতে স্ক্লেরোসিস পাইতে পারি। তো এই তিনটা ফাইন্ডিং মনে রাখবো, জয়েন্ট স্পেস কমে যাওয়া, অস্টিওফাইট ফর্মেশন হওয়া, স্ক্লেরোসিস হওয়া। আচ্ছা, এই কয়েকটা কথা একটু এখান থেকে মনে রাখলেই হয়েছে, আর তেমন কিছু এখানে মনে রাখার দরকার নেই। তার মানে সিবিসি করলাম আর আমি হচ্ছে প্লেন এক্সরেতে কি ফাইন্ডিং পেলাম সেটা আমরা বললাম। এখন আসলে পেশেন্টকে এডুকেশন করা অ্যাবাউট দ্য ডিজিজ এবং লাইফস্টাইল চেঞ্জ, যেমন ওয়েট লস করা, তারপরে মানে অবিসিটি যেহেতু একটা রিস্ক ফ্যাক্টর, এক্সারসাইজ করা, তারপরে কোয়াড্রিসেপস মাসেলগুলোকে স্ট্রেনিং করার এক্সারসাইজ করা, তারপরে ফুটওয়্যার এমন জুতো পড়তে হবে যেটা শক অ্যাবজর্বিং, এবং যে সকল জিনিসগুলো রিস্ক ফ্যাক্টর ওগুলো আমার কমাইতে হবে। আচ্ছা, এবং এক ধরনের এক্সারসাইজ, মানে বিভিন্ন ধরনের এক্সারসাইজ এখানে আসে, আমরা বলি এই এক্সারসাইজগুলো করতে হবে, যেমন ধরো পা উঁচা করে রাখা, মানে এই এক্সারসাইজগুলো একটু গুগলে সার্চ দিয়ে দেখতে হবে যে কি কি এক্সারসাইজ আমরা করতে পারি অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে, রাইট? আচ্ছা, সো এক্সারসাইজ একটা ভালো মিন অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে, এটা আমরা একটু জানলাম। এখন আসো যে ফার্স্টে আমরা একটা জিনিস দেখব যে আমরা কোয়াড্রিসেপস স্ট্রেন্থনিং, এই কথাটা এখানে একটু ভালো করে মনে রাখো, যে মাসেল স্ট্রেন্থনিং এক্সারসাইজ আমরা এখানে করি। আর তার বাদে অ্যারোবিক এক্সারসাইজ বলতে মেইনলি ওয়াকিং, সুইমিং, সাইক্লিং, এগুলোকে অ্যারোবিক এক্সারসাইজ বলে। ওকে, এবং এটা স্লোলি এবং রেগুলারলি করতে হবে, এটা করে আমরা করতে পারি। নন ফার্মাকোলজিক্যাল থেরাপির মধ্যে আমরা এখানে কিছু টেন্স বলি, মানে
অ্যাকুপাঞ্চার এবং ট্রান্সকিউটিনিয়াস ইলেকট্রিক নার্ভ স্টিমুলেশন নামে থেরাপি আছে, এটা ট্রাই করা যাইতে পারে। নি অস্টিওআর্থ্রাইটিসে এটা কিছুটা ইমপ্রুভ করে। কিছু লোকাল ফিজিক্যাল থেরাপিস আছে যেমন হিট কোল্ড থেরাপি, এটাকে টেম্পোরারি রিলিফ দিতে পারে। এবং ফার্মাকোলজিক্যাল থেরাপির মধ্যে আমরা টপিক্যাল ব্যথার ওষুধ বা এনএসআই দিতে পারি, ওরাল এনএসআই দিতে পারি, সো এইগুলো দেওয়া যেতে পারে। নি অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে ইন্টার্টিকুলার গ্লুকোকর্টিকয়েড ইনজেকশন লাগতে পারে, এটা আমরা জানলাম। তার বাদে সার্জারি বলতে যদি এমন হয় যে কনজারভেটিভ ম্যানেজমেন্ট ফেল করতেছে, তাহলে সেক্ষেত্রে মানে আনকন্ট্রোল পেইন হচ্ছে, তারপরে মুভ করতে পারতেছে না, ফাংশনাল ইম্পেয়ারমেন্ট আছে, তাহলে সে সকল ক্ষেত্রে অস্টিওটমি বা জয়েন্ট রিপ্লেসমেন্ট এই সার্জারিগুলো করা যাইতে পারে। ঠিক আছে, তার মানে এই কয়েকটা কথা এখানে আমরা একটু জানলাম। এখন আসো যে আমরা, এবং এখানে দেখো কিছু সিস্টও থাকতে পারে, সিস্ট টাইপের থাকতেছে। এক্সরেতে আমরা এই ফাইন্ডিংগুলো বলে আসতে পারি যে আমরা হচ্ছে সিস্ট এবং অস্টিওকন্ডাল লুজ বডিজ উইদিন দ্য সাইনোভিয়াম। সো এরকম কিছু সিস্ট টাইপের লেশনও পাইতে পারি। আচ্ছা, এখানে দেখো কিছু কথা যে সিন্ডেসমোফাইট এবং অস্টিওফাইট, এরা হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডাইলিটিসে আমরা যখন পড়বো ওই জায়গায় আমরা সিন্ডেসমোফাইট নামে একটা জিনিস পাই, এবং আমরা জানি এটা একটা মানে ইনফ্লামেটরি, আমরা ইনফ্লামেটরি একটা আর্থ্রাইটিস। আর এরা হচ্ছে লঙ্গিটিউডিনালি গ্রো করে এই সিন্ডেসমোফাইটগুলা। আর এরা হচ্ছে লিগামেন্টাল অ্যাটাচমেন্টের ক্যালসিফিকেশনের জন্য এরা তৈরি হয়। আর অস্টিওফাইট যেটা, এরা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিসের পদে, এবং এরা ডিজেনারেশনের কারণে এরা তৈরি হয়, এবং এরা হরাইজেন্টালি গ্রো করে। ঠিক আছে, হরাইজেন্টালি। এবং এগুলা ডিউবোর্ড ফরমেশনের কারণে, মানে ডিউবোর্ড ফরমেশনের কারণে এরা হচ্ছে হয় অস্টিওফাইটগুলো। তারপরে দেখো একটা 60 বছর বয়সী ওল্ড লেডি, তার সোয়েলিং আছে, টেন্ডারেন্স আছে লেফট নি জয়েন্টে, এবং এক্সামিনেশন করে রেস্ট্রিকশন অফ মুভমেন্ট পাওয়া গেছে এবং জয়েন্ট ডিফিউশনও পাওয়া গেছে। আচ্ছা, ঠিক আছে। তারপরে এটা অস্টিওআর্থ্রাইটিস হিসেবে চিন্তা করতেছি। লেফট ডি জয়েন্টকে এফেক্ট করছে, এবং রেস্ট্রিকশন অফ মুভমেন্ট আছে এবং ইফিউশন অফ দ্য জয়েন্ট আছে, অস্টিওআর্থ্রাইটিস। 57 বছর বয়সী, তার বোথ ডি জয়েন্টে প্রবলেম আছে, এবং দেখো ওয়ার্কস অ্যাট মুভমেন্ট। ঠিক আছে, তারপরে সমস্যা হচ্ছে যে ব্যথা হয় কখন, মুভমেন্টে, রেস্টে সে ঠিক থাকে। তারপরে এটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। এরপর আসা যাক আমরা পরবর্তীতে 60 বছর বয়সী একটা মহিলা, তার হচ্ছে ডি জয়েন্ট আছে, এবং ডি জয়েন্ট পেইন ডিউরিং সিটিং ফরম স্টার্টিং পজিশন, মানে স্টার্টিং পজিশন থেকে সে সিট করছে, তো তখন হচ্ছে ব্যথা হয়েছে। হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? বা ধরো 65 বছর একটা মহিলা, তার পেইন রাইট ডি জয়েন্টে, সিটিং থেকে স্টার্টিংয়ে গেছে, মানে মুভ করছে ওভারঅল কথা, সো তখনই। এবং জয়েন্ট ওয়ার্ড থাকে ইনফ্লামেটরিগুলাতে, টেন্ডার, সোয়েল্ড, এগুলাও তেমন একটা না, মানে সিস্টেমিক অনেক বেশি ফিচার নাই, জাস্ট। এবং এখানে ক্রিপিটেশন পাওয়া গেছে, তারপরে এটা অস্টিওআর্থ্রাইটিস। এরকম ফিচারগুলো দেখে একটু বিলাই পড়বা। এরপর আসলে রিউমাটয়েড আর্থ্রাইটিস একটু কথা বলি। সো রিউমাটয়েড আর্থ্রাইটিস জিনিসটা হচ্ছে যে আমরা হচ্ছে একটা ক্রাইটেরিয়া আছে রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য। ঠিক আছে, সো এই ক্রাইটেরিয়াতে বলা হয় যে আমরা কয়েকটা ফিচার্স এখানে মাথায় রাখি। কি কি ফিচার্স? এই পয়েন্টসগুলো মনে রাখবা, যে জয়েন্টস কয়টা এফেক্টেড হয়েছে, আমরা সেরোলজিক্যাল মার্কারগুলো দেখি, কতদিন ধরে সিমটমস আছে, এবং অ্যাকুট ফেস রিয়াকটেন্সগুলোর কি অবস্থা। ঠিক আছে, তার মানে কি বললাম, তোমার এখানে সব কিছু মনে রাখা লাগবে, তোমার জাস্ট মনে রাখা লাগবে যে কি কি জয়েন্টস এফেক্টেড হয়েছে, 4টা জিনিস। সেরোলজিক্যাল মার্কারগুলো যেমন রিউমাটয়েড ফ্যাক্টর, তারপরে এসিপিএ, অ্যান্টিসিটুলেটেড পেপটাইড অ্যান্টিবডি, তার বাদে হচ্ছে তোমার সিমটমসের ডিউরেশন, এটা কি 6 কম নাকি 6 বেশি, তারপরে অ্যাকুট ফেস রিয়াকশনের মধ্যে সিআরপি, ইএসআর, এগুলো দেখবো। তারপর হচ্ছে তোমার জয়েন্টসের মধ্যে এটা কি লার্জ জয়েন্টকে এফেক্ট করছে নাকি স্মল জয়েন্টসকে এফেক্ট করছে, লার্জ জয়েন্টকে এফেক্ট করলে কয়টা, একটা নাকি 2 থেকে 10টা, স্মল জয়েন্টকে এফেক্ট করলে একটা থেকে 3টা নাকি 4টা থেকে 10টা নাকি 10টার বেশি। তো এইভাবে আমরা কিন্তু মার্কিং করতেছি। আমরা জয়েন্টস এফেক্টের মধ্যে 0 থেকে 5 মার্কস পর্যন্ত দিয়ে থাকি, সেরোলজির মধ্যে 0, 2, 3 মার্কস দিয়ে থাকি, ডিউরেশন অফ সিমটমসের মধ্যে 0, 1 দিয়ে থাকি, আর অ্যাকুট ফেস রিয়াকশনের 0, 1 মার্কস দিয়ে থাকি। তার মানে ওভারঅল মানে 5 মার্কস, এখানে 5, এখানে 3, এখানে 2, এখানে হচ্ছে, এখানে 1, এখানে 1, তার মানে কত হয়, 8, 9, 10, রাইট? সো এরকম একটা মার্কিং সিস্টেম এখানে আছে। তার মানে এই মার্কিং সিস্টেমের মধ্যে যদি এমন হয় যে কেউ যদি 6-এর বেশি পায়, 6-এর বেশি পাইলে রিউমাটয়েড আর্থ্রাইটিস, মানে ডেফিনিটিভ ডায়াগনোসিস হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। ঠিক আছে, মানে এর মধ্যে যদি কেউ 6 পয়েন্টের বেশি পায় তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই কথাটা একটু মাথায় রাখতে হবে। এবং এসিপি, অ্যান্টিসিটোনাইটেড পেপটাইড অ্যান্টিবডি, এবং সিআরপি, ইএসআর, এগুলো বলতে কি বোঝায় সেগুলো আমরা বুঝছি। এখন আসো যে এই যে এটাকে আমরা কি বলি, এখানে বলি এআরএ ক্রাইটেরিয়া, মানে
ইয়ার একটা ক্রাইটেরিয়া, এটা আমেরিকান কলেজ অফ রিউমাটোলজি ক্রাইটেরিয়া আর কি, ঠিক আছে। এবং এটার সেন্সিটিভিটি বেশ বেশি, মানে সেন্সিটিভিটি 40%, 90%, স্পেসিফিটি 93%। হাউএভার সাপোজ তুমি একটা রিমোট রুরাল এরিয়াতে আসো এবং ইন দ্যাট প্লেস ক্যান ইউ ডায়াগনোসিস রিউমাটয়েড আর্থ্রাইটিস? হাউ? ইয়েস, আই ক্যান ডায়াগনোস রিউমাটয়েড আর্থ্রাইটিস এআরএ ক্রাইটেরিয়া দিয়ে, এবং স্কোর যদি 6 অথবা তার বেশি হয় তাহলে সেটাকে আমরা বলি কনফার্মেটরি। আমি রুরাল এরিয়াতে কিন্তু এরকম একটা ক্রাইটেরিয়া দিয়ে 4টা জিনিস দিয়ে চিন্তা মাথায় রেখে এটা কিন্তু আমি ডায়াগনোসিস করতে পারি। রিউমাটয়েড আর্থ্রাইটিসের যে কেস, এটা হচ্ছে আমরা বলি যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে মানে 30 থেকে 50 বছর বয়সী যারা, 30 থেকে 50 বছর বয়সী যারা, এদের ক্ষেত্রে 30 থেকে 50 বছর বয়সীদের ক্ষেত্রে এরা মেল এফেক্ট করতে পারে। মেল ফিমেল যদি চিন্তা করি ফিমেলে বেশি হয়, এবং কি সিমটমস নিয়ে আসে? পেইন থাকবে, জয়েন্ট সোয়েলিং থাকবে, স্টিফনেস থাকবে, এবং স্মল জয়েন্টগুলো হ্যান্ড ফিটের এগুলোকে বেশি এফেক্ট করে, রিস্টের রিজনে, এবং সিমেট্রিক্যালি এফেক্ট করে পলিআর্থ্রাইটিস এরা। এবং এরা মেনলি রিস্ট, এলবো, শোল্ডার, নি এগুলোও এফেক্ট করতে পারে। কিছু ক্ষেত্রে এরা মোনো আর্টিকুলার প্রেজেন্টেশন শুরুতে করতে পারে, পরবর্তীতে এরা পলিআর্থ্রাইটিস হয় এবং পেশেন্ট টায়ার্ড, আনওয়েল থাকে, এবং মর্নিংয়ে এটা খুবই মানে স্টিফনেসটা বেশি প্রমিনেন্ট হয়, এবং আস্তে আস্তে যখন অ্যাক্টিভিটি করে তখন ঠিক হয়, বা রেস্টে অবস্থা আরও খারাপ হয়ে যায়। এবং জয়েন্টগুলো ওয়ার্ম, টেন্ডার, সোয়েল থাকে, এবং লিমিটেশন অফ মুভমেন্ট তো থাকে, আর মাসেল ওয়েস্টিংও থাকতে পারে, আর এখানে কিছু ডিফর্মিটি পাওয়া যেতে পারে অ্যাডভান্স স্টেজে। এই কথাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবা, মুখস্থ করতে হবে। আলনার ডিভিয়েশন, সোয়ারনেক ডিফর্মিটি, তারপর হচ্ছে জেট ডিফর্মিটি অফ দ্য থাম, তারপরে বাউটোনিয়ার ডিফর্মিটি। কি কি বললাম? আলনার ডিভিয়েশন, সোয়ারনেক ডিফর্মিটি, জেট ডিফর্মিটি অফ দ্য থাম, বাউটোনিয়ার ডিফর্মিটি, এবং এক্সট্রা আর্টিকুলার কিছু ফিচারও ডেভেলপ কিন্তু করতে পারে। দেখো এটা হচ্ছে সোয়ান নেক ডিফর্মিটি, এটা হচ্ছে বাউটোনিয়ার ডিফর্মিটি। তার মানে এই ডিফর্মিটিগুলো দেখো, বাউটোনিয়ার ডিফর্মিটি, সোয়ান নেক ডিফর্মিটি, জেড ডিফর্মিটি। সো এরকম বেশ কিছু ডিফর্মিটি আছে। এই যে হচ্ছে আলনার ডিভিয়েশন, আলনার মানে মিডিয়ালি আর কি, আলনার ডিভিয়েশন একটা। ব্লাড কাউন্ট, আচ্ছা এখানে ইনভেস্টিগেশনে মনে অনেক সময় বলে যে 5টা ইনভেস্টিগেশন বলো, 2টা ইনভেস্টিগেশন বলো, 3টা ইনভেস্টিগেশন বলো। তোমার কিন্তু ফার্স্ট বলতে হবে সিবিসি উইথ এএসআর, ঠিক আছে? সিবিসি উইথ এএসআর বললা, তারপরে সেরোলজিক্যাল টেস্টগুলো বলবা, যেমন নিউমাটাইড ফ্যাক্টর, এটা একটা, তারপরে এসিপি, অ্যান্টিসিটোনেটেড পেপটাইড অ্যান্টিবডি, এটা হচ্ছে কনফার্মেটরি। এসিপি এটা বেশি স্পেসিফিক, ঠিক আছে? ওকে, তারপরে এক্সরে অফ দ্য এফেক্টেড জয়েন্ট, এটা করতে হবে তোমার, এক্সরে অফ দ্য এফেক্টেড জয়েন্ট। তো এখানে তুমি সফট টিস্যু সোয়েলিং পাইতে পারো আর্লি স্টেজে, পেরিআর্টিকুলার অস্টিওপেনিয়া পাইতে পারো, তারপরে জয়েন্ট স্পেস ন্যারোইং পাইতে পারো, এইগুলো পাইতে পারো। আর জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেশন যেগুলো আছে, বাট মেইনলি ফার্স্টে এই টেস্টগুলো কিন্তু বলতে হবে, যে ব্লাড মানে সিবিসি উইথ এএসআর, রিউমাটয়েড ফ্যাক্টর, এসিপিএ, মানে এগুলো সেরোলজিতে, তারপরে এক্সরে অফ দ্য এফেক্টেড জয়েন্ট, এটা বলতে হবে। তারপর জয়েন্ট ফ্লুইড দেখতে পারো, এবং এরা ক্লাউডি মনে হইতে পারে, এবং ক্লিনিক্যাল পিকচার উপর ডিপেন্ড করে আদার ইনভেস্টিগেশন আমরা করতে পারি। আমরা ট্রিটমেন্ট কীভাবে দিব? যত আর্লি আমরা ট্রিটমেন্ট দিব তত তাড়াতাড়ি এরা ডেভেলপ করতে পারে, এবং আমরা ড্রাগ থেরাপির মধ্যে এনএসআইড দিতে পারি, তারপরে ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমেটিক ড্রাগস, ডিএমআরস, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ড্রাগগুলো আমরা দিতে পারি। যেমন ধরো এর মধ্যে কী কী ড্রাগ আছে? মেথোট্রিক্সেট, সালফাসালাজাইন, হাইড্রক্সিক্লোরোকুইন, এই ড্রাগগুলোর নাম তোমার মাথায় রাখতেই হবে। মেথোট্রিক্সেট, সালফাসালাজাইন, হাইড্রক্সিক্লোরোকুইন। কর্টিকোস্টেরয়েড দেওয়া লাগতে পারে ইন্ডাকশন অফ রিমিশনের জন্য, এবং বায়োলজিক্যাল কিছু এজেন্টস আছে, বায়োলজিক্যাল রেসপন্স মডিফায়ার্স বলি আমরা। তো এখানে 2টা ড্রাগের নাম মনে রাখো, ইটানারসেপ্ট এবং ইনফ্লিক্সিম্যাব। অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে কয়েকটা বায়োলজিক্যাল এজেন্টের নাম বল। ইটানারসেপ্ট এবং ইনফ্লিক্সিম্যাব, এই ড্রাগগুলো অনেক এক্সপেন্সিভ। আমরা যদি এগুলোতে যদি কাজ না করি, ডিএমআরসে কাজ না করলো, তাহলে আমরা এটা দিতে পারি, ঠিক আছে? বিষয়টা ইটানারসেপ্ট, ইনফ্লিক্সিম্যাব। এবং আমরা ডিজিজ অ্যাক্টিভিটি কেমন মনিটরে রাখবো, কেমন ড্যামেজ হচ্ছে, ডিসেবিলিটি কী হচ্ছে, পেশেন্ট এডুকেশন, কাউন্সিলিংটা ইম্পর্টেন্ট, যেহেতু এটা একটা ক্রনিক টাইম ধরে একটা ডিজিজ। এবং শুরুতে আমার পেশেন্টকে রিঅ্যাসিওর করা, কাউন্সিল করা, এই জিনিসগুলো করতে হবে। এবং সার্জারি করা লাগতে পারে যদি হচ্ছে মানে ডিফর্মিটি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা সাইনোভেক্টমি অফ দ্য রিস্ট অর ফিঙ্গার্স, টেন্ডন শিথ অফ দ্য হ্যান্ডস, এটা লাগতে পারে। লেটার স্টেজে অস্টিওটমি, আর্থোডেসিস, আর্থোপ্লাস্টিস, এরকম বেশ কিছু সার্জিক্যাল অপশন আছে। সো আলনার ডিভিয়েশন, সোয়ার্নিক ডিফর্মিটি, এরকম কিছু ডিফর্মিটি এখানে দেখানো হয়েছে। তো বায়োলজিক্যাল ড্রাগের মধ্যে ইটানারসেপ্ট, ইনফ্লিক্সিম্যাব, অ্যান্টি টিএনএফ থেরাপি এদেরকে বলা হয়। টিউমার নেক্রোসিস ফ্যাক্টর এর বিরুদ্ধে ড্রাগগুলো তৈরি করা হয়েছে। তারপরে রিটক্সিম্যাব, তারপরে এরকম ড্রাগও আছে। ওকে ফাইন, তো এরকম কয়েকটা ড্রাগের নাম একটু মনে রাখলা, ঠিক আছে? এরপর আসা যাক যে আমরা
কখন রিউমেটয়েড আর্থ্রাইটিসের প্রগনোসিস খারাপ আমরা বলি, যখন দেখি যে ডিসএবিলিটি হয়ে গেছে, যখন পেশেন্ট আছে অলরেডি তার ডিফর্মিটি ডিসএবিলিটি আছে, এবং ফিমেল পেশেন্ট যদি হয় তাহলে বেশি ডেঞ্জারাস। এবং যদি যদি এমন হয় যে এখানে মেটার এমটিপি জয়েন্ট মানে কি বলতো, এমটিপি জয়েন্ট মানে কি বলতো, এমটিপি জয়েন্ট মানে হচ্ছে যদি আমরা দেখি যে মেটাটার্সোফ্যালিঞ্জিয়াল জয়েন্টকে এফেক্ট করছে, সেটা বেশি ডেঞ্জারাস। এবং স্মোকার যদি হয় ওই পার্সনটা, বা হচ্ছে গিয়ে পজিটিভ রিউমেটয়েড ফ্যাক্টর এবং অ্যান্টি সিসিপি যেটা, বা অ্যান্টি সিসিপি যেটা, এটা যদি হচ্ছে গিয়ে পজিটিভ থাকে, এটা গেল। এবং এক্সট্রাটিকুলার কী কী ফিচার্স পাওয়া যেতে পারে এটা অনেক সময় ধরে। তো এটা আমাদের আলাদা আলাদা করে বলতে হবে যে সিস্টেমিকে আমরা ফিভার, ওয়েট লস, ফ্যাটিক এগুলো পাইতে পারি। মাস্কুলোস্কেলেটালে মাসেল ওয়াস্টিং, টেনোসাইনোভাইটিস, অস্টিওপোরিসিস এগুলো পাইতে পারি। হেমাটোলজিক্যালি অ্যানিমিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, ইসোনোফিলিয়া পাইতে পারি। লিমফেটিক সিস্টেমে আমরা হচ্ছে স্প্লিনোমেগালি, এগুলো পাইতে পারি। তারপরে এখানে একটা সিনড্রোম আছে, দেখো সিনড্রোমের নাম কি, ফেল্টিস সিনড্রোম। সো এটা একটা ট্রায়াড আছে ফেল্টিস সিনড্রোম। ফেল্টিস সিনড্রোম একটা ট্রায়াড আছে, কি স্টেট ট্রায়াড বলো তো? এখানে পার্সনের কি কি থাকে, রিউমেটয়েড আর্থ্রাইটিস থাকে, স্প্লিনোমেগালি থাকে, এবং এখানে নিউট্রোপেনিয়া থাকে। নিউট্রোপেনিয়া মানে নিউট্রোফিল যেটা, সেটা কাউন্ট কম থাকে। তার মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফেল্টিস সিনড্রোম কি বললাম, রিউমেটয়েড আর্থ্রাইটিস, স্প্লিনোমেগালি, নিউট্রোপেনিয়া, এই তিনটা ট্রায়াড থাকে। আচ্ছা, এবং পেশেন্টের ফিস্টুলা, সাইনাস এগুলো হইতে পারে। এবং চোখে কি করতে পারে, এপিএস স্ক্লেরাইটিস, স্ক্লেরোম্যালেশিয়া, ক্যারাটোকনজাংটিভাইটিস, সিকা, রাইট? এখন এপি স্কেলেরাইটিস, এটার মধ্যে একটা কোশ্চেন অনেক সময় করতে পারে যে এই যে যে দুইটার কথা বললাম, তো এই দুইটার মধ্যে কোনটা পেইনফুল, এই যে যে দুইটা কন্ডিশনের কথা বললাম, এই দুইটার মধ্যে কোনটা পেইনফুল? আনসার হচ্ছে স্কেলেরাইটিস কিন্তু পেইনফুল। হ্যাঁ, এটা ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে স্কেলারাইটিসে পেইন হয় কারণ এটা ডিপ লেয়ার অফ দ্য আই, এবং এখানে সিভিয়ার ডিপ আই পেইন হয়ে থাকে, এবং এটা ফেস, হেড, এই সকল জায়গায় রেডিয়েট করতে পারে পেইনটা। এবং আইটা রেড ব্লুইশ কালারের হয়ে যেতে পারে, আই মুভমেন্ট করলে পেইন আরও বাড়ে। সো এটা একটা ইম্পর্টেন্ট কথা। বাট এপিস্কেলাইটিসে কিন্তু পেইন হয় না। আচ্ছা, ঠিক আছে। এবং পাশাপাশি ভাস্কুলাইটিস করতে পারে। যেমন ধরো আমাদের আঙুলের ওই জায়গায় যে আর্টারিগুলো আছে, ওই জায়গায় ইনফ্লামেশন, আলসার, পায়োডার্মা গ্যাংলিওসাম এগুলো করতে পারে। কার্ডিয়াক রিজনে এন্ডোকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস এগুলো করতে পারে। প্যানকার্ডাইটিস করতে পারে। এবং পালমোনারিতে কি করতে পারে, প্লুরাল ইফিউশন করতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পালমোনারি ব্রঙ্কিওলাইটিস বা আরও বিভিন্ন প্রবলেম ক্রিয়েট করতে পারে। এবং নিউরোলজিক্যাল ইনভলভমেন্টেরা করতে পারে, সার্ভাইকাল কর্ড কম্প্রেশন, পেরিফেরাল নিউরোপ্যাথিরা করতে পারে, অ্যামাইলোইডোসিস করতে পারে। তার মানে দেখো আলটিমেটলি সব সিস্টেমকে টুকটাক এফেক্ট কিন্তু এরা করতেছে। এবং ধরো একটা রিউমেটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট সাডেনলি মারা গেছে, কি কারণে মারা যেতে পারে? তার অ্যাটলান্টো অ্যাক্সিয়াল জয়েন্টটা সাবলাক্সেশন হয়ে গেছে, এবং এটা ভাইটাল সেন্টার বা মিডুলা অবলাঙ্গাটে ওটাকে কম্প্রেস করছে, এই কারণে মারা গেছে। অথবা কার্ডিয়াক কোনো কমপ্লিকেশন। সো সাডেন ডেথ যদি হয়ে থাকে রিউমেটয়েড আর্থ্রাইটিস একটা ফ্র্যাকচার পেশেন্টের, তাহলে এই কারণে হতে পারে, এইভাবে বলতে হবে তোমার। রিউমেটয়েড আর্থ্রাইটিসের কি কমপ্লিকেশন হতে পারে, জয়েন্ট ডিফর্মিটি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডিসএবিলিটি, টেন্ডন রাপচার, বার্সাইটিস, অস্টিওপোরিসিস, মাসেল ওয়াস্টিং, স্ক্লেরাইটিস, এপিস্ক্লেরাইটিস। সো ওই যে কমপ্লিকেশনগুলো আমরা বলে আসলাম যে এক্সট্রা আর্টিকুলার ফিচার, সো সেই জিনিসগুলো এখানে আমরা বলতে পারি। কি কি ফলো আপ করতে হবে, যে পেশেন্টের পেইন অবস্থা কেমন, জয়েন্ট টেন্ডারনেস আছে কিনা, মর্নিং স্টিফনেস, গ্রিপ স্ট্রেংথ, মানে ওই হাত দিয়ে ওই জয়েন্ট দিয়ে সে কোনো একটা জিনিসের গ্রিপ কেমন করতে পারতেছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আসা যাক যে রিমিশন ক্রাইটেরিয়া অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা আমরা একটু দেখব। তো রিমিশন ক্রাইটেরিয়া মানে হচ্ছে যে ডিজিজ অ্যাক্টিভিটি কমে গেছে, অথবা কোনো জয়েন্ট ইনফ্লামেশনের সাইন নাই, এটা আমরা কখন বলবো? যদি দেখি যে মর্নিং স্টিফনেস 15 মিনিটের কম সময় ধরে আছে, বা কোনো সফট টিস্যু সুয়েলিং জয়েন্টের কাছে নাই, কোনো ব্যথা নাই, মুভমেন্টের সমস্যা নাই, মানে জয়েন্ট মুভমেন্টের সাথে কোনো সমস্যা নাই, কোনো জয়েন্ট পেইন নেই, ফ্যাটিক নাই, ইএসআর মানে ফিমেলে 30-এর কম, মেলে 20-এর কম, সো এরকম একটা অবস্থা। বা রিউমাটয়েড ফ্যাক্টর মানে কি, এটা আমাদের একটু জানতে হবে। রিউমাটয়েড ফ্যাক্টর মানে হচ্ছে একটা অ্যান্টিবডি অ্যাকচুয়ালি, যেটা হচ্ছে আমাদের যে আইজিজি অ্যান্টিবডি আছে, এই আইজিজি অ্যান্টিবডির এফসি পোর্শনের এগেনস্টে তৈরি করা হয়েছে। এটা একটা আইজিএম অ্যান্টিবডি, এবং এই অ্যান্টিবডিটা তৈরি করা হয়েছে। তার মানে দেখো রিউমাটয়েড ফ্যাক্টর আইজিএম অ্যান্টিবডি, এবং ইট ওয়াজ ফার্স্ট আইডেন্টিফাইড ইন পেশেন্ট উইথ রিউমাটয়েড আর্থ্রাইটিস। তবে রিউমাটয়েড আর্থ্রাইটিস বাদে অন্য কোনো পেশেন্টকে কি পাওয়া যাবে না? যাবে। যেমন ধরো জহ গ্রিন সিনড্রোমের একটা পেশেন্ট, তার ক্ষেত্রে পাওয়া যেতে পারে। এটাতে ড্রাই আই এবং ড্রাই মাউথ হয়ে যায়, সো এই পেশেন্টের ক্ষেত্রে পাওয়া যেতে পারে।
তারপরে আমরা আরও পেশেন্ট যেমন প্রাইমারি বিলিয়ারি সিরোসিস, এসএলই, সাবঅ্যাকুট ব্যাকটেরিয়া এন্ডোকার্ডাইটিস, টিউবারকুলোসিস, এলডারলি পেশেন্ট তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা রিউমাটয়েড ফ্যাক্টর এটা পজিটিভ পেতে পারি। ফেল্টিস সিনড্রোম, এটাতে রিউমাটয়েড আর্থ্রাইটিস, স্প্লিনোমেগালি, নিউট্রোপেনিয়া থাকে। 50 থেকে 70 বছর বয়সী যারা তাদের ক্ষেত্রে বেশি হয়, ফিমেলদের ক্ষেত্রে বেশি হয়। ককেশিয়ান বা সাদা যারা তাদের ক্ষেত্রে বেশি হয়, যারা অনেকদিন ধরে রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে তাদের ক্ষেত্রে এটা হতে পারে। এবং এরা হচ্ছে গিয়ে কি কি প্রেজেন্টেশন নিয়ে আসে? স্প্লিনোমেগালি, লিম্ফেডিনোপ্যাথি, ওয়েট লস, স্কিন পিগমেন্টেশন, ক্যারেক্টার কনজাংটিভাইটিস, সিকা, ভাস্কুলারিটিস, রিকারেন্ট ইনফেকশন, নোডুলস এগুলো নিয়ে প্রেজেন্ট করতে পারে। আমরা অ্যানিমিয়া, নিউট্রোপেনিয়া, তারপরে অ্যাবনর্মাল লিভার ফাংশন, থ্রম্বোসাইটোপেনিয়া, ইম্পেয়ার্ড টি বি সেল ইমিউনিটি এগুলো আমরা পাইতে পারি। এখন আমরা একটা কথা এখানে বললাম না যে ক্যারাটো কনজাংটিভাইটিস সিকা, তো এখানে এটা মানে কি? ক্যারাটো কনজাংটিভাইটিস সিকা, এই যে এটা আমরা আগেও পাইছি। তো এটা মানে হচ্ছে যে আমাদের আইটা পুরো ড্রাই হয়ে গেছে, কারণ ট্রিয়ার প্রোডাকশন কমে গেছে কর্নিয়া এবং কনজাংটিভার এফেক্টের কারণে। ক্যারাটো মানে হচ্ছে কর্নিয়া, আর কনজাংটিভাই মানে তো কনজাংটিভা। 45 বছর বয়সে একটা মহিলা, তো তার হচ্ছে ফিভার, মাল্টিপল জয়েন্ট পেইন আছে এবং সোয়েলিং আছে এবং মাল্টিপল নোডিউলস ইন দ্য স্কিন অ্যালং উইথ হ্যান্ড ডিফর্মিটিস। আচ্ছা, একটা কথা আমার বলা হয়নি যে স্কিনে এই মহিলার কি হইতে পারে। স্কিনে কিন্তু আমরা বলি যে স্কিনে কিন্তু সাবকিউটিনিয়াস টিস্যুতে নোডুলস হইতে পারে, যেটাকে আমরা সাবকিউটিনিয়াস নোডুল। ঠিক আছে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। সাবকিউটিনিয়াস নোডুলস পাওয়া যেতে পারে। আমরা যখন রিউমেটিক ফিভারে পড়ছিলাম না, সাবকিউটিনিয়াস নোডুলস থাকে। সো এটার ক্ষেত্রে মনে রাখবো সাবকিউটিনিয়াস নোডুলস থাকতে পারে। সো তাই এটা রিউমেটয়েড আর্থ্রাইটিস। তারপরে কি কি টেস্ট করবো? রিউমেটয়েড ফ্যাক্টর, সিবিসি, ইএসআর, সিআরপি এগুলো করতে পারি, এবং এক্সরে অফ দ্য এফেক্টেড জয়েন্ট, অ্যান্টিসিট্রোলিনেটেড পেপটাইড অ্যান্টিবডি, সিসিপিএ, এটা হচ্ছে কনফার্মেটরি টেস্ট। আর তারপরে মেথোট্রিক্সের সালফাসালাজাইন, হাইড্রোক্সিক্লোরোকুইন, এই ড্রাগগুলো আমরা ইউজ করতে পারি। সো এগুলো আমরা একটু দেখবো। এরপরে আসো যে আমরা রিউমেটয়েড আর্থ্রাইটিস আর সোরিয়াটিক আর্থ্রাইটিস এদের মধ্যে কিভাবে ডিফারেন্সিয়েট করব। এদের মধ্যে মনে রাখবা যে এই আমাদের যেটা রিউমেটয়েড আর্থ্রাইটিস, এটাতে প্রক্সিমাল ইন্টারফ্যারেঞ্জিয়াল জয়েন্ট এরা মেইনলি এফেক্টেড হয়, আর এটা হচ্ছে ডিস্টাল ইন্টারফ্যারেঞ্জিয়াল জয়েন্ট এফেক্টেড হয় সোরিয়াটিকে। স্কিন লেশন এখানে অ্যাবসেন্ট থাকে, বাট সোরিয়াসিস যেহেতু থাকে সকল পেশেন্টের, স্কিন লেশন থাকবে সোরিয়াসিসে, প্লাক লাইক লেশন থাকতে পারে, এবং নেইল চেঞ্জ এখানে প্রেজেন্ট থাকবে সোরিয়াসিসে। এবং ইউজুয়ালি মনে রাখবে রিউমেটয়েড আর্থ্রাইটিস অলওয়েজ সিমেট্রিক্যাল, দুই সাইডে সমানভাবে সেম টাইপের জয়েন্ট এফেক্ট করবে, এটা অ্যাসিমেট্রিক্যাল। সো রিউমেটয়েড আর্থ্রাইটিস, রিউমেটিক ফিভারকে যদি ডিফারেন্সিয়েট করি, রিউমেটিক ফিভার বাচ্চাদের হয় 5 থেকে 15 বছর বয়সী, তাদের পোস্ট স্ট্রেপ্টোকক্কাল একটা ইনফেকশনের পরে হয়তো হইতে পারে, সোর থ্রোটের পরে হইতে পারে, লার্জ জয়েন্টকে এফেক্ট করে। এখানে মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস থাকে, বাট এটা কিন্তু মানে রিউমেটয়েড আর্থ্রাইটিস কিন্তু নন মাইগ্রেটরি, মানে একসাথে সব জয়েন্টেই থাকে, একটা জয়েন্ট ছেড়ে গেল তারপর একটা জয়েন্ট হলো এমন কিন্তু না, এটা সিমেট্রিক্যাল, এটা অ্যাসিমেট্রিক্যাল। এখানে মর্নিং স্টিফনেস প্রেজেন্ট থাকবে, জয়েন্ট ডিফর্মিটি প্রেজেন্ট থাকতে পারে, এখানে এগুলো অ্যাবসেন্ট থাকবে। এখানে ইরাইথিমা মার্জিনেটাম কোরিয়া এগুলো অ্যাবসেন্ট থাকে, বাট এখানে কিন্তু প্রেজেন্ট থাকে। এখানে রিউমেটয়েড ফ্যাক্টর হচ্ছে পজিটিভ থাকতে পারে, এখানে নেগেটিভ থাকে। এরা হচ্ছে কার্ডিয়াক ইনভলভমেন্ট রিউমেটয়েড আর্থ্রাইটিস ইউজুয়ালি কমন না, বাট এখানে কমন, বেশি কমন, মানে এখানেও হইতে পারে, প্যানকার্ডাইটিস হইতে পারে, বাট এখানে বেশি কমন রিউমেটয়েড ফিভারে। আমরা ক্রাইটেরিয়ার মধ্যে এটা জানি। অস্টিওআর্থ্রাইটিস রিউমেটয়েড আর্থ্রাইটিসের মধ্যে ডিফারেন্সিয়েট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা 20 থেকে 40 হয়, বাট এটা এল্ডারলিদের বেশি হয়, মেকানিক্যাল একটা আর্থ্রাইটিস, এবং এরা ওয়েট বিয়ারিং জয়েন্টসগুলোতে বেশি হয়, ওয়েট বিয়ারিং জয়েন্টস, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি যারা ফার্মার বা যারা মাইনার্স তাদের ক্ষেত্রে বিষয়। ডিজেনারেটিভ একটা চেঞ্জ, ডিজেনারেটিভ একটা বা মেকানিক্যাল একটা প্রবলেম, এবং এরা মনে রাখবে যে আমাদের অস্টিওফাইট এখানে ফর্মেশন হয়, এবং এরা ডিস্টাল ইন্টারফ্যারেঞ্জিয়াল জয়েন্টসে বেশি হয়, এবং এরা রিউমেটয়েড মানে সেরোনেগেটিভ আর কি অস্টিওআর্থ্রাইটিস, এবং এরা রেস্ট নিলে ব্যথা কমে, কাজ করলে ব্যথা বাড়ে। এটা রেস্ট নিলে ব্যথা কি হয় বলো তো? রেস্ট নিলে ব্যথা বাড়ে, কাজ করলে ব্যথা কমে। সো এটা হচ্ছে ইনফ্লামেটরি আর্থ্রাইটিস। ডিএমআরস এর এটাতে রোল আছে, বাট এতে কোনো রোল নাই। ডিএমআরস ইউজ রিউমেটয়েড আর্থ্রাইটিসে আমি করতে পারবো। তো ডিজিজ মডিফাইং অ্যান্টিরিউমেটিক ড্রাগ ডিএমআরস এর মধ্যে কি কি আছে? এরা হচ্ছে যে এরা ডিলেইড অ্যাকশন, মানে আস্তে আস্তে কাজ করে, এবং এই জন্য মনে রাখবা এরা কিন্তু অনেক মানে 6 সপ্তাহ বা আমরা অনেক মাস ধরে এদের এই ড্রাগগুলো নিতে হবে, পেশেন্টকে ভাবে কাউন্সিল করতে হবে। ঠিক আছে, যে এটার ফাংশন আপনার যদি পাইতে হয় তাহলে আপনার ওয়েট করতে হবে। স্লো অ্যাক্টিং ড্রাগস এগুলো, সো এগুলো আস্তে আস্তে কাজ করবে, নর্মালাইজ করবে প্যারামিটারসগুলোকে, অ্যাকুট ফেজ রিয়াকশনগুলোকে কমাবে। তো মেথোট্রিক্সেট তারপরে সালফাসালাজাইন, হাইড্রোক্সিক্লোরোকুইন, অ্যাজাথায়োপিন, ডিপেনিসিলামিন, এরকম এরকম বেশ কিছু ড্রাগ আছে। তো এগুলো সাইড ইফেক্ট জানা লাগবে। মেথোট্রিক্সেট এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা সাইড ইফেক্ট কি? কমন সাইড ইফেক্ট হচ্ছে নওশিয়া, ভমিটিং এবং ডায়রিয়া করতে পারে। এবং আর ইম্পর্টেন্ট সাইড ইফেক্ট হচ্ছে এরা বোন ম্যারো সাপ্রেশন করতে পারে, হেপাটোটক্সিসিটি করতে পারে, স্টোমাটাইটিস, র্যাশ, অ্যালোপেশিয়া এগুলোও করতে পারে। এবং এরা হচ্ছে আমরা রিউমেটয়েড আর্থ্রাইটিস, সেরোনেগেটিভ আর্থ্রাইটিস, রিউমেটয়েড আর্থ্রাইটিস হচ্ছে সেরো পজিটিভ সেটাতে, এবং সেরোনেগেটিভ আর্থ্রাইটিসগুলোতে ইউজ করতে পারি, ভাস্কুলাইটিস ইউজ করতে পারি। এবং
তা বাদে আমরা হচ্ছে এখানে দেখো দুইটা কথা এখানে লেখা আছে যে সিটিডি পিএমআর, এগুলো বলতে কি বোঝায়? কানেকটিভ টিস্যু ডিজিজগুলো। কানেকটিভ টিস্যু ডিজিজের মধ্যে সিস্টেমিক লুপাস এরিথ্রোমাটোসাস, সিস্টেমিক স্ক্লেরোসিস, ডার্মাটোমায়োসাইটিস, জগিন সিনড্রোম এগুলো, আর পলিমাইলজিয়া রিউমাটিকা পিএমআর, ঠিক আছে? পলিমাইলজিয়া রিউমাটিকা 50 বছরের বেশি বয়স যারা শোল্ডার এবং হিপ জয়েন্ট এফেক্ট করে এদের হইতে পারে, সো এটা। আর সালফাসালাজাইন যেটা, এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস, সেরোনেগেটিভ আর্থ্রাইটিস আমরা ইউজ করতে পারি। এরা অ্যাগ্রানুলোসাইটোসিস করতে পারে, কি করতে পারে? অ্যাগ্রানুলোসাইটোসিস করতে পারে। তাহলে অ্যাগ্রানুলোসাইটোসিস মানে কি সেটা আমাদের একটু জানতে হবে। এটা মানে হচ্ছে যে আমাদের সিভিয়ার রিডাকশন অর অ্যাবসেন্স অফ গ্রানুলোসাইট ইন দ্য প্লান্ট, ঠিক আছে? মানে নিউট্রোফিল, ইসোনোফিল, বেসোফিল এগুলো সব কমে যাচ্ছে, এবং স্টিভেন জনসন সিনড্রোম করতে পারে, জিআইটি আপসেট র্যাশ, হেপাটাইটিস, নিউট্রোপিনিয়া, প্যানসাইটোপিনিয়া এগুলো কিন্তু করতে পারে। সেগুলো বিভিন্ন সালফাসালাজানের সাইড ইফেক্ট। আর হাইড্রক্সিক্লোরোকুইন যেটা, এটা রিউমেটিক আর্থ্রাইটিস এবং সিস্টেমিক লুপাস এরিথ্রোমাটোসাস সেগুলোতে আমরা ইউজ করতে পারি। এগুলো সাইড ইফেক্ট হিসেবে আবার র্যাশও করতে পারে এরা, বুঝতে পারছো? এবং নশিয়া, ডায়রিয়া, হেডেক, তারপরে কর্নিয়াতে ডিপোজিট জমানো, রেটিনোপ্যাথি এগুলোও করতে পারে। অ্যাজোথ্যাপিন, জিআইটি আপসেট, স্টোমাটাইটিস, হেপাটাইটিস এগুলো করতে পারে, এবং মায়োলো সাপ্রেশন মানে বোন ম্যারো সাপ্রেশন এগুলো করতে পারে। মোটামুটি এতগুলো জানলে হলে সবগুলোতে সেম টাইপের। আর এরপর আসো যে আমরা ডিএমআরস কখন আসলে ইউজ করব, ডিজিজ মডিফাইং অ্যান্টিবায়োটিক ড্রাগ, যখন পারসিস্টেন্ট সাইনোভাইটিস আছে 6 উইক্সের বেশি সময় ধরে, বা সিস্টেমিক ভাস্কুলাইটিস আছে, এসএলই উইথ কার্ডিয়াক, রেনাল বা সিএনএস ইনভলভমেন্ট আছে, বা কর্টিকোস্টেরয়েড এর সাথে সাথে পলিমায়ালজিয়া রিউমাটিকা এবং মায়োসাইটিস আমরা ইউজ করতে পারি। এবং আমরা কমনলি আরও রিউমাটয়েড আর্থ্রাইটিস, সেরোনেগেটিভ স্পন্ডাইলো আর্থ্রাইটিস, তারপরে জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিসও আমরা ইউজ করে থাকি। এবং প্রত্যেকটা, যেমন মেথোট্রিক্সেট, এটা হচ্ছে হেপাটিক ফাইব্রোসিস, নৌশিয়া, স্টোমাটাইটিস, তারপরে মিউকোজাল আলসার, এই সকল জায়গাও কিন্তু আমরা ইউজ করতে পারি। আচ্ছা, ঠিক আছে। এখন আসো যে আমরা মেথোট্রিক্সের আরেকটা জায়গায় ইউজ করছিলাম, কোথায় বলতো? সোরিয়াসিসও কিন্তু আমরা মেথোট্রিক্সের ইউজ করছিলাম। এরপর আসো সালফাসালাজাইন, এরা জিআইটি আপসেট, নিউট্রোপিনিয়া, থ্রোম্বোসাইটোপিনিয়া করতে পারে, হাইড্রক্সিক্লোরোকুইন, ইরিভার্সিবল অটোটক্সিসিটি করতে পারে, মানে কানে শুনবে না একটা মানুষ, রেটিনোপ্যাথি করতে পারে। সো এই কয়েকটা কথা ইম্পর্টেন্ট। অ্যাজাথ্রাইন, বোন ম্যারো সাপ্রেশন, জিআইটি আপসেট, স্টোমাটাইটিস করতে পারে। ধরো তুমি রিউমাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসিস করলা, এখন তুমি ডিএমআরস কখন শুরু করবা এবং কেন শুরু করবা? আমি যখন ডিজিজটা কনফার্ম করলাম তখন থেকে ডিএমআর শুরু করবো, কারণ রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা ডিফর্মিটি তৈরি করা একটা রোগ, এবং এই ডিফর্মিটি করতে পারে। সো ডিএমআর দ্বারা যদি আমি ডিজিজ না দিই, তাহলে হচ্ছে ডিফর্মিটি হতে পারে, এবং এটা যদি কাজ করতে দেরি হবে, এই জন্য আগে থেকেই দিতে হবে। এবং এরা এফেক্ট শো করতে 4 থেকে 12 সপ্তাহ লাগতে পারে ডিএমআরস কাজ করতে। এবং এবং এজন্য এই পিরিয়ডটাতে কিন্তু আমরা সাথে ওরাল প্রেডনিসোলনও দিয়ে দিই, যাতে করে অ্যাটলিস্ট সিমটমগুলো ইমপ্রুভ হয়। ডিএমআরস কাজ করতে তো সময় লাগবে, এই জন্য সাথে আমরা প্রেডনিসোলন বা আমরা স্টেরয়েড দিয়ে দিচ্ছি। এবং আমরা যখন মেথোট্রিক্সে শুরু করি, আমরা প্রথমে 7.5 মিলিগ্রাম দিয়ে দিই। এবং মনে রাখবা যে এটার সাথে আমরা যখন মেথোট্রিক্সের দিই, এটার সাথে আমরা একটা ভিটামিন দিই, যেটা হচ্ছে ফলিক অ্যাসিড। তাহলে ফলিক অ্যাসিড ভিটামিনটা কিন্তু এটার সাথে দেওয়া হয়। এবং আমরা ম্যাক্সিমাম ডোজ 25 মিলিগ্রাম হচ্ছে দিতে পারবো। আর মেথোট্রিক্সেটের ফলো আপও করা ইম্পর্টেন্ট। তাকে সিবিসি, লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট এগুলো মান্থলি কিন্তু করতে হবে। প্রথমে মান্থলি করবো, পরবর্তীতে 3 মাস পর করলে হবে। আর সালফাসালাজাইন 500 মিলিগ্রাম ট্যাবলেট পাওয়া যায়, এটা ইউজ করা যাইতে পারে। আর সালফাসালাজাইন থেরাপিতে একটা পেশেন্ট যদি শর্ট কমপ্লেন করে, তাহলে ডায়াগনোসিস কি মনে রাখবে? অ্যাগ্রানুলোসাইটোসিস। গ্রানুলোসাইটগুলো কমে গেছে, ফলে তার ইমিউনিটি কমে গেছে। এবং একটা মেল পেশেন্ট সালফাসালাজাইন, তার স্টেরিলিটির প্রবলেম হতে পারে। আসলে হচ্ছে হ্যাঁ, একটা মেল পেশেন্ট তার যদি সালফাসালাজাইন নেওয়া হয়, তাহলে তার হচ্ছে রিভার্সিবল স্টেরিলিটি হইতে পারে, মানে তার বন্ধ্যাত্ব হইতে পারে, এবং সেক্ষেত্রে তার ড্রাগ যদি উইথড্র করে, আবার সে তার ফার্টিলিটি ফিরে পাবে। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখা লাগবে, যে সালফাসালাজাইন, তারপর মিথোট্রিক্সেট, এটাগুলোর সাইড ইফেক্ট কি হইতে পারে। হ্যাঁ, এখন আসলে যে আমরা সেরোনেগেটিভ স্পন্ডাইলো আর্থ্রাইটিস যেটা, সেগুলোর মধ্যে অ্যানকাইলোজিং স্পন্ডাইলিটিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসের মধ্যে রেইটার সিনড্রোম একটা টার্ম আছে, যে বললাম কোনো একটা জায়গায় জেন্ট ইউরিনারি ট্র্যাক্ট বা হচ্ছে গিয়ে জিআইটি ট্র্যাক্ট, ওই সকল জায়গায় ইনফেকশন হয়েছিল, তারপরে যে আর্থ্রাইটিস হয়েছে, সোরিয়াটিক আর্থ্রোপ্যাথি, তারপরে ইনফ্লামেটরি বাউল ডিজিজের কারণে অ্যান্ট্রোপ্যাথিক আর্থ্রোপ্যাথি বা আর্থ্রাইটিস, অ্যাক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রাইটিস, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। একটা যে সেরোনেগেটিভ স্পন্ডাইলো আর্থ্রাইটিস, এটা কিভাবে আমরা ডায়াগনোসিস করব? ইনফ্লামেটরি আর্থ্রাইটিস তো হবে, এবং সেটা অলিগো আর্থ্রাইটিস মেইনলি হয়, ভলনিটিকে মেইনলি এফেক্ট করে, বাট সেটা অ্যাসিমেট্রিক্যাল হবে, সিমেট্রিক্যাল হবে না রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো। এখানে ইনফ্লামেটরি একটা ব্যাক পেইনের হিস্ট্রি থাকবে, স্যাক্রোইলেক জয়েন্টে ইনফ্লামেশন থাকবে, স্পাইনের রিজনে ওই বোনগুলোতে ইনফ্লামেশন থাকতে পারে, এনথেসাইটিস থাকতে পারে। এনথেসাইটিস মানে হচ্ছে বোনসের সাথে যখন টেন্ডন বা লিগামেন্ট লাগতেছে, ওই জায়গাতে ইনফ্লামেশন। এবং ফ্যামিলিয়াল হিস্ট্রি থাকতে পারে, এইচএলএ B27 অ্যাসোসিয়েশন থাকতে পারে, মানে MHC অ্যাসোসিয়েশন,
যে এটাতে কোনো অ্যাবনর্মালিটি বা সোরিয়াসিস যাদের থাকে, সোরিয়াটিক যে আর্থ্রাইটিস বা ইভেইটিস যদি থাকে পেশেন্টের চোখে, ইভিয়া বা ভাস্কুলার যে লেয়ার থাকে, ইভিয়াল ট্র্যাক্ট, ওই জায়গায় ইনফ্লামেশন, পাশাপাশি প্রোস্টাটাইটিস বা ইউরেথ্রাইটিসের হিস্ট্রি যদি থাকে, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস হইতে পারে, ইনফ্লামেটরি বাউল ডিজিজ থাকলে অ্যান্টেরোপ্যাথিক আর্থ্রাইটিস হইতে পারে, আউটিক রুট লিশন থাকলে সেক্ষেত্রেও আমরা কিন্তু হইতে পারে অ্যানকাইলোজিং স্পন্ডাইলিটিস। এটাতে কোনিক ইনফ্লামেটরি একটা আর্থ্রাইটিস যেটা প্রিডমিনেন্টলি স্যাক্রোইলিয়াক জয়েন্ট এবং স্পাইনকে এফেক্ট করে, এবং এটা মানে স্পাইনের বোনগুলোকে ফিউশন করে দিতে পারে। এটা মেলদের বেশি হয়, রিউমাটয়েড আর্থ্রাইটিসের উল্টা, এবং 20 থেকে 30 বছর বয়সী যারা তাদের ক্ষেত্রে বেশি হয়, মানে ইয়াং এইজেই মোটামুটি ইনফ্লামেটরি একটা লো বেক পেইন পেশেন্টের থাকে, স্পাইনাল ফিচার্সগুলো হচ্ছে এরকম, এবং এরা গ্রাজুয়ালি আস্তে আস্তে ডেভেলপ করে, আর মর্নিং স্টিফনেস থাকবে যেহেতু এটা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, এবং স্পাইনগুলো আস্তে আস্তে রিজিড হয় এবং অ্যানকাইলোসিস অকার করে। সো অ্যানকাইলোসিসের কারণে মেনলি এখানে স্পাইনগুলা কি হয় বলতো, রিজিড হয়ে যায়। সো হোয়াট ডু মিন বাই অ্যানকাইলোসিস, এটা একটু জানা উচিত, কারণ তুমি পড়তেছো অ্যানকাইলোজিং স্পন্ডাইলিটিস। অ্যানকাইলোসিস মানে হচ্ছে স্টিফ হয়ে যাওয়া বা কমপ্লিট লস অফ মুভমেন্ট অফ এ জয়েন্ট, কারণ বোনগুলো ফিউশন হয়ে যায়, এই জন্য এটা নামে অ্যানকাইলোসিস। এবং ফিজিক্যাল সাইনের মধ্যে আমরা কি পাবো, যদি কারো অস্টিওপোরিসিস থাকে তাহলে দেখা যায় যে ভার্টিব্রাল ফ্র্যাকচারও হয়ে যেতে পারে, মানে সেকেন্ডারি অস্টিওপোরিসিসে ভার্টিব্রাল ফ্র্যাকচার হতে পারে, উইক হয়ে যায়। আচ্ছা, এবং সাইনের মধ্যে আমরা রেস্ট্রিকশন অফ মুভমেন্ট পাবো লাম্বার স্পাইনে, সব ডিরেকশনে, স্যাক্রোইলিয়াক মানে স্যাক্রোইলিয়াক জয়েন্টে মুভমেন্ট করলেই পেইন হবে, এরকম একটা ফিচার। এবং যেই আস্তে আস্তে যখন প্রোগ্রেস করে স্টিফনেস অনেক বেশি বেড়ে যায় স্পাইন দিয়ে, এবং দেখা যায় চেস্ট এক্সপানশনও রেস্ট্রিক্টেড হয়ে যায়। আর আরেকটি ইম্পর্টেন্ট কথা যে কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা যাবে যে এরা কাইফোসিস, মানে একেবারে কুজো হয়ে যাওয়া টাইপের কাইফোসিস হইতে পারে, এটা আমরা একটু জানলাম। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা কি যে আমরা এখানে স্কবার্স টেস্ট পজিটিভ নামে একটা টার্ম পাইতে পারি, ঠিক আছে? কি বললাম, টেস্টের নাম কি? স্কবার্স টেস্ট পজিটিভ। এটা বলতে বোঝায় যে আমাদের এটাকে আমরা কুসমুল বার্থ টেস্টও বলে থাকি বা স্কবার টেস্টও বলা হয়। এটা লাম্বার স্পাইনের ফ্লেক্সিবিলিটি টেস্ট করতে হচ্ছে, এটা এই টেস্টে ইউজ করা হয়, যে লাম্বার স্পাইনের যে মুভমেন্ট সেটা কমে গেছে, স্পেশালি অ্যানকাইলোজিং স্পন্ডাইলিটিস। এটা কিভাবে করা হয়, আমরা লাম্বোস্যাক্রাল জাংশনের ওই জায়গায় একটা পয়েন্ট অ্যারাউন্ড লাম্বার 5 ভার্টিব্রা আমরা মার্ক করি, তারপরে আমরা ওইটার 10 সেন্টিমিটার অ্যাবোভ আর একটা পয়েন্ট মার্ক করি, তারপরে পেশেন্টকে ফরওয়ার্ড সামনের দিকে মানে স্পাইনগুলোকে ফ্লেক্স করতে বলি, সামনের দিকে বেন্ড হইতে বলি, ঠিক আছে? তারপরে আমি দুইটা মার্কের মাঝে স্পেস দেখার ট্রাই করি। নর্মাল ডিস্টেন্স হচ্ছে 15 সেন্টিমিটার বা তার থেকে বেশি, ঠিক আছে? আচ্ছা, মানে নর্মালি 15 সেন্টিমিটার বা তার থেকে বেশি হওয়া উচিত, বাট পজিটিভ স্কোবার টেস্ট মানে হচ্ছে যেটা 5 সেন্টিমিটার থেকে মানে নর্মালি তো 10 সেন্টিমিটার উপরে আমি মার্ক করছিলাম, এবং যখন সে ফরওয়ার্ড বেন্ড করছে 15 সেন্টিমিটার বা তার থেকে বেশি হয়েছে, মানে 5 সেন্টিমিটার বা তার থেকে বাড়ছে। সো এটা যদি 5 সেন্টিমিটার থেকে কম বাড়ে তার মানে পজিটিভ স্কোবার টেস্ট। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা, এটা আমরা বা এটাকে কুসমুল বার্থ টেস্টও বলা হয়। আচ্ছা, এরপর আসো যে এটা অ্যানকাইলোজিং স্পন্ডাইলিটিস, লাম্বার স্পন্ডাইলোসিস, এই সকল ক্ষেত্রে হইতে পারে। এক্সট্রা স্পাইনাল কিছু ফিচার্স থাকতে পারে, যেমন প্লুরাইটিক চেস্ট পেইন হইতে পারে, তারপরে এনথেসাইটিস হইতে পারে। এনথেসাইটিস মানে হচ্ছে ওই যে বললাম যে মাসেল টেন্ডন এগুলো বোনসের সাথে যেখানে লাগে ওইখানে ইনফ্লামেশন, কোস্টোভার্টিব্রাল জয়েন্টগুলো ইনভলভমেন্টের কারণে প্লুরাইটিক চেস্ট পেইন হতে পারে। পেরিফেরাল আর্থ্রাইটিস এরা করতে পারে, যেমন হিপ, রিস, অ্যাঙ্কেল, শোল্ডার, ওই সকল জায়গায় এরা কি করতে পারে, আর্থ্রাইটিস করতে পারে, বাট মেইনলি এরা স্পাইনে প্রবলেম নিয়ে প্রেজেন্ট করে। এক্সট্রাটিকুলার ফিচারের মধ্যে এরা ইউভেইটিস করতে পারে, কনজাংটিভাইটিস করতে পারে, পোস্টাটাইটিস করতে পারে ম্যানের ক্ষেত্রে, এবং কার্ডিওভাস্কুলার ডিজিজের মধ্যে আউটিক ইনকম্পিটেন্স, মাইটাল ইনকম্পিটেন্স, কার্ডিয়াক কন্ডাক্টিং ডিফেক্টস, পেরিকার্ডাইটিস করতে পারে, পালমোনারি ফাইব্রোসিস, অ্যামাইলোইডোসিসও করতে পারে। আমরা সিভিসি, এসআর এগুলো তো করবে, এগুলো রেজিস্ট হবে, রিউমাটয়েড ফ্যাক্টর নেগেটিভ হবে কারণ এটা সেরো নেগেটিভ। তারপরে এইচএলএ B27 পজিটিভ হতে পারে কারণ এটার সাথে অ্যাসোসিয়েশন আছে, এটা আমরা মাইক্রোবায়োলজিতে পড়েছিলাম। এবং আমরা রেডিওলজিক্যালি যদি দেখি, আমরা স্যাক্রোইলিয়াক জয়েন্ট দেখবো যে বোথ স্যাক্রোইলিয়াক জয়েন্ট একেবারে ফিউশন হয়ে গেছে, একেবারে মিশে গেছে, জয়েন্ট স্পেস নাই। এবং আমরা দেখবো যে থোরাকো লাম্বার যে স্পাইন, মানে ওইখানে ব্যাম্বো স্পাইন নামে একটা কথা আছে, যে সিনডেসমোফাইট এখানে পাওয়া যায়, যে ব্রিজিং সিনডেসমোফাইট আমরা পাই, এবং এরা লংগিটিউডিনালি থাকে। আর অস্টিওফাইট যেটা আমরা কিসে পাইছিলাম বলতো, অস্টিওফাইট কিসে পাইছিলাম, মানে সরি অস্টিও আর্থ্রাইটিস অস্টিওফাইট থেকে, যেটা হরিজন্টালি থাকে, বাট এটা থাকবে লংগিটিউডিনালি, এবং ভার্টিব্রাল বডিগুলো স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ারের মতো,
এবং অসিফিকেশন অফ অ্যান্টিরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট, অ্যান্টিরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্টগুলো অসিফাইড হয়ে যাবে। সো আলটিমেটলি দেখো এই ফিচারগুলো আমরা পাবো, সিন্টেসমোরফাইড ওয়েস্টকামিং ভার্টিব্রাল বডিজ এবং অসিফিকেশন অফ অ্যান্টিরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট। আমরা এমআরআই যদি করি এক্সের থেকে এরা বেশি সেন্সিটিভ এবং এরা আর্লি স্যাক্রোআইলাইটিস বা ইনফ্লামেটরি চেঞ্জগুলো ধরতে পারবে। সো এখানে এই ফাইন্ডিংগুলো হচ্ছে দেখানো হয়েছে, ঠিক আছে। ট্রিটমেন্ট কি, এইম অফ ম্যানেজমেন্ট থাকবে পেইন কমানো, স্টিফনেস কমানো, কারণ প্রচুর স্টিফনেস এখানে হয়, এবং মুভমেন্ট মোবিলিটি এগুলো যাতে ঠিকঠাক করতে পারে, পেশেন্টকে এডুকেশন করা, অ্যাসিওর করা, এবং অ্যাপ্রোপ্রিয়েট ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা, যেমন এক্সারসাইজ, ডেলি ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ, সুইমিং, সাইক্লিং, যেটাকে আমরা অ্যারোবিক এক্সারসাইজ বলি, সেগুলো করা, প্রলং পিরিয়ড অফ ইনঅ্যাক্টিভিটি মানে অনেকক্ষণ ধরে শুয়ে বসে আছে এটা না করা, ড্রাইভিং করা, কম্পিউটার ওয়ার্ক করা, কারণ রেস্টে থাকলে পার্সনগুলোর বেশি মানে কি হবে বলো তো, বেশি ব্যথা হবে, এবং পোর মানে পোর পোশ্চার মানে বেশি মুভ করার বিষয়টা মাথায় রাখতে হবে। এবং ড্রাগের মধ্যে লং অ্যাক্টিং এনএসআইড যেগুলো আছে, স্পেশালি রাতে মর্নিং স্টিফনেস যাতে কমে এই জন্য রাতে নেওয়া যেতে পারে, এবং অ্যান্টি টিএনএফ এবং অ্যান্টি টিএনএফ দেওয়া যেতে পারে, যেমন ধরো ইটানারসেপ্ট, ইনফ্লিক্সিম্যাব, এগুলোকে বলে অ্যান্টি টিএনএফ। লোকাল কর্টিকোস্টেরয়েড ইনজেকশন দেওয়া যেতে পারে পারসিস্টেন্ট প্লান্টার ফ্যাসাইটিস যদি থাকে, বা এনথেসোপ্যাথিস এগুলো যদি থাকে। ওরাল স্টেরয়েড অকেশনালি যদি ইউভাইটিস থাকে সেক্ষেত্রে, বাট তা বাদে দেওয়ার দরকার নেই। লোকাল কর্টিকোস্টেরয়েড ইনজেকশন দেওয়া যেতে পারে, বাট মেইনলি এনএসআইসটা দেওয়ার কথা মাথায় রাখবা, অ্যান্টি টিএনএফ এর কথা মাথায় রাখতে পারো, সো এগুলো দেওয়া যেতে পারে। এবং সার্জারির ক্ষেত্রে সিভিয়ার হিপ নি শোল্ডার যদি রেস্ট্রিকশন হয় তাহলে সেক্ষেত্রে সার্জারি লাগতে পারে। এবং 5টা এক্সট্রাটিকুলার ফিচার অফ অ্যানকাইলোজিং স্পন্ডাইলিটিস বলতে বলছে, আমরা অলরেডি অনেকগুলো এখানে বলছিলাম, এই যেখানে আছে। তো আমরা ইউভাইটিস, প্রোস্টাটাইটিস, কার্ডিওভাস্কুলার কিছু বলবো, অ্যামাইলোইডোসিস বলতে পারি, সেভাবে আমরা শেষ করে দেবো। এবং রেডিওলজিক্যাল কি ফাইন্ডিংস পাওয়া যাবে সেটা আমাদের বলতে হবে, যে ব্রিজিং, সিন্ডেসমোফাইট এগুলো বলতে হবে। এখানে কয়েকটা টার্ম একটু আছে, দেখো স্পন্ডাইলোসিস, এটা মানে স্পাইনে ডিজেনারেটিভ একটা চেঞ্জ হয়েছে, আর মানে আস্তে আস্তে ওই জায়গায় নষ্ট ভঙ্গুর হয়ে যাচ্ছে এরকম একটা। আর স্পন্ডাইলাইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন অফ স্পাইন। স্পন্ডাইলোসিস এটা মানে হচ্ছে যে ভার্টিব্রাল আর্চে একটা ডিফেক্ট এটা। আর স্পন্ডাইলোলিস্থেসিস এটা মানে হচ্ছে একটা ভার্টিব্রা অ্যান্টিরিয়র ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে, নিচের ভার্টিব্রার সামনে, নিচের ভার্টিব্রা থেকে সামনে চলে আসছে, সো এটাকে বলে স্পন্ডাইলিস্থেসিস, ঠিক আছে। সো এরকম কয়েকটা টার্ম আমরা একটু দেখলাম। রিউমাটয়েড আর্থ্রাইটিস আর অ্যানকাইলোজিং স্পন্ডাইলিটিস দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে, যেমন দুটোই ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, বাট রিউমাটয়েড আর্থ্রাইটিসটা একটু বেশি বয়স হবে, 30 থেকে 50 বছর, আর এর 20 থেকে 30 বছর। আর এরা হচ্ছে মেল প্রিডোমিনেন্স, এরা ফিমেল প্রিডোমিনেন্স, সরি উল্টা বলছি, মানে এটা ফিমেল প্রিডোমিনেন্স, এটা মেল প্রিডোমিনেন্স, এটা সিমেট্রিক্যাল পলিআর্থ্রাইটিস, এটা অ্যাসিমেট্রিক্যাল অলিগোআর্থ্রাইটিস ইউজুয়ালি অ্যানকাইলোজিং স্পন্ডাইলিটিস। এবং দেখা যায় যে জয়েন্ট মুভমেন্টের স্মল জয়েন্ট, হ্যান্ড ফিস এগুলাকে অ্যাফেক্ট করে, এরা অ্যাক্সিয়াল জয়েন্ট ইনভলভ করে, স্পেশালি স্পাইনগুলোকে, এবং এবং দেখা যায় হ্যান্ড জয়েন্ট ইনভলভমেন্ট এখানে প্রেজেন্ট, এখানে অ্যাবসেন্ট থাকে। স্পাইনাল ফিচার এখানে প্রেজেন্ট থাকতে পারে, বাট এখানে সবসময় প্রেজেন্ট থাকে অ্যানকাইলোজিংয়ে, এবং ফ্যামিলি হিস্ট্রি এখানে রোল আছে। আর রিউমাটয়েড আর্থ্রাইটিসে রিউমাটয়েড নোডুল পাওয়া যেতে পারে, এখানে নোডুল পাওয়া যায় না, এবং ডিফর্মিটি এখানে হইতে পারে, জেড ডিফর্মিটি, আলনা ডিভিশন, সোয়ানের ডিফর্মিটি, পার্টোনিয়ার ডিফর্মিটি, এখানে স্পাইনের ডিফর্মিটি হইতে পারে, যেমন কাইফোসিস, লর্ডোসিস, এবং মেনো ডিফর্মিটি প্রেজেন্ট করতে পারে। 20 বছর বয়সে একটা ওল্ড মেল, তার লো ব্যাক পেইন আছে 2 বছর ধরে, এবং অ্যানকাইলোজিং স্পন্ডাইলিটিস তুমি সাসপেক্ট করতেছো, সেখানে তো ডায়াগনোসিস বলেই দিছে, বাট ধরো এটা যে একটা লো ব্যাক পেইন আছে 2 মাস ধরে, এবং যেটা রাতে ওঠছে, এবং মর্নিং স্টিফনেস আছে, এবং মর্নিং স্টিফনেস 1 ঘন্টার বেশি সময় ধরে থাকে, তাহলে সেটা সিগনিফিক্যান্ট। এবং এটা অবশ্যই আমি 20 বছর বয়স যেহেতু আমি রিউমাটয়েড আর্থ্রাইটিস চিন্তা না করে, এবং পুরুষ যেহেতু আমি অ্যানকাইলোজিং স্পন্ডাইলিটিস চিন্তা করতে পারি, এবং 20 বছর বয়সে একটা লো ব্যাক পেইন, মর্নিং স্টিফনেস, এবং নি অ্যানকাইল সোয়েলিংও আছে 8 উইকস ধরে, এবং ইনঅ্যাক্টিভিটি বা রেস্ট নিলে ব্যথা বাড়ে, এবং রিলিভ বাই মুভমেন্ট, মানে এটা ইনফ্লামেটরি, এটা বুঝছে, এবং যেহেতু 20 বছর বয়সে আমি অ্যানকাইলোজিং স্পন্ডাইলিটিস চিন্তা করতেছি। আর রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস এরা হচ্ছে মানে স্টাইল একটা সাইনোভাইটিস, যেটা একটা ইনফেকশন হয়েছিল কারো, ডায়রিয়ার ফিচার ছিল, ইউটিআই ফিচার ছিল, পরবর্তীতে তার এটা হয়েছে। সেক্সুয়ালি অ্যাক্টিভ যারা আমরা বলি সেক্সুয়ালি অ্যাকোয়ার্ড রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস আছে, ইয়াং ম্যানে হয়, মেল প্রিডমিনেন্স, এবং আমরা ক্যালামাইডিয়া, ক্যাম্পাইলোব্যাক্টার, স্যালমোনেলা সিগেল এগুলো দ্বারা কারো ইনফেকশন ছিল, এবং পরবর্তীতে হচ্ছে গিয়ে তার এরকম কিন্তু হতে পারে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। আমরা বলি যে প্রিডমিনেন্টলি ডিজিজ অফ ইয়াং মেলস, এবং ইনফ্লামেটরি এনথেসাইটিস এরা করতে পারে, পাশাপাশি অলিগো আর্থ্রাইটিস, স্পাইনাল ইনফ্লামেশন এগুলো করতে পারে, লোয়ার লিম্বের জয়েন্টগুলো এগুলো প্রিডমিনেন্টলি এফেক্টেড হয়, এবং ফিভার, ওয়েট লসও থাকতে পারে, লো ব্যাক পেইন, স্টিফনেসও থাকতে পারে, এবং কিছু পেশেন্ট স্যাক্রাইলাইটিসও ডেভেলপ করতে পারে। আচ্ছা এখানে দেখো, এখানে একটা কথা বলা আছে যে কি এক্সট্রা আর্টিকুলার কি কি ফিচার হইতে পারে, তো সেগুলো আমি একটু বলি। দেখো মেইলে যেহেতু এটা হয়, এটা কি করতে হয়, সার্সিনেট ব্যালানাইটিস, মানে পেইনলেস একটা ইনফ্লামেটরি লেশন, গ্লান্স পেনিস, পেনিসের মেলের যে পেনিস থাকে ওটা গ্লান্স পেনিস, একেবারে মাথার ওই জায়গায়, ক্যারাটোডার্মা বেলে নোড রেজিকা,
এটা মানে কি, আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে স্কিনের একটা প্রবলেম, রাইট? এটা তো বুঝতে পারছো। সো এটা মানে হচ্ছে, আমি একটু সুন্দর করে বলি যে ক্যারাটোডার্মা ব্লানোরোজিকা মানে হচ্ছে এটা স্কিনের একটা লেশন, যেটা রিয়েক্টিভ আর্থ্রাইটিসে পাওয়া যায়, হাইপার ক্যারাটোটিক বা থিকেন্ড হয়ে যায়, স্কেলি একটা লেশন, স্পেশালি কোথায়, পামস এবং সোলস অফ দ্য ফুট। পাস্তুলার সোরিয়াসিস হইতে পারে, মানে মনে হচ্ছে এভাবে পুস পুস টাইপের পাস্টুল, এবং সেটা সোরিয়াসিস, ইনফেক্টেড সোরিয়াসিস, এবং লেল ডিস্ট্রফি হইতে পারে, এবং মাউথ আলসার, কনজাংটিভাইটিস, ইউভাইটিস এগুলো থাকতে পারে এক্সট্রা আর্টিকুলার ফিচার্স এর মধ্যে। আমরা সিবিসিএসআর করবো, ইউরেথ্রাইটিস আমরা 2 গ্লাস টেস্ট একটা টেস্ট আছে, এটাতে আমরা এটার থ্রুতে আমরা করতে পারি। একটা সাইরোবিয়াল ফ্লুইড চেক করে আমরা সেপটিক আর্থ্রাইটিসকে এক্সক্লুড করতে পারি, ইউরিড রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করতে পারি। ক্যালামাইডিয়ার জন্য আমরা ভেজাইডাল সোয়াব দিতে পারি যদি ফিমেল হয়ে থাকে, যদিও মেলে এটা কমন, এবং আমরা এক্সরে করতে পারি অ্যাফেক্টেড জয়েন্টার। সেভাবে আমরা টেস্টগুলো করবো। আমরা পেশেন্টকে বেড রেস্ট দিব, এরএসআই স্যারালজেসিক দিব, ইন্টারআর্টিকুলার স্টেরয়েড দিতে পারি বড় আর্টিকুলার ডিজিজের ক্ষেত্রে, এবং রিয়েক্টিভ আর্থ্রাইটিস কিন্তু বডি আর্টিকুলার হইতে পারে, অলিগো 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 মানে কি বলে, অলিগো আর্থ্রাইটিসও হইতে পারে, ঠিক আছে? এটা আমরা জানলাম। আর তার বাদে হচ্ছে গিয়ে সিস্টেমিক স্টেরয়েড বিলটা আমরা পলি আর্টিকুলারের ক্ষেত্রে দিই, আর বড় আর্টিকুলারের ক্ষেত্রে ইট আর্টিকুলার দিই। এবং টেট্রাসাইক্লিন দিয়ে, যদি নন স্পেসিফিক ক্যালামাইডিয়াল ইউরেথ্রাইটিস থেকে, সেটা টেট্রাসাইক্লিন দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। এবং ডিএবার যেটা সালফাসালাজাইড, মেথোট্রিক্সেট, এগুলো কিন্তু দেওয়া যেতে পারে যাদের পারসিস্টেন্ট বার্ড সিমটমস আছে, রিকারেন্ট আর্থ্রাইটিস আছে, ক্যারাটার বা ব্যালাডোরেজিকা এটা অনেক বেশি আছে, এবং অ্যাক্টিভ ইভাইটিস এটা কিন্তু ইমার্জেন্সি, সো এটাতে টপিক্যাল সাবকনজাংটিভাল সিস্টেমিক কর্টিকোস্টেরয়েড দেওয়া লাগতে পারে। ওকে ফাইন। আর যাদের ডিএবারসে কাজ করতেছে না, তাদের ক্ষেত্রে আমরা অ্যান্টি-টিআরএফ, যে আমরা বলে আসছি যে এটারাসেপ্ট এবং ওই যে ইনফ্লিক্সিভ, এই ড্রাগগুলো দেওয়া যেতে পারে। সো যাদের ডায়রিয়া হয় তাদের ওই পরবর্তীতে কিন্তু আর্থ্রাইটিস কিভাবে ডেভেলপ করতে পারে, কারণ দেখা যায় যে অ্যান্টিবডি ফরমেশন করে ওই অ্যান্টিজেনের বিরুদ্ধে, এবং অ্যান্টিবডি ক্রস রিঅ্যাক্ট করে জয়েন্টের সাথে, ঠিক আছে? মানে একটা মানে অটো অটো ইমিউন টাইপের একটা কন্ডিশন আর কি। ওকে, তারপরে দেখো রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসের একটা 16 বছর বয়সী মেল বয়, তার অ্যাসিমেট্রিক্যাল অলিগো আর্থ্রাইটিস আছে, এবং তার মানে কি অ্যাসিমেট্রিক্যাল আছে মানে সেরোনেগেটিভই হবে, এবং অলিগো আর্থ্রাইটিস লোয়ার লিপ জয়েন্টসগুলো, এবং তার ব্লাডি ডায়রিয়া, মানে ডায়রিয়ার একটা হিস্ট্রি যখনই বলবে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। সো ডায়রিয়া, লুজ স্টুল, এই হিস্ট্রিগুলো, সেক্সুয়াল এক্সপোজার, এই কথাগুলো যদি তোমাকে বলে, তাহলে তুমি এই জিনিসটা ব্যাসিলারি ডিসেন্ট্রি, তাহলে তুমি রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস কিন্তু চিন্তা করবা। ওকে ফাইন। রেটার সিনড্রোম, এটাতে একটা ট্রায়াড থাকে রেটার সিনড্রোমে। নন স্পেসিফিক ইউরেথ্রাইটিস আছে, কনজাংটিভাইটিস, এটা ইনফ্লামেটরি একটা কনজাংটিভাইটিস, এবং রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। তারপরে তিনটা জিনিস, ইউরেথ্রাইটিস, কনজাংটিভাইটিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, ঠিক আছে? এবং অ্যাডিশনাল এক্সট্রাটিকুলার কি কি ফিচার্স থাকতে পারে, সারসিডেড ব্যালাডাইটিস, ক্যারাটোডার্মা বেলোডেরিজিকা, পোস্টুলার সোরিয়াসিস, নীল ডিস্ট্রফি, বাউল আলসার, ইউভাইটিস, ঠিক আছে? এবং যাদের ডিসেপ্টিভ হয়, সেক্সুয়ালি অ্যাকোয়ার্ড ইনফেকশন, এই সকল ক্ষেত্রে এটা হতে পারে। এটা ইএসআর সিআরপি থাকবে, ইউরিনে ইউটিআই ফিচার থাকতে পারে, রিভার্টেড আর্থ্রাইটিস বা রিভার্টেড ফ্যাক্টর করলে নেগেটিভ আসবে, এক্সরে করলে স্যাক্রাইলাইটিস পাইতে পারি। টেস্ট এরেসাইড, অ্যান্টিবায়োটিক, ডক্সিসাইক্লিন বা টেট্রাসাইক্লিন দিতে পারি, এবং ডিএবার্স দিতে পারি। সালফাসালাজাইড কমন ইউজ করা হয়, এবং যদি রিকার্ড আর্থ্রাইটিস থাকে, সিভিয়ার পারসিস্টেন্ট সিনড্রোম থাকে, ক্যাটারার বা বেলোডেরিজিকা থাকে, তাহলে আমি সালফাসালাজাইডের দিকে যাব। সোরিয়াটিক আর্থ্রাইটিস, এখানে অবশ্যই মনে রাখবো যে সোরিয়াটিক আর্থ্রাইটিস যদি অ্যাসিমেট্রিক্যাল হবে, এবং মনো অলিগোআর্থ্রাইটিস হলে অ্যাসিমেট্রিক্যাল, এবং কিছু ক্ষেত্রে সোরিয়াটিক আর্থ্রাইটিসও পলি আর্থ্রাইটিস হতে পারে, ঠিক আছে? সো সেই সকল ক্ষেত্রে এরা সিমেট্রিক্যাল হবে, এবং এরা ডিস্টাল ইন্টারফ্যালজিয়াল জয়েন্টকে মেইনলি এফেক্ট করে। আর আমরা বলি যে এরা সোরিয়াটিক স্পট ডাইলাইটিস করতে পারে, এবং এনথেসাইটিস করা পিডব্লিউডি থাকতে পারে, এক ধরনের সোরিয়াটিক আর্থ্রাইটিস। এবং আমরা কিভাবে ম্যানেজ করবো সোরিয়াটিক আর্থ্রাইটিস, এনএসআইড অ্যানালিসিস তো দিব, ইন্টারআর্টিকুলার স্টেরয়েড দিব, এবং এক্সারসাইজ, গুড পোস্চার অফ স্পট ডাইলাইটিস, মানে স্পট ডাইলাইটিস মানে গুড পোস্চার করতে হবে, ঠিক আছে? ভালো করে মুভমেন্ট, ভালো করে এক্সারসাইজ, এগুলো করতে হবে যদি ইনফ্লামেশন হয়। ডিএবার্স দেওয়া যেতে পারে, মেথোট্রিক্সেট, সালফাসালাজাইড, তারপর হচ্ছে হাইড্রোক্সিক্লোরোকুইন, অ্যান্টি-টিআরএফ দিতে পারি যাদের হচ্ছে অ্যাক্টিভ সাইটোবাইটিস আছে, এবং যারা ডিএবার্সে কাজ করে নেই। সো অ্যাকচুয়ালি সেফ টাইপের ট্রিটমেন্ট। গাউট, সিউডো গাউট, আমরা জানি যে আমরা অ্যাকিউট গাউট হচ্ছে বড় সোডিয়াম ইউরেট, বড় হাইড্রেট, এটা যদি জবা হয় জয়েন্টে, মানে ক্রিস্টালস অফ দিস যদি জবা হয় অ্যারাউন্ড জয়েন্টস, তাহলে সেক্ষেত্রে এটা হবে। এবং ক্যালসিয়াম পাইরোফসফেট ডাইহাইড্রেট, এটা হচ্ছে সিউডো গাউট এর ক্ষেত্রে। আর বেসিক ক্যালসিয়াম ফসফেট জমা হলে সেটা আমরা বলি হচ্ছে ক্যালসিফিক পেরি আর্থ্রাইটিস। হাউএভার আর এখন আসলে গাউট বা গাউটি আর্থ্রাইটিস যেটা, এটা হচ্ছে
ইউরিন মেটাবলিজমের ডিফেক্টের কারণে এটা হয়। এটা ইনফ্লামেটরি একটা কন্ডিশন এবং বড় সোডিয়াম ইউরেট, বড় হাইড্রেট ক্রিস্টাল যখন জমা হয় সাইনোভিয়াল জয়েন্টের আশপাশে তখন এটা হয় এবং এটা মেইনলি দেখা যায় ফার্স্ট মেটাটার্সোফ্যারিঞ্জিয়াল যে জয়েন্ট এফটিপি এটাকে এফেক্ট করে এবং মানে ফিট হ্যান্ডসে, ঠিক আছে, মানে বেটা টার্সোফ্যারিঞ্জিয়াল জয়েন্টস যেটা হচ্ছে আমাদের অবশ্যই ফিটের এবং তা বাদে এরা হ্যান্ডসেও এফেক্ট করতে পারে। আর এটাতে যেটা হয় যে কেন হাইপার ইউরিসিমিয়ার কিছু কারণ যদি আমরা বলি যে ইউরিক অ্যাসিড বেড়ে গেছে বডিতে, সেটার কারণ হইতে পারে যে এবং ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায় তাহলে সেটার ক্রিস্টাল এই যে যেমন ধরো ইউরেট, বড় সোডিয়াম ইউরেট ইউরিক অ্যাসিড থেকে আসে, সো এটার ক্রিস্টাল বেড়ে যাবে, ফলে গাউট হবে। তো যাদের ক্ষেত্রে দেখা যায় যে রেনাল ফেলিওর হয়েছে, তারপরে থায়াজাইড গ্লুক ডায়াবেটিক্স দিচ্ছে, লোডোজ অ্যাসপিরিন দিচ্ছে, বা পাইরিজিরাবাইট অ্যান্টিটিবি ড্রাগ দিচ্ছে, লেট টক্সিসিটি, ল্যাকটিক অ্যাসিড, অ্যালকোহল যারা অনেক বেশি দেয় তাদের ক্ষেত্রে, বা ইনক্রিজ রেনাল টিবিউলার রিঅ্যাবজর্পশন যদি হয় তাদের ক্ষেত্রে কিন্তু রেনাল এক্সক্রিশন কমে যাবে, ফলে এই ইউরিক অ্যাসিড জমা জমা থাকবে। এবং যদি ইনক্রিজ সিডটেক, কেউ সি ফুড বেশি খায়, রেড মিট বেশি খায়, তাহলে ইউরিক অ্যাসিড জমা হতে পারে, গাউট হতে পারে। এবং হচ্ছে গিয়ে ইনক্রিজ প্রোডাকশন যদি হয় ইউরিক অ্যাসিডের, যেমন বায়োলোপলিফেটিভ বা লিম্ফোপলিফেটিভ যে ডিজিজগুলো আছে, সোরিয়াসিস, গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ যদি কারো থাকে, সেই সকল ডিজিজে ইউরিক অ্যাসিড বেশি তৈরি হতে পারে। এবং এর ফলে যেটা হয় যে ইউরিক অ্যাসিড সাইনোভিয়াল ফ্লুইড মানে ইউরেট ক্রিস্টালগুলো যে সাইনোভিয়াল ফ্লুইডে বেড়ে যায়, তখন যেটা হয় যে গ্রানুলোসাইটগুলা মানে কেমোটেকটিক ফ্যাক্টরস গ্রানুলোসাইট সেগুলো ওইখানে যাবে এবং ওইখানে যখন যাবে ইউরেট ক্রিস্টালগুলোকে ফ্যাগোসাইটোস করার ট্রাই করবে এবং ওইখানে গ্লাইকোপ্রোটিন রিলিজ করে এবং ইনফ্লামেটরি একটা প্রসেস তৈরি হয় ওইখানে। এবং ওই ফলে দেখা যায় যে ইনফ্লামেটরি বিভিন্ন সেল থেকে ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন বেড়ে যায়, লোকাল পিএইচ কমে যায় এবং এখানে বোর ইউরেট ক্রিস্টাল হচ্ছে গিয়ে এফেক্টেড জয়েন্ট আরও তৈরি হয় এবং আলটিমেটলি জয়েন্টের ডিস্ট্রাকশন করতে থাকে আস্তে আস্তে, লাইসোবাল এনজাইমস ওখানে রিলিজ হয় ওগুলো থেকে এবং এগুলো জয়েন্টের ডিস্ট্রাকশন করতে থাকে। গাউট এইভাবেই মেনলি কাজ করে এবং আমরা ক্লিনিক্যাল ফিচার অফ গাউট কি মেনলি একটা অ্যাকুট বড় আর্থ্রাইটিসকে প্রেজেন্ট করে, গাউটি আর্থ্রাইটিস যেটা, এবং এটা বেটার টার্সোফ্যারিঞ্জিয়াল জয়েন্টকে মেনলি এফেক্ট করে। তার বাদে অ্যাঙ্কেল, বিটফুট, নি, স্মল জয়েন্টস অফ হ্যান্ডস, রিস্ট, এলবো এগুলোকে এফেক্ট করতে পারে। অ্যাক্সিয়াল স্কেলেটনগুলোকে তেমন একটা এফেক্ট করে না, এটা র্যাপিডলি অনসেট অ্যাকিউট একটা প্রেজেন্টেশন থাকে এবং 2 থেকে 6 মানে আওয়ার পর্যন্ত প্রেজেন্টেশনটা খুবই কষ্টকর হয় এবং ভেরি পেইনফুল হয়, তো অনেক বেশি ব্যথা থাকে এবং রেড শাইনি স্কিন হয়ে যেতে পারে। এরা 5 থেকে 14 দিন পরে এমনি সেরে যায়। সাথে ফিভার, ব্যালিস, ডেলিরিয়াম এরকম অনেক কিছুই থাকতে পারে। আচ্ছা, এবং যখন অ্যাটাকটা কমে যায় তখন চুলকানি বা ওই স্কিনটা উপরে চামড়া উঠে যাওয়া এরকম ফিচার থাকতে পারে এবং আমরা সেপটিক আর্থ্রাইটিস, ইনফেক্টিভ সেলুলাইটিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসের সাথে এটা কনফিউজ করে ফেলতে পারি। আমরা ওই জয়েন্ট থেকে আমরা কি করতে পারি, অ্যাসপিরেট করতে পারি এবং অ্যাসপিরেশন করে আমরা ওইখানে ক্রিস্টাল খুঁজে পেলে আমরা এটা কনফার্মেটরি টেস্ট আর কি, এটা আমরা জানলাম। এবং যদি অনেক বেশি টার্বিডিটি থাকে এবং ওইখানে আমরা যদি দেখি যে অনেক বেশি নিউট্রোফিল কাউন্ট বেশি, তাহলে সেক্ষেত্রে আমরা এটা ডায়াগনোসিস করতে পারি। এবং তারপরে আমরা রেনাল ফাংশন, ইউরিক অ্যাসিড, ব্লাড গ্লুকোজ, সেরাম লিপিড প্রোফাইল, ইএসআর, সিবিসি, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস এখানে আমরা পাই, যেহেতু অ্যাকুট একটা কন্ডিশন। আমরা এক্সরে করতে পারি অ্যাফেক্টেড পার্টটাতে। আমরা ট্রফি টাইপের একটা কন্ডিশন পাই যে গাউটি বডি ট্রফি পাওয়া যাইতে পারে, ঠিক আছে। এবং এখানে মানে ড্যারোইং অফ জয়েন্ট স্পেস, স্ক্লেরোসিস, সিস্ট, অস্টিওফাইট এগুলাও কিন্তু এফেক্টেড মানে জয়েন্টে উইথ টাইম ডেভেলপ করতে পারে, যেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিসে পাওয়া যায়। আর্লি ডিজিজে নর্মাল থাকে বাট পরবর্তীতে এরকম হইতে পারে। এবং অ্যাকুট অ্যাটাক যদি হয় তাহলে আমরা বলি যে নিউট্রোফিল মাইক্রোটিবুলার অ্যাসেম্বলি ইনহিবিটর বা যেটাকে বলি ওরাল কলকিসিন, হ্যাঁ, ওরাল কলকিসিন নামে একটা ড্রাগ আছে, এটা ট্রাই করা যেতে পারে। তারপরে ফাস্ট অ্যাক্টিং ওরাল এরিসাইস যেমন ড্যাপ্রক্সেন, ডাইক্লোফেনাক, ইন্ডোমিথাসিন এই ড্রাগগুলো দেওয়া যেতে পারে। ওরাল প্রেডনিসোলন দেওয়া যেতে পারে। লোকাল আইসপ্যাক দেওয়া যেতে পারে সিমটোমেটিক রিলিফের জন্য, যেহেতু ওই জায়গাতে প্রচুর পেইন থাকে এবং জয়েন্ট ফ্লুইড আমরা অ্যাসপিরেশন করে আমরা হচ্ছে গিয়ে মানে কি করবো, অ্যাসপিরেশন অফ জয়েন্ট ফ্লুইড কম্বাইন্ড মানে সাথে আমরা ইন্টারটিকুলার স্টেরয়েড দিয়ে দিব, অ্যাসপিরেট করবো এবং ওই জায়গায় স্টেরয়েড দিয়ে দিব। এবং লং টার্ম ক্ষেত্রে আমরা প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলোকে কারেক্ট করবো এবং আমরা কিছু ড্রাগ যেমন অ্যালোকুরিডল ডল, তারপরে আরও কি ড্রাগ আছে, ফেবুকজো স্ট্যাট, তারপরে ইউরোকো সুরিক ড্রাগস, এরকম বেশ কিছু অপশন আছে। ড্রাগের নামগুলো একটু কঠিন মনে হচ্ছে বাট অ্যাকচুয়ালি এটা মনে রাখতে পারো। দ্যাটস ইট। এরপর আসো যে হোয়াট ইজ পোডাগ্রা, হ্যাঁ, এখানে ছবিতে ভালো করে বোঝা যাচ্ছে না। পোডাগ্রা মানে একটা রেড হট হেডটার সুয়েল ফাস্ট মেটাটার্সোফ্যারিঞ্জিয়াল জয়েন্ট অ্যাকুট গাউটে যেটা পাওয়া যায় এটাকে বলে পোডাগ্রা। তোমাকে যদি জিজ্ঞেস করে পোডাগ্রা মানে কি, এটা বলে দিবা। তো ক্রিস্টালিন গাউট কি, বড় সোডিয়াম ইউরেট, বড় হাইড্রেট, আর ক্রিস্টালিন সিউডোগাইট, ক্যালসিয়াম পাইরোফসফেট ক্রিস্টাল, ঠিক আছে। অ্যাকুট গাইটে পোডাগ্রা পাওয়া যায় আর কোরিক গাউটে ট্রফি নামে একটা জিনিস পাওয়া যায়, ঠিক আছে। কখন আবার ইউরেট লোয়ারিং এজেন্ট বা হাইপো ইউরিসেমিক ড্রাগস দেওয়া লাগে,
যখন অনেক বেশি অ্যাকুট মানে রিকারেন্ট অ্যাটাক হচ্ছে, বোর্ড বা জয়েন্ট ড্যামেজ হচ্ছে, ট্রফি পাওয়া যাচ্ছে, রেনাল ইম্পায়ারমেন্ট বা নেফ্রোলিথিয়াসিস পাওয়া যাচ্ছে, সে সকল ক্ষেত্রে আমি এটা করতে পারি। তো দেখো 50 বছর বয়সে একটা পুরুষ, তার সিভিয়ার পেইন আছে গ্রেড টোতে ফর 2। গ্রেড টো মানে কি? গ্রেড টো মানে মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল হইতে পারে 2 ঘন্টা ধরে, এবং গ্রেড হলে মানে এটা হচ্ছে গাউট। সেপ্টিক আর্থারাইটিস, এটা আমরা অর্থোপেডিক্সে পড়ে আসি, তারপর আবার বলি যে সেপ্টিক আর্থারাইটিস একটা ডিস্ট্রাকটিভ ডিজিজ, এবং এটা সিগনিফিক্যান্ট মরবিডিটি আছে, মর্টালিটি আছে, একটু ইমার্জেন্সি টাইপের, এবং এটা বয়স বাড়ার সাথে সাথে বাড়তে পারে, এবং এরা দেখা যায় যে বুড়া বয়সে হয়, আবার ইয়াকদেরও হইতে পারে। প্রি এক্সিস্টিং একটা জয়েন্ট ডিজিজ থাকতে পারে, পৃথিবীর রিভারের আর্থ্রাইটিস কারো ছিল, জয়েন্ট রিপ্লেসমেন্ট, ডায়াবেটিস মেলাইটিস বা ইমিউনো সাপ্রেশন যাদের আছে, যারা আইভি ড্রাগ ইউজ করে তাদের ক্ষেত্রে স্টেফিলোকক্কাস অরিয়েন্স মিলিয়েরা হয়, এবং তা বাদে গ্রাম নেগেটিভ ব্যাসিলাই যেগুলো আছে এদের দ্বারা হইতে পারে। ডিসিবিটেড গরকক্কাল ইনফেকশন সেক্সুয়ালি অ্যাক্টিভ অ্যাডাল্টে হইতে পারে। তারপরে মেরিকোকক্কাই, নিউমোকক্কাই, ইভোকোলাস ইনফ্লুয়েঞ্জা দ্বারাও হওয়া পসিবল। আমরা সেপ্টিক আর্থ্রাইটিসের ক্ষেত্রে ক্লিনিক্যাল ফিচার্স কি? জয়েন্ট ইউজুয়ালি সোলেন থাকবে, হট রেড থাকবে, পেইন থাকবে, রেস্টও থাকবে, মুভমেন্টও থাকবে, এবং এনি জয়েন্ট অ্যাফেক্টেড হইতে পারে, লোয়ার লিভ, ডি হিপ, এগুলো কমনলি অ্যাফেক্টেড হয়। ফিভার থাকে, এটা ইম্পর্টেন্ট একটা ফিচার। এবং কমপ্লিট ব্লাড কাউন্ট করলে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস, ইএসআর, সিআরপি রেজ থাকবে। জয়েন্ট ফ্লিট যদি আমরা স্টাডি করি তাহলে টার্বিড ব্লাড স্টেট থাকতে পারে, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস পাবো। গ্রাফ স্টেজ যদি আমরা করি তাহলে পজিটিভ অর্গানিজম আমরা আইডেন্টিফাই করতে পারবো। এবং কালচার করলে আমরা হচ্ছে গিয়ে কালচার করলে আমরা বুঝে যাবো যে গ্রাফ স্টেট কালচার করলে আমরা অর্গানিজমটা পেয়ে যাবো। ট্রিটমেন্টটা হচ্ছে আমরা হসপিটালাইজেশন করতে হয়, এবং আমরা প্যারেটাল অ্যান্টিবায়োটিক্স দিই, ইন্টারভেনাস ফ্লুক্লোক্সাসিলিন দিয়ে দিই 2 গ্রাম 6 অনলি। এবং গ্রাফ নেগেটিভ ইনফেকশন সাসপেক্ট করলে আমরা সেফালোস্পোরিন বা জেন্টামাইসিন আমরা অ্যাড করতে পারি। ইন্টারভেনাস ট্রিটমেন্ট ইউজুয়ালি কন্টিনিউ করা হয় 2 উইকস ধরে, পরবর্তীতে আমরা ওরাল ট্রিটমেন্টে শিফট করতে পারি পরবর্তী 4 উইকস। এবং পেইন রিলিফের জন্য আমরা অ্যানালজেসিক দিতে পারি, ব্যথার ওষুধ দিতে পারি, আইস প্যাক দিতে পারি লোকালি, এটা গেল। এবং ফিজিওথেরাপিও করা যেতে পারে। আচ্ছা, এবং 35 বছর একটা মহিলা, তার হচ্ছে পেইন ফেলিং অফ রাইট নি আছে 7 দিন ধরে, তাহলে আবার কি কি হিস্ট্রি দিতে হবে? তো আবার এখানে দিতে হবে তার আগে কোনো জয়েন্টের ডিজিজ ছিল কিনা, ডায়াবেটিস মেলাইটিস আছে কিনা, ইমিউনো সাপ্রেশন কোনো ড্রাগস থাকে কিনা, জয়েন্ট রিপ্লেসমেন্ট করা হয়েছিল কিনা, ফিভার আছে কিনা। সো এটা সেপ্টিক আর্থ্রাইটিস হইতে পারে। ঠিক আছে, সো ওইভাবে আমরা চিন্তা করবো যে আচ্ছা ঠিক আছে, পেইন আছে, তারপরে হচ্ছে গিয়ে তার রাইট মানে ডি জয়েন্ট সোয়েলিং হয়ে গেছে। তো তার মানে কি? তার মানে তার আর্থ্রাইটিস আছে। তো আর্থ্রাইটিস এবং তার 7 দিন ধরে সেপ্টিক আর্থ্রাইটিস হইতেই পারে। আচ্ছা, অস্টিওপোরোসিস, এটা মানে হচ্ছে যে বোন মিনারেল ডেন্সিটি কমে গেছে, এবং এর ফলে তার বোন আস্তে আস্তে মানে ভঙ্গুর টাইপের হয়ে যাবে। ইনক্রিজ রিস্ক অফ ফ্র্যাকচার, মাইনর ট্রমাটিক ফ্র্যাকচার হয়ে যেতে পারে। এটা অনেকগুলো কারণ থাকতে পারে। আমরা বলি ইডিওপ্যাথিক মানে অস্টিওপোরোসিস হইতে পারে। পোস্ট মেনোপজাল লেডি যারা, তাদের ক্ষেত্রে অস্টিওপোরোসিস হয়। সেকেন্ডারি অস্টিওপোরোসিসের অনেকগুলো কারণ থাকতে পারে, হাইপোগোনাডিজম, হাইপার প্যারাথাইরয়েডিজম, হাইপার থাইরয়েডিজম, ফুলফিক সিনড্রোম। ইনফ্লামেটরি ডিজিজের মধ্যে ইনফ্লামেটরি বায়োল ডিজিজ, অ্যানকাইলোজিক স্পন্টাইটিস, এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস। এবং ড্রাগের মধ্যে কর্টিকোস্টেরয়েড যারা নেয়, তারপরে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন যারা নেয়, থাইরক্সিন ওভার রিপ্লেসমেন্ট যদি করে ফেলে, সেডেটিভ যারা নেয়, অ্যান্টিকনভালসেন্ট, অ্যালকোহল, তারপরে বেলাবজস্ট সিনড্রোম যাদের আছে, কোরিক লিভার ডিজিজ যাদের আছে, মাল্টিপল মায়োলোমা, অ্যানোরেক্সিয়া নার্ভোসা, তারপরে গচার্স ডিজিজ, আর অনেকগুলো কন্ডিশনে এরকম হইতে কিন্তু পারে অস্টিওপোরোসিসে। ঠিক আছে, তো অস্টিওপোরোসিসে দেখো হিস্ট্রিতে দেখতে হবে যে তার মেনোপজ হয়েছে, এক্সেসিভ অ্যালকোহল ইনটেক, স্মোকিং, ড্রাগ, কর্টিকোস্টেরয়েডের মতো ড্রাগ নেয় কিনা। তাহলে সেক্ষেত্রে আমরা শুরুতে অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে, ফ্র্যাকচার না হওয়া পর্যন্ত, পরবর্তীতে দেখা যায় একটুতেই ফ্র্যাকচার হয়ে গেছে, ব্যাক পেইন থাকতে পারে, হাইট লস হইতে পারে, একেবারে কুজো হয়ে গেছে, কাইফোসিস আছে। এবং তারপরে সেকেন্ডারি কজ আবার ফাইন্ড আউট করতে হবে যে তার আচ্ছা তার হাইপোগোনাডিজম আছে কিনা, বা এই ফিচার্সগুলো আছে কিনা, এগুলো হচ্ছে আমরা একটু দেখবো। ঠিক আছে, এরপরে আসো যে আমরা বোন মিনারেল ডেন্সিটি মেজার করতে পারি, যে অস্টিওপোরোসিসের জন্য আমরা সেকেন্ডারি কোনো কজ আছে কিনা এটার জন্য আমরা একটু ডায়াগনোসিসের জন্য টেস্ট আমরা করবো। এবং আমরা যদি এক্সরে করি আমরা অস্টিওপেডিয়া পাইতে পারি। এবং অস্টিওপোরোটিক ফ্র্যাকচার যে কোনো বোর্ডকে এফেক্ট করতে পারে, মোস্ট কমনলি কোলিস ফ্র্যাকচার, ভার্টিব্রাল ফ্র্যাকচার, হিপ ফ্র্যাকচার, এই সকল ফিচারে পেশেন্ট আমাদের কাছে আসতে পারে। ট্রিটমেন্টটা আমরা পেশেন্টকে এক্সপ্লেনেশন করবো, রিঅ্যাসিওর করবো, এবং পাশাপাশি রিস্ক ফ্যাক্টরগুলো রিডাকশন করতে হবে। স্মোকিং সিজেশন, অ্যালকোহল মডারেশন অফ অ্যালকোহল, অ্যাডুকেট ক্যালসিয়াম ইনটেক, এবং এক্সারসাইজ করা, এটা করতে হবে। এবং ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে আমরা বলি যে বিসফসফোনেট যে ড্রাগগুলো আছে, যেমন অ্যালেড্রোনেট, রিসেড্রোনেট, ইবারড্রোনেট, এই ড্রাগগুলো দিতে হবে, স্পেশালি মহিলা, পোস্টমেনোপজাল মহিলা তাদের ক্ষেত্রে। এবং তা বাদে আমরা এখানে ডিনোসিব্যাপ নামে মনোক্লোনাল অ্যান্টিবডি, ক্যালসিয়াম, ভিটামিন ডি সাপ্লিমেন্ট দেওয়া, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি হচ্ছে পোস্ট মেনোপজাল ওম্যানদের দেওয়া, যেটাতে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন থাকবে, এরকম এইগুলা দেওয়া যেতে কিন্তু পারে। তারপরে কিছু ড্রাগ আছে, যেমন আমরা বলি যে রেলক্সিফ্যান, এই ড্রাগগুলো কিছুটা কাজ করতে পারে। সার্জারির মধ্যে অস্টিওপোরোটিক ফ্র্যাকচার যদি হয়ে থাকে সেটা ফিক্স করার জন্য সার্জারি লাগতে পারে। বিসফসফেট কিভাবে কাজ করে? এরা হচ্ছে বোন ডিজিজ অফশোরকে কোবাই দেয়, ফলে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটিকে ইনহিবিট করতেছে, অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটিকে প্রমোট করতেছে, আবার অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটিকে আটকে রাখতেছে, ফলে বোন ফ্র্যাকচার হবে না, মানে এই জিনিসটাকে প্রিভেন্ট করবে।
একটা পেশেন্ট সে ধরো 20 ফসফেট দিচ্ছে, তাই কিছু অ্যাডভাইস দিতে হয় যে অবশ্যই বর্ডিং এ খালি পেটে দিতে হবে, ঠিক আছে। কারণ যদি তার হারায় তাহলে ইসোফেগাসে ইরোশন, ইসোফেগাসি স্ট্রিকচার এগুলো ফর্মেশন হতে পারে। এবং যথেষ্ট পানি খাইতে হবে বিসফসফেট খাওয়ার পরে, এবং বসে থাকতে হবে 30 মিনিট বিসফসফেট দেওয়ার পরে। তার মানে এই কয়েকটা ফিচার আমি কেন বলবো, তাইলে ইসোফেগাসি ইরোশন এবং স্ট্রিকচার হতে পারে, ঠিক আছে। তারপরে কি অ্যাডভাইস দেবে, সকালে খাবে, খালি পেটে খাবে, এবং খাওয়ার সময় যথেষ্ট পানি পান করবে, এবং খাওয়ার পরে 30 মিনিট বসে থাকবে। এবং আমরা একটা পেশেন্ট যার অস্টিওপোরোসিস আছে, তার কোলিস ফ্র্যাকচার, ভার্টিব্রাল ফ্র্যাকচার এবং ডেক অফ ফিভার ফ্র্যাকচার হওয়ার চান্স অনেক বেশি। তো 75 বছর বয়সে একটা মহিলা, তার কাইফোসিস, সিভিয়ার ব্যাক পেইন, ফ্র্যাকচার, ডেক অফ ফিভার আছে ফলের পরে, তো কি ডায়াগনোসিস, অস্টিওপোরোসিস। তো এইভাবে আমরা আগাবো। অস্টিওমেলাইসিস এটা ভিটামিন ডি এর অভাবে হয়, এটা আমরা একটু জানলাম, ঠিক আছে। ভিটামিন ডি এর অভাবে হয়, এবং এটা নিউট্রিশনাল প্রবলেম যখন আমরা পড়বো তখন আমরা একটু ভালো করে পড়বো। এখন আসলে আমরা এসএলই নিয়ে কিছু কথা একটু বলবো, যে এসএলই সিস্টেমিক লুপাস এরিথ্রোমাটোসাস, এটা মাল্টি সিস্টেম কানেকটিভ টিস্যু আর ডিজিজ আমরা বলি, যারা কোনো একটা পার্টিকুলার জায়গাকে এফেক্ট করবে তারা, ওরা অনেক সিস্টেমকে এফেক্ট করে, এবং ওয়াইড ভ্যারাইটি অফ ক্লিনিক্যাল ফিচার্স এদের থাকে, এবং অটো অ্যান্টিবডি প্রোডাকশন হয়। এবং যদি এমন হয় যে ধরো 11টা ফিচার্স থাকে এই পেশেন্টদের, 11টা সিস্টেমকে এফেক্ট করে বা 11টা ফিচার্স আমরা বলি, তার মধ্যে যে কোনো 4টা যদি থাকে, ঠিক আছে, সিরিয়ালি অথবা মানে সিমালটেনিয়াসলি যদি 4টা থাকে, তাহলে মোটামুটি ধরে নাও তার এসিলি আছে। এটাকে আমরা এআরএ ক্রাইটেরিয়া বলি, যে আমেরিকান ডিউবাটিজম অ্যাসোসিয়েশন, আমেরিকান ডিউবাটিজম অ্যাসোসিয়েশন এসএলই ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। তবে 11টা কি বললাম, বেলার র্যাশ মানে বাটারফ্লাই শেপ র্যাশ থাকে, এটা ফ্ল্যাট বা রেস্ট হইতে পারে, এবং এরা ড্যাজোলেবিয়াল ফোল্ডকে কিন্তু স্পেয়ার করে। চিকে থাকে, চিক ডিসকয়েড র্যাশ থাকতে পারে। এরা হচ্ছে ইরাইথোবেটাস রেস্ট প্যাচেস, যেটা মানে ডিসকয়েড টাইপের র্যাশও থাকতে পারে। তার বাদে আমরা ফটো সেন্সিটিভিটি থাকে, মানে সূর্যের আলো সহ্য করতে পারে না, ঠিক আছে, সানলাইট সহ্য করতে পারে না। ওরাল আলসার থাকতে পারে, ওরাল অর ড্যাজোফ্যারিঞ্জিয়াল আলসার, যেটা হচ্ছে পেইনলেস হয় ইউজুয়ালি। আর্থ্রাইটিস থাকতে পারে, আমরা বলি নন ইরোসিভ, ইউজুয়ালি 2 অর মোর পেরিফেরাল জয়েন্টকে এফেক্ট করতে পারে। এবং এরা কি করতে পারে, সেরোসাইটিস করতে পারে। তো সেরোসাইটিস মানে কি, মানে সেরাস যে স্পেসগুলো আছে, প্লুরাল ইফিউশন, পেরিকার্ডিয়াল ইফিউশন, পেরিকার্ডাইটিস, এগুলো করতে পারে, ঠিক আছে। সো আমরা পেরিকার্ডিয়াল রাপ পাইতে পারি, প্লুরাইটিক চেস্ট পেইন বা প্লুরাল রাপ পাইতে পারি। আচ্ছা, রিডালকে এফেক্ট করতে পারে, এরা পারসিস্টেন্ট প্রোটিনিউরিয়া করতে পারে। আমাদের নিউরোলজিক্যাল সিস্টেমের মধ্যে সেইজার, সাইকোসিস, এগুলা করতে পারে। হেমাটোলজিক্যালের মধ্যে এরা কি করতে পারে, হেমোলাইটিক অ্যানিমিয়া করতে পারে, লিউকোপেরিয়া করতে পারে, লিম্ফোপেরিয়া করতে পারে, থ্রোম্বোসাইটোপেরিয়া করতে পারে, এটা ইম্পর্টেন্ট। আমাদের ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডারের মধ্যে এরা কিন্তু, আমরা এখানে অ্যান্টি ডিএনএ অ্যান্টিবডিস এগুলা পাইতে পারি, ঠিক আছে। তারপরে অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডি পজিটিভ হইতে পারে, এবং ফসফোলিপিড অ্যান্টিবডি এগুলো যদি থাকে কারো, তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম এবং একটা কন্ডিশন আছে ফিমেলদের যদি এই ডিজিজটা থাকে, রিকারেন্ট অ্যাবর্শন, ডিসক্যারেজ হয়ে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু হইতে পারে। অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি ডিসঅর্ডার আমরা বলি, অর্থাৎ অ্যাবনর্মাল টাইপ অফ অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডিও কিন্তু এখানে থাকে। তারপরে দেখো 11টা জিনিস এখানে আমরা বললাম, এই জিনিসগুলো মুখস্থ থাকতে হয়, একেবারে 11টাই জানতে চাই স্যাররা। তারপরে দেখো আমরা এসএলই, এটা ইউজুয়ালি 90% ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রেই হবে, এবং 20 থেকে 30 বছর বয়সীদের বেশি হয়। মাইগ্রেটরি আর্থ্রালজিয়া থাকতে পারে, বডি স্ট্রিপনেস, স্টেরোসাইটোমাইটিস, স্মল জয়েন্ট সাইটোমাইটিস থাকতে পারে, এবং মিউকোকিটিনাস বাটারফ্লাই র্যাশ, তারপরে এরা হচ্ছে গিয়ে ডিসকয়েড র্যাশ, ইরেথিবা, ভাস্কুলাইটিস এগুলো থাকতে পারে। রেনালে হেমাচুরিয়া, প্রোটিনিউরিয়া, কাস্ট এগুলো থাকতে পারে। কার্ডিওপালমোনারি চেস্ট পেইন, প্লুরিসি, পেরিকার্ডাইটিস, পায়োকার্ডাইটিস থাকতে পারে। ফ্যাটিক, হেডেক, পোর কনসেন্ট্রেশন, হ্যালুসিনেশন, কোরিয়া, সাইকোসিস, ট্রান্সভার্স বায়োলাইটিস এগুলো থাকতে পারে। হেমাটোলজিক্যাল হচ্ছে হেমোলাইটিক অ্যানিমিয়া, নিউট্রোপেরিয়া, লিম্ফোপেরিয়া, থ্রোম্বোসাইটোপেরিয়া থাকতে পারে, এবং ফিভার, ওয়েট লস, লিফাডেনোপ্যাথি, অ্যাবডোমিনাল পেইন, রেনাস ফিভার এগুলো থাকতে পারে। আবার সিবিসিএসআর করবো, নিউট্রোপেরিয়া পাইতে পারি, লিম্ফোপেরিয়া পাইতে পারি, থ্রোম্বোসাইটোপেরিয়া পাইতে পারি, ওভারঅল প্যারাসাইটোপেরিয়াও কিন্তু পাইতে পারি। ইএসআর তো রেস থাকবে, সিআরপি করলে নর্মাল থাকতে পারে। আচ্ছা আচ্ছা, একটা কথা বলি, যে একটা কন্ডিশনের নাম বলো যেখানে মানে রেস টিএসআর ঠিক আছে, বাট সিআরপি নর্মাল, ঠিক আছে, রেস টিএসআর বাট সিআরপি নর্মাল। ওই কন্ডিশনের নাম কি জানো? কন্ডিশনের নাম হচ্ছে এসএলই। তার মানে এসএলই, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, যেখানে সিআরপি কিন্তু নর্মাল থাকবে। আচ্ছা, এখন আসো যে ইউরিনারি করলে আমরা আরবিসি প্রোটিনিউরিয়া বা কাস্ট পাইতে পারি, এবং হচ্ছে সেরাম আমরা কমপ্লিমেন্ট করলে C3 C4 এগুলো ডিক্রিজ হইতে পারে। কমপ্লিমেন্ট এক ধরনের প্রোটিন আমরা জানি লিভার থেকে তৈরি হয়, এবং আমরা অটো অ্যান্টিবডির মধ্যে মনে রাখবো অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি। আচ্ছা, অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি এটা ভেরি স্পেসিফিক, কারণ এটা যদি নেগেটিভ হয় তাহলে এসএলই হওয়ার চান্স খুবই কম, ঠিক আছে। অ্যান্টি ডিআরএস অ্যান্টিবডি এরা কিছু পেশেন্টে পাওয়া যেতে পারে, অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডি পাওয়া যেতে পারে, বাট সব থেকে স্পেসিফিক হচ্ছে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, এটা ইম্পর্টেন্ট। অ্যান্টি ডিআরএস অ্যান্টিবডিও আমরা পাইতে পারি।
ওকে, তারপরে দেখো এখানে সব জায়গায় ফিচার থাকতে পারে, সব ফিচারগুলো এখানে বলা হয়েছে। আমরা ট্রিটমেন্টে কি করবো, আমরা থেরাপিউটিক গোল ইম্পর্টেন্ট, যে আমাদের পেশেন্টকে এডুকেট করতে হবে, সিমটম কন্ট্রোল করতে হবে, অর্গান ড্যামেজ যাতে না হয়, এবং আবার সার এবং ইউভি লাইট এক্সপোজারকে কমাইতে হবে। সার ব্লকস ইউজ করা যাইতে পারে, মানে সার ব্লকস মানে হচ্ছে কি আমাদের বাড়ি কি বলতো, সার ব্লকস মানে কি, সার ব্লকস মানে সানস্ক্রিন যেটা ইউজ করা, তার পাশে অ্যানালজেসিক এরেসাইজ দেওয়া যেতে পারে, হাইড্রক্সিক্লোরোকুইন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং গ্লুকোকর্টিকয়েডস ইউজ করা যেতে পারে, আদার ইমিউনি সাপ্রেসেন্ট ইউজ করা যেতে পারে, বাট হাইড্রক্সিক্লোরোকুইন এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে বাইল টু বডাইটের ক্ষেত্রে। আর সিভিয়ারের ক্ষেত্রে আমরা হাইড্রোস কর্টিকোস্টেরয়েড দিতে পারি, ইমিউনি সাপ্রেসেন্ট দিতে পারি, এবং কমনলি ইউজ রেজিমেন্ট হচ্ছে আমরা বলি যে আমরা মিথাইল প্রেডনিসোলন ইউজ করতে পারি, প্লাস সাইক্লোফসফামাইড ইউজ করতে পারি, ঠিক আছে। এবং আমরা বলি যে এই দুইটা ড্রাগ এখানে ইম্পর্টেন্ট। মেনটেনেন্স থেরাপিতে আমরা হচ্ছে কি করতে পারি, যে ওরাল প্রেডনিসোলন দিতে পারি, অ্যাজাথ্রাইপিন, মেথোট্রিক্সেট, এই ড্রাগগুলো ইউজ করা যেতে পারে। এবং যাদের এসএলই এবং অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম আছে, তাদের কিন্তু লাইফ লং ওয়ার ফ্রি থেরাপিও লাগতে পারে, এবং প্রিভিয়াসলি তাদের থ্রোম্বোসিসের হিস্ট্রি ছিল, সো লাইফ লং ওয়ার ফ্রি থেরাপি কিন্তু তাদের লাগতে পারে, এই কথাটা ইম্পর্টেন্ট। এবং এখানে যদি বলা হয় যে একটা ইনভেস্টিগেশন যেটা এসএলই পেশেন্টে করবা, তাহলে কোনটা করবা, অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, এটা যদি পজিটিভ হয় তাহলে আই উইল ডু, মানে এটা যদি পজিটিভ হয় তাহলে আই উইল ডু অ্যান্টি ডিএনএ অ্যান্টিবডি, ঠিক আছে। এটা 100% সেন্সিটিভ, খুব ইম্পর্টেন্ট। এবং এটা পজিটিভ হলে আমি অ্যান্টি ডিএস অ্যান্টিবডি করবো, অ্যান্টি ডিএস ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ যেটা। আচ্ছা, তো আইভি সাইক্লোফসফামাইড যদি আমি দিই, কি কমপ্লিকেশন হতে পারে, হেমোরেজিক সিস্টাইটিস হতে পারে। আচ্ছা, ঠিক আছে। এটাতে তারপরে এখানে একটা টার্ম আছে জ্যাকোর্স আর্থোপ্যাথি। এসএলইতে যখন জয়েন্ট ডিফর্মিটি অকার করে, তখন তখন একটা জিনিস ইম্পর্টেন্ট, তখন সেটা টেন্ডন ইনফ্লামেশন থেকে বেশি হয়, বোন ডিস্ট্রাকশন থেকে ভাই। তারপরে কি দাঁড়ালো বিষয়টা, যে দেখো এসএলইতে জয়েন্ট ডিফর্মিটি যখন হয়, সেটা টেন্ডন ইনফ্লামেশনের কারণে হয়, বোনের থেকে না, মেনলি টেন্ডনের ঝামেলা থেকে। এবং ইউজুয়ালি এসএলই অ্যাবর্শন করে, স্টিলবার্ট করে, কারণ অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি এখানে পাওয়া যেতে পারে। সো এখানে আমরা লো ডোজ প্রিন্ডাসোলন হিসেবে এটা ট্রিটমেন্ট করতে পারি। আচ্ছা, আবার আমরা হচ্ছে যদি ড্রাগের কারণে এসএলই হয়েছে এটা যদি সাসপেক্ট করি, তাহলে অ্যান্টি হিস্টো অ্যান্টিবডি, এটা একটা টেস্ট আছে, ওইটা আমি করতে পারি। আচ্ছা, এখন দেখো একটা এসএলই পেশেন্ট, সে তোমার কাছে আসছে যে তার রেনাল ফেলিওর আছে, অলিগুরিয়া আছে, তোমার ডায়াগনোসিস কি, লুপাস নেফ্রাইটিস হইতে পারে, যেহেতু আবার কিডনিকে এফেক্ট করছে। এসএলই পেশেন্ট, তার ব্যাক পেইন আছে, তাহলে তোমার ডায়াগনোসিস কি, অ্যাভাস্কুলার নেক্রোসিস ডিউ টু স্টেরয়েড থেরাপি, ঠিক আছে, এটা হইতে পারে। সো স্টেরয়েড থেরাপি দেওয়া হয়েছে এসএলই পেশেন্টকে, এবং সেটা কারণে অ্যাভাস্কুলার নেক্রোসিস হয়ে গেছে। একটা পেশেন্ট, তার হিস্ট্রি অফ জয়েন্ট আর্থ্রাইটিস আছে এবং রাইট সাইড প্লুরাল ফিউচার আছে, এটা এসএলই বা রিভার্টাল আর্থ্রাইটিস হতে পারে। 30 বছর একটা মহিলা, তার ফিভার আছে, জয়েন্ট পেইন আছে, র্যাশ আছে, তার নিকার ট্যাবসের হিস্ট্রি আছে, তো এটা এসএলই উইথ অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম হতে পারে। এবং অ্যানিমিয়া ইন এসএলই, এটা হেমোলাইসিস বা হেমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে। সো অ্যানিমিয়া যদি হয় তাহলে সেটা হেমোলাইটিক অ্যানিমিয়া হয়। এবং ডেথের কারণ কি, এসএলইতে ওটা একবার রেনাল ফেলিওর, রেনাল ফেলিওর করে মেনলি পার্সেন্টটা পারা যায় অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, এটা অনেক কন্ডিশনেই পাওয়া যেতে পারে, যেমন এসএলই, যদি এটা পাওয়া যায় তাহলে এসএলই 100%। তারপরে সিস্টেমিক স্ক্লেরোসিস, জগের সিনড্রোম, তারপর ডায়াবেটোসাইটোসিস, অটোইমিউন হেপাটাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই সকলগুলোতে পাওয়া যেতে পারে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি। আচ্ছা, রিউমাটয়েড আর্থ্রাইটিস আর এসএলইর মধ্যে ডিফারেন্সিয়েটিং পয়েন্টসগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো আমরা পারবো আশা করি। একটা 20 বছর বয়সে মহিলা, পলিআর্থ্রাইটিস, ওরাল আলসার, ওইডিবা, ফেশিয়াল র্যাশ আছে, তাহলে আমি ধরে নিব এটা হচ্ছে এসএলই। সো এইভাবে আমরা এসএলইতে আগাবো। এবং আমরা কিভাবে একটা ফ্যামিলি প্ল্যানিং কালে, মানে এসএলই একটা পেশেন্টকে কাউন্সিল করবো, যে প্রেগনেন্সি একটা মহিলা, ধরো ফর এক্সাম্পল এসএলই প্রেগনেন্সির উপর কি এফেক্ট হতে পারে, অ্যাবর্শন হতে পারে, যদি মানে ফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম থাকে। তারপরে হচ্ছে গিয়ে আমরা বলি যে যদি অনেক বেশি সিভিয়ার অর্গান ইনভলভমেন্ট থাকে, তাহলে প্রেগনেন্সিতে না যাওয়াই ভালো। এবং অবশ্যই প্রেগনেন্ট হওয়ার 6 মাস আগে থেকে সাইক্লোফসফামাইড, তারপরে এই যে মেথোট্রিক্সেট, তারপরে লেফলুডোমাইড, এটাগুলো অ্যাভয়েড করতে হবে। বাট প্রেডিসোলন, হাইড্রক্সিক্লোরোকুইন, অ্যাজাথ্রাইপিন, এটাগুলো বা লোডোসাসপিন, এটাগুলো দেওয়া যাবে। ব্লাড প্রেশার, ইউরিন, তারপরে রেনাল ফাংশন, এসসিবিসি, এগুলো কন্টিনিউসলি মনিটরের মধ্যে থাকতে হবে। ওকে, তারপরে আসো যে এখানে কি কি ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে এসিলি, যেমন ধরো আর্থ্রাইটিস আছে, ফটোসেনসিটিভিটি, ব্যালারাইটিস, ওরাল আলসার, সেরোসাইটিস, রিনাল ইনভলভমেন্ট, এগুলো হচ্ছে এই জায়গায় আছে, এই কেস সিনারিওতে একটু পরে দেখলেই বুঝবা। অটোমিউন কিছু 4টা ডিজিজের নাম যদি বলতে বলে, বাইসেরিক রেবিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, গ্রেভ ডিজিজ, হাসিমটোস, এগুলো তো আছে। সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটোসাস, ঠিক আছে। সো ডিজিজটার নাম কিন্তু এইটা। একটা 30 বছর বয়সে মহিলা, ফিভার, আর্থ্রালজিয়া, পেইনফুল, পালপেবল, ডাস্কি রেড ব্লু নোডুলস আছে, সিড অফ দ্য টিবিয়াতে, তারপরে এটা আমি বলছিলাম এরিথেমা নোডুসাম, এটা তাহলে ডায়াগনোসিস কি, এসএলই, সার্কোইডোসিস, ভাস্কুলাইটিস, টিউবারকুলোসিস, এগুলো হইতে পারে।
আচ্ছা, এখন আসো যে আমরা যে জায়গাটাতে চলে যাব যে আহ, কি আমরা এসিলি ট্রিটমেন্টের জন্য হাইড্রোক্সিক্লোরোকুইন করি, কর্টিকোস্টেরয়েড, মেথোট্রেক্সেট, এইগুলো আমরা ইউজ করতে পারি। আচ্ছা, সিস্টেমিক স্ক্লেরোসিস যে ডিজিজটা আছে, এটা মানে হচ্ছে গিয়ে এটাকে আমরা স্ক্লেরোডার্মাও আগে বলা হতো। এটা হচ্ছে কানেকটিভ টিস্যু, যেটা স্কিন, ইন্টারনাল অর্গান এবং ভাস্কুলাচার বা ভাস্কুলার সিস্টেমকে এফেক্ট করতে পারে। এটাতে ক্লিনিক্যাল ফিচার কি হয়, যে পেশেন্টের হচ্ছে আহ, মানে কিছু ফিচার্স, যেমন ধরো রেড ডট ফেরোবেরড থাকতে পারে, তারপরে ডট পেটিক ইডিমা থাকতে পারে, স্কিন শাইনি টট হয়ে যায়, ডিসটাল স্কিন ক্রিজগুলো ডিসঅ্যাপিয়ার করে যায়, ইরাইসিবা থাকতে পারে, বাট টর্চওয়াস ডাইলেটেশন অফ ক্যাপিলারি লুপস থাকতে পারে, ডেল ফোল্ড, মানে ডেইলের ফোল্ডগুলোর ওই জায়গায়। তারপরে হচ্ছে লিপস থিনিং হয়ে যাওয়া, স্কিনে প্রেশার এরিয়াগুলো আলসারেশন হওয়া, এরকম কিছু ফিচার দিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। এবং আর্ট্রালজিয়া, বডি স্টিফনেস, এগুলোও থাকতে পারে, হ্যান্ড ফাংশন ঠিক করে করতে পারতেছে না। আহ, আচ্ছা, তারপরে হচ্ছে মেনলি স্কিনের প্রবলেমের কারণে, জয়েন্টের প্রবলেমের কারণে না, বাসেল উইকনেস, ওয়েস্টিং থাকতে পারে। তারপরে হচ্ছে আমরা বলি অ্যাসিড রিফ্লাক্স, ডিসফিজিয়া, অরাইডোফেজিয়া, এগুলো থাকার পাশাপাশি তার স্টোমাকে প্রবলেম হওয়া, রিকারেন্ট জিআইটি আপসেট হওয়া, জিআইটি ব্লিডিং হওয়া, স্পেশালি অকাল ব্লিডিং হওয়া, ব্যালাবজর্শন হওয়া, ব্লোটিং হওয়া, কনস্টিপেশন হওয়া, এগুলো হতে পারে। কার্ডিওরেসপিরেটরি সিস্টেমকে এফেক্ট করতে পারে, হার্ট ফেলিওর হতে পারে, অ্যানজাইনা হতে পারে, রেনাল ফেলিওর হতে পারে। এবং আমরা ইএসআর করব, এএনএ পজিটিভ হতে পারে। সো ট্রিটমেন্ট হচ্ছে রেনার সিন্ড্রোম এবং ডিজিটাল আলসারগুলো আমরা ট্রিটমেন্ট করবো, কোল্ড এক্সপোজারকে অ্যাভয়েড করার ট্রাই করবো, এটা করবো। এবং পাশাপাশি ক্যালসিয়াম অ্যান্টাগনি, যেমন ডিফিডিপি বলি, ক্যালসিয়াম ব্লকার ড্রাগগুলো আমরা এখানে ইউজ করতে পারি। সিভিয়ার ডিস্টাল স্কিমে যদি হয়, ইন্টারমিডিয়েট ডিফিউশন অফ ইপোপ্রোস্টেডল ড্রাগ আছে, ওইটা দিতে পারি। এবং ইসোফিজিয়াল ডিফারেন্স হলে পিপিআই দিতে পারি, হাইপারটেনশন হলে এসি ইনহিবিটর দিতে পারি, আর জয়েন্ট ইনভলভমেন্ট হলে অ্যানালজেসিক দিতে পারি, পালমোনারি হাইপারটেনশন হলে আমরা কিছু ড্রাগ আছে ওইগুলো দিতে পারি। ক্রেস্ট সিন্ড্রোম নামে একটা সিন্ড্রোম আছে। হোয়াট ডু মিন বাই ক্রেস্ট সিন্ড্রোম, রাইট? তো ক্রেস্ট সিন্ড্রোম মানে হচ্ছে এখানে 5টা জিনিস আছে, মানে ক্রেস্ট দিয়ে, সিটা হচ্ছে ক্যালসিডোসিস। সো ক্যালসিডোসিস এটা মানে কি? ক্যালসিডোসিস মানে হচ্ছে ক্যালসিডোসিস মানে হচ্ছে আহ, আমরা রেডোস কি সেটা তো জানি। ক্যালসিডোসিস মানে হচ্ছে ক্যালসিয়াম ডিপোজিট হয়েছে। কোথায় ডিপোজিট হয়েছে? যেখানে এটা প্রেজেন্ট থাকার কথা না, ঠিক আছে, সেই জায়গায় ক্যালসিয়াম ডিপোজিট হয়েছে। মেনলি ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন পড়ছিলাম আমরা প্যাথোলজিতে, যে যেমন ধরো একটু আমরা স্ক্লেরোডার্মা করলাম না, ওইখানে এটা হইতে পারে, যে ক্যালসিয়াম যেখানে বডিতে জমা হওয়ার কথা না সেখানে জমা হয়েছে, এরকম হইতে পারে। এবং স্পেশালি স্কিন, সফট টিস্যু, এই সকল জায়গায় ক্যালসিয়াম জমা হয়েছে, অ্যাবনর্মাল ডিপোজিশন। তারপরে রেডর্স যে ফেরোবেরন, তারপরে ইসোফিজিয়াল ইনভলভমেন্ট যদি হয়, তারপরে স্ক্লেরোডেকটাইলি। স্ক্লেরোডেকটাইলি মানে কি? স্ক্লেরোডেকটাইলি মানে হচ্ছে আবার একটা কন্ডিশন যেখানে মানে স্কিন, ফিঙ্গারের স্কিনগুলো থিকেনিং এবং টাইটেনিং হয়ে যায়, ফলে স্কিনগুলো স্টিফ, শাইনি এবং ট্যাপার্ড হয়ে যায়। হার্ড টাইট স্কিন অফ ফিঙ্গার্স ডিউ টু ফাইব্রোসিস, এটা স্ক্লেরোডার্মা বা সিস্টেমিক স্ক্লেরোসিস যেটা বললাম, এটাতেও পাওয়া যায়, মোস্ট কমনলি ওটাতেই পাওয়া যায়। এবং এক্সেস কোলাজেন ডিপোজিশন হয়, ফাইব্রোসিস অফ স্কিনের কানেক্টিভ টিস্যু হয়, এবং এটার ফলে কি হয় সেটা আমরা বললাম, যে ফিঙ্গারগুলো স্টিফ হয়ে যায়, রাইট? এবং আলটিমেটলি টেলারজেকটেশিয়া যে টার্মটা আছে, এটা নিয়ে একটু কথা বলি। টেলারজেকটেশিয়া মানে হচ্ছে গিয়ে ভাস্কুলার একটা প্রবলেম, রাইট? মানে পারমানেন্ট ডাইলেটেশন অফ স্মল ভেসেল, ক্যাপিলারি যেগুলা স্কিন বা মিউকাস মেমব্রেনের কাছাকাছি, এটাকে টেলারজেকটেশিয়া বলতেছে, এটাকে বলে ক্রেস্ট সিন্ড্রোম। সো এই জিনিসগুলো আমরা জানলাম। এরপর আমরা হেডোক্স দলের পারপুরা নিয়ে একটু কথা বলি, যে এটা মানে হচ্ছে স্মল ভেসেল ভাস্কুলাইটিস, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হয়, আহ, এবং এখানে যেটা হয় যে ধরো হিস্টোম একটা ফিভার থাকবে, এবং চিলড্রেন এবং ইয়ার অ্যাডাল্টসে বেশি হয়, এবং বাটাক্স এবং লোয়ার লেগসে পারপুরা হয়, অ্যাবডোমিনাল পেইন, গ্যাস্ট্রিক ব্লিডিং, আর্থালজিয়া, নেফ্রাইটিস এই পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। আমরা বায়োপসি করবো এফেক্টেড টিস্যুতে, এবং সেখানে আইজিএ ডিপোজিট আমরা দেখতে পারি, কারণ ওই যে বললাম ইমিউন কমপ্লেক্সগুলো যে ডিপোজিট হয় স্কিনে বা ভেসেল, মানে ভেসেল ওয়াল, স্পেশালি ভাস্কুলাইটিস যেহেতু, এবং পেশেন্টের হিমাচুরিয়া পাইতে পারি আমরা। এবং এই যে পারপুরাটা, হেডক্স দোলে পারপুরা, এটা হচ্ছে সেলফ লিমিটিং ডিজার, এটি সে যেতে পারে। তারপরে কর্টিকোস্টেরয়েড, ইমিউনোসাপ্রেসিভ থেরাপি লাগতে পারে যাদের ক্ষেত্রে সিভিয়ার ডিজিজ হবে, ঠিক আছে। তো এটা আমরা জানলাম যে এরকম একটা পারপুরা হইতে পারে। এবং একটা পেশেন্ট 18 বছর বয়সী, এবং তার অ্যাবডোমিনাল পেনের হিস্ট্রি আছে, সুয়েলিং অফ ডি আছে, অ্যাঙ্কেল ব্যাক আছে, এবং পালপেবল পারপুরা আছে লোয়ার লিম্বে। তার মানে কি? দেখো, একটা পারপুরা যেটা কি করতেছে, আবার আথরাল দিয়ে করতেছে, তারপর নেফ্রাইটিস করতে পারতেছে, গ্যাস্ট্রিক ব্লিডিং করতেছে, অ্যাবডোমিনাল পেইন করতেছে, এবং বাটক লোয়ার লেগের রিজনে এরা পারপুরা করে মেইনলি, ঠিক আছে, চিলড্রেন ইয়ার অ্যাডাল্টস হয়। তার মানে এটা কি হেডক্স দোলেন পারপুরা। দেখছো ও এর উপরে কিন্তু দুইটাই আছে, জার্বার একটা অরিজিন থেকে এটা আসছে, ঠিক আছে।